সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 16 সিউডিএস ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ 2020 এর অ্যাডভান্স ডিবেট টেকনিক ক্লাসে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। প্রথমেই সবাইকে প্রতিবারের মতো অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের সাথে অংশগ্রহণকারী বন্ধু-বান্ধব, আপনার যারা ফ্রেন্ডরা আছে তাদের সবাইকে কমেন্ট সেকশনে একটু মেনশন করে দেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। আজকে আপনারা সবাই অলরেডি জানেন আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটি হচ্ছে অ্যাডভান্স ডিবেট টেকনিক। অ্যান্ড আজকের ক্লাসটা আসলে আমাদের হয়তো ওয়ার্কশপের মেন স্কেডিউলে ছিল না। আপনারা সকলেই জানেন যে আমরা লাস্ট কিছুদিন আগেই আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্টের আয়োজন করেছিলাম, এবং সেখানে হচ্ছে আপনাদের পরবর্তীতে আমরা প্রতিবার যেভাবে অনলাইনে না করে অফলাইনে যে সকল পার্টগুলি থাকে আরকি, আমাদের নোভিস টুর্নামেন্ট, পাবলিক স্পিকিং এই ধরনের কম্পিটিশন, সেটি এবার আমরা অনলাইনে নিয়ে এসেছি। এবং এই অনলাইনে আসার কারণে আপনাদের থেকে আমরা আরো অনেক বেশি পার্টিসিপেশন আশা করছি, এবং আমরা অলরেডি আপনাদের থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আপনারা আমাদের কাছে অনেকেই অনুরোধ করেছেন, এবং আমরাও হচ্ছে এই জিনিসটি বুঝতে পেরেছি, যেহেতু সেই ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনারা ডিবেটের রুলস, ডিবেটের নিয়ম-কানুন এই ধরনের ক্লাসগুলি পেয়েছিলেন। অনেকেরই মাথার মধ্যে নেই, বা অনেকেই প্র্যাকটিস করেননি, বা অনেকেই জানেন না যে আসলে আমাদের কোন, কোন জিনিসপত্রগুলো বিতর্কের মধ্যে আমরা কাজে লাগাবো। তো আপনারা অলরেডি জানেন যে আমরা আগামী 13-14 তারিখের দিক করে আমরা আমাদের বাংলা টুর্নামেন্ট, এবং 20-21 এর দিক করে আমরা আমাদের ইংলিশ নভিস যে টুর্নামেন্ট সেটি হচ্ছে আয়োজন করছি। তো আপনারা এই জন্য এই ধরনের যে ডিবেট গুলো রয়েছে, অর্থাৎ আমাদের সকল কম্পিটিটিভ ডিবেট, এই ডিবেটের মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে। হয়তো আমরা এই নিয়মগুলোকে কিভাবে বিতর্কের মধ্যে কাজে লাগাবো, বা আমরা আসলে কোন, কোন জায়গা থেকে নিজেদের মধ্যে করতে পারি, এইজন্য আপনাদের জন্যই একটি এক্সট্রা ক্লাস এর আয়োজন করা। এবং এই এক্সট্রা ক্লাসে আমরা যে শুধুমাত্র সেই রিপিটিটিভ কথাগুলোই শুনবো তা না, আমরা একই সাথে বিতর্কে কিভাবে এই টেকনিক গুলো কাজে লাগিয়ে নিজেদের বিভিন্ন ধরনের উন্নয়ন সাধন করতে পারি, বা আমরা আসলে বিতর্কের মধ্যে কোন, কোন জায়গায় বিভিন্ন টেকনিক ইউজ করে নিজেদেরকে আরো বেশি জাজদের কাছে বা সবার কাছে কনভিন্সিং করতে পারি, এই টেকনিক গুলো শিখবো। তো সবকিছু শিখার আগে আমি আরো একবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি, এখনই যুক্ত হয়ে যান। আপনারা আপনাদের যে সকল বন্ধু-বান্ধব রয়েছে, বা আপনাদের যারা আপনাদের সাথে অংশগ্রহণকারী রয়েছে, তাদেরকে এখনই আমাদের কমেন্ট সেকশনে যোগ দিয়ে দিন। আ আপনারা অলরেডি জানেন যে আমরা একটি পাবলিক স্পিকিং কম্পিটিশন আপনাদের সাথে আয়োজন করেছি, এবং সেটির প্রায় ডেডলাইন আপনাদের কাছে আসন্ন, এবং আপনারা অনেকেই আমাদের কাছে জমা দিয়েছেন। যারা এখনো জমা দেননি, আপনারা আমাদের এই স্টাডি গ্রুপের মধ্যে একটি পোস্ট দেখতে পারবেন, যে পোস্টের মধ্যে আপনাদেরকে সাবমিশনের লিংক সহ সব ডিটেইলস আকারে দেয়া আছে। আপনারা চাইলেই সেখানে আপনাদের পাবলিক স্পিকিং এর ভিডিওটি, আপনাদের যে ৩ থেকে ৪ টা টপিক দেয়া আছে, ওই টপিকে রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। এবং আমরা সবারই এইখানে পার্টিসিপেশনটা করছি, বিকজ আপনাদের এই পার্টিসিপেশনটা যে শুধুমাত্র কিছু পুরস্কারের জন্য তা না। এটি কিন্তু আসলে আপনাদের পরবর্তীতে সিউডিএস এর সাথে আপনাদের যাত্রা, বা সিউডিএস এর সাথে আপনাদের কানেকশন, বা পরবর্তীতে আপনি বিতার্কিক হিসেবে যেগুলি করতে চান, প্রত্যেকটা জিনিসের সাথে এটির সাথে সম্পর্ক রয়েছে। এবং যেটা বিশেষ করে আমাদের নোভিস কম্পিটিশন যেগুলি আসছে, আমাদের অনুরোধ থাকবে, এবং এটি কাইন্ড অফ আমাদের নিজেদেরই প্র্যাকটিস। আমরা যারাই হচ্ছে সিউডিএস এর সাথে বর্তমানে বিতর্ক করছি, বিতর্কের সাথে যুক্ত আছি, সবাই আসলে নোভিস কম্পিটিশনের মাধ্যমে এসেছি। তো এখনো যারা আপনাদের সাথে রয়েছে, যাদেরকে হয়তো আপনি নিজের টিমমেট হিসেবে বিতর্ক করবেন কয়েকদিন পরে, প্রত্যেককেই এখানে মেনশন করে দেন। মেনশন করে দিলে হচ্ছে আমরা একই সাথে আপনাদের সবাইকে নিয়ে ক্লাসগুলি করতে পারবো, এবং এখানে যে শুধুমাত্র আপনি নিজে শিখতে পারবেন তা না, আপনার আশেপাশের টিমমেটদেরকে নিয়েও আপনি একটা বেটার প্রিপারেশন নিতে পারবেন। সো এই একটা প্রিপারেশন ক্লাসটা আপনাদের কিন্তু প্রত্যেকের জন্য ইম্পোর্টেন্ট। আপনারা এখনই দয়া করে এখানে মেনশনটি করে দেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা আ আস্তে, আস্তে আমরা ক্লাসের দিকে অগ্রসর হই। তো আজকে আমরা অলরেডি জানি আমাদের টপিকটি হচ্ছে অ্যাডভান্স ডিবেট টেকনিক। আ আমাদের এই টপিকের উপরে যে ক্লাসটি নেওয়া হবে, এই ক্লাসটি আমরা আসলে এতদিন যেভাবে টিচারদের বা বাইরের গেস্টদের সাথে খুব ভারী গাম্ভীর্যপূর্ণ ক্লাসগুলি করেছি, তার থেকে কিছুটা আলাদা। বিকজ এইবার আপনারা সরাসরি একজন ডিবেটারের সাথে ইন্টারেকশন এ যাবেন। কিভাবে আসলে আমরা বিতর্কের মাঝে বিভিন্ন ধরনের টেকনিক ইউস করতে পারি, কিভাবে আসলে আমরা প্রস্তুতির টাইম গুলোকে কাজে লাগাতে পারি, প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারবো। তো এই পর্যায়ে মানে আজকে আমাদের যিনি ট্রেনার হিসেবে রয়েছেন, তাকে স্ক্রিনে নিয়ে আসবো ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আ হাই ফয়সাল ভাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আবু ফয়সাল ভাইয়া। ভাইয়া হচ্ছে আমাদের আ
চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির 19th এক্সিকিউটিভ কমিটির সভাপতি হিসেবে ছিলেন। এবং ভাইয়া শুধুমাত্র সভাপতি না, ভাইয়া একই সাথে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে আমাদের বিভিন্ন ধরনের লোকাল টুর্নামেন্ট এবং আমাদের যে সকল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়ে থাকে প্রত্যেকটা জায়গাতেই ভাইয়া পার্টিসিপেশন আছে। এবং শুধুমাত্র যে বাংলা ডিবেট তা না, ভাইয়া একই সাথে বাংলা ইংরেজি উভয় ডিবেটেই চিটাগাং ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে গেছেন। তো আমরা খুবই আনন্দিত ভাইয়াকে আমাদের মাঝে পেয়ে। ভাইয়া আমাদের পরবর্তী ক্লাসের দিকে যাবেন এবং ভাইয়া অলরেডি জানেন যে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভান্স ডিবেট টেকনিক। তো আমি আর দেরি করব না, ফয়সাল ভাইয়া আপনি আপনার ক্লাসটা শুরু করতে পারেন। আপনি ক্লাস শুরু করলে আমরা স্লাইডটা স্ক্রিনে নিয়ে আসবো। হ্যাঁ, ধন্যবাদ হাসিব খান। আমরা ক্লাস শুরু করব। আমি খুব বেশি আহ, আমার স্লাইডের বাইরে কথা বলবো না। আমি কথা চেষ্টা করব স্লাইডের মধ্যে যে কয়টা বিষয় আমি গোছানোর চেষ্টা করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আহ, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন আমার যে জিনিসগুলো আমি স্লাইডে গুছিয়েছি সেগুলো হচ্ছে অনেক বেশি এক্সপেরিয়েন্স নির্ভর, অর্থাৎ আমি যে জিনিসগুলো অভিজ্ঞতা থেকে দেখেছি যে ডিবেটাররা ভুল করতেছে এবং আমাদের নিজের টিমের ডিবেটাররা ভুল করেছে, ওই জায়গাগুলো কিভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন এবং হচ্ছে ডিবেটে কিভাবে আরো বেশি কনভিনসিংলি জেতার সুযোগগুলো তৈরি করতে পারেন। এবং আমি ওই আলোচনায় ঢোকার আগে একটু করে কিছু জিনিস পরিষ্কার করে দিতে চাই। আহ, সেটা হচ্ছে একজন ডিবেটারের কিন্তু ডেভেলপমেন্টের দুইটা এরিয়া আছে। একটা হচ্ছে ডিবেটার একজন সেলফ হিসেবে কিভাবে ডেভেলপ হয়, এবং একজন ডিবেটার তার ডিবেটিং স্কিলটা কিভাবে ডেভেলপ করে। তাহলে এই দুটো এরিয়াকে কিন্তু আপনাদের বুঝে এবং হচ্ছে আলাদা রেখেই ডেভেলপ করতে জানতে হবে কিভাবে সেটি কাজ করে। একজন ডিবেটর ব্যক্তি হিসেবে সে যখন বিভিন্ন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সে যখন বিভিন্ন নতুন নতুন আইডিয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেই জিনিসগুলো সম্পর্কে তার কিন্তু কিউরিয়াসিটি তৈরি হয়। সেই কিউরিয়াসিটিটাকে কাজে লাগিয়ে সে যখন নতুন নতুন বই পড়ার চেষ্টা করে, নতুন ফিলোসফি গুলো সে জানার চেষ্টা করে, সেগুলো অনুধাবন করার চেষ্টা করে, এটি হচ্ছে তার বিতার্কিক হিসেবে একজন বিতার্কিকের সেলফ ডেভেলপমেন্ট, যেটি তার ব্যক্তিত্বের উন্নয়ন করবে এবং ব্যক্তির উন্নয়ন করবে। আমাদের মধ্যে অনেকেই, আমি নিজের ব্যক্তি জীবনেই দেখেছি বা আমাদের বিতার্কিকদের জীবনেই দেখেছি যে সে খুবই ভালো বিতার্কিক হিসেবে, তার অনেক ট্রফি আছে, অনেক চ্যাম্পিয়নশিপ আছে, কিন্তু ব্যক্তিত্ব উন্নয়নের জায়গায় সে ব্যক্তি হিসেবে কি পরিমাণে জিনিসপত্র জানে, সে পৃথিবীর জিনিসপত্র কি পরিমাণে অনুধাবন করতে পারে, এই ধরনের ব্যাপারগুলোতে তার আইডিয়া খুবই মানে একজন সাধারণ একজন ছাত্রের চেয়ে অনেক কম। তাহলে কিন্তু সে ঠিকই বিতার্কিক হিসেবে অনেক ট্রফি জিতে যাচ্ছে। তাহলে তার একটা সেক্টরে তার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে সে বিতর্কিক হিসেবে যে স্কিল গুলো দরকার টুর্নামেন্টে জেতার জন্য, ডিবেট জেতার জন্য, সেই স্কিল গুলো সে অর্জন করেছে। কিন্তু সে যে নলেজটুকু দরকার একজন বিতার্কিক এবং মানুষ হিসেবে, তার যে গুরুত্বপূর্ণ নলেজ গুলো দরকার, বিতার্কিক হিসেবে যে নলেজ গুলো জানার তার বিভিন্ন সময় সে এনকাউন্টার করেছে বিভিন্ন মানুষকে কথাগুলো বলতে জানতে, সে সেই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সেলফ ডেভেলপমেন্টের যে সাইডটা আছে সেটাতে অবশ্যই ফোকাস করার অনেক বেশি ইম্পর্টেন্ট একজন মানুষ হিসেবে। যেমন ধরেন আপনি একটা বিতর্ক করতে গেলেন, সেখানে আপনি নাম শুনলেন যে ইউটোপিয়া। তাহলে ইউটোপিয়া জিনিসটা কি? তাহলে ইউটোপিয়া জিনিসটা কি সেটা যদি আপনারা একটা ফিলোসফি বই থেকে না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না। জাস্ট একটা বিতর্কে বলতে শুনলেন ইউটোপিয়া, এবং সেই বিতর্কে যে শুনেছিল সে শোনার পরে, বড় ভাইদের থেকে শোনার পরে নিজে আবার ইউটোপিয়া বলে গেল, কিন্তু সে আসলে জানা না জিনিসটা কি। এরকম অনেক সুন্দর সুন্দর ফিলোসফিক্যাল আইডিয়া বলেন, ইকোনমিক আইডিয়া বলেন, এই জিনিসগুলো সে এনকাউন্টার করতেছে কিন্তু নিজে জানার চেষ্টা করতেছে না ফার্দার। এটা কিন্তু ডেভেলপমেন্টটাকে হল্ট করে দিবে। সুতরাং একজন বিতার্কিক অবশ্যই সে যে আইডিয়া গুলো এনকাউন্টার করবে, যে জিনিসগুলো সে জানার সুযোগ পাবে, সেই জিনিসগুলোতে আরো জানার জন্য তাকে আগ্রহী হতে হবে এবং তাকে বই পড়তে হবে, তাকে আর্টিকেল গুলোর মাধ্যমে পৃথিবীতে কি কি ঘটতেছে সেটা সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে, এই জিনিসগুলো জানার মধ্যেই থাকতে হবে। তাহলে আজকের ক্লাসটা যেহেতু আমার ম্যাটার রিলেটেড না, ম্যাটার রিলেটেড ক্লাস হলে আমি ফিলোসফি নিয়ে বলেন বা আপনার আইআর নিয়ে বলেন, আমি ওই ধরনের কথাগুলো নিয়ে সময় বেশি ব্যয় করতাম। এবং আমি এই যে কথাগুলো বললাম সেলফ ডেভেলপমেন্টের, এই কাজটা কিন্তু অনেক বেশি হয় ওই ম্যাটার ডেভেলপমেন্ট থেকে। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে অনেক বেশি ডিবেটের স্কিল ডেভেলপমেন্ট সেন্ট্রিক, যেটা আপনাকে ডিবেট গুলো জিততে সাহায্য করবে। অর্থাৎ আপনি একজন বিতর্কিক হিসেবে যখন আপনি বিতর্ক করতে নামেন, সেখানে কিন্তু আবেগ দিয়ে অনুভূতি দিয়ে যতটুকু না কাজ হবে, তার চেয়ে অনেক বেশি কাজ হবে আপনার স্কিল দিয়ে। যে কারণে বলে যে একটা জিনিস সম্পর্কে জানাটা, অনেক ভালো জানাটা আপনাকে 50% হেল্প করতে পারে একটা ডিবেট উইনের ক্ষেত্রে, আর বাকি 50% হচ্ছে আপনার স্কিল, ডিবেটিং স্কিল যেটা, সেটাই আপনাকে হেল্প করবে। সো সেই স্কিল গুলোকে কিভাবে কাজে লাগাবেন, কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের স্কিল আপনি কাজে লাগাবেন, এই জিনিসগুলো নিয়ে আমি চেষ্টা করব আজকে
কিছু কথাবার্তা বলার জন্য, যেটা আপনাকে ডিবেটে হেল্প করবে। এবং ডিবেটটাকে আমি বলি যে এই যে আপনার আপনার দুইটা পার্ট আমি যে কারণে বলি, আপনার সেলফ ডেভেলপমেন্টের যে পার্টটা, সেই পার্টটার বাইরের যে পার্টটা, যেটাতে স্কিল ডেভেলপমেন্টের কথা বলি, এই পার্টটা কিন্তু ডিবেটটাকে একটা স্পোর্টস হিসেবে দেখতে হয়। অর্থাৎ যে কোনো খেলায় যেরকম আপনার একজন আপনার কোচরা থাকে, বা আপনার কোচ, যেহেতু ন্যাশনাল টিমের একটা কোচ থাকে, আমাদের ওইরকম করে একটা কোচ আছেন, এবং একটা আপনার পিয়াররা থাকবে, আপনার সিনিয়র প্লেয়ার্স থাকবে, সেরকম তাদের কাছ থেকে আপনি শিখবেন। ঠিক এভাবে হচ্ছে আপনার কি হবে, আপনি বিভিন্ন জনের কাছ থেকে শিখে আপনি ফাইনালি ম্যাচ ডেতে যান, এবং সেখানে সেটা হচ্ছে আপনার টুর্নামেন্ট। তাহলে টুর্নামেন্টে গিয়ে কিন্তু আপনি যে জিনিসগুলো শিখে এসেছেন সেটা আপনাকে ওই লিমিটেড টাইমের মধ্যে দিতে হয়। ধরেন আপনার 5 মিনিট স্পিচের একটা ডিবেট, 7 মিনিটের স্পিচের একটা ডিবেট, সেটা আপনাকে ঠিকই টি20-র মতো করে আপনাকে ওই ম্যাচ টাইমের মধ্যেই খেলা শেষ করতে হবে। আপনার বোলিং টাইম শেষ, ব্যাটিং টাইম শেষ, এরপরে কি আফসোস করলে আর কোনো সেটা কাজে আসবে না। তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার টাইমটাকে আপনি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতেছেন, এবং আপনাকে প্রিপারেশন টাইম যেটি দেওয়া হবে 15 মিনিট, সেটা কিন্তু আপনার টুর্নামেন্টে গেলে কখনোই 15 মিনিটের বেশি দেওয়া হবে না। সুতরাং 15 মিনিটের ওই প্রিপারেশন টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারেন সেটাও আপনাকে আগে থেকেই ভালো মতো করে প্র্যাকটিস করে যেতে হবে, এবং নিজেদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করতে হবে যে কিভাবে আমরা খুব ভালো মতো আমাদের প্রিপারেশন টাইমটা ইউটিলাইজ করতে পারি। সো আমাদের এই জিনিসগুলো নিয়ে আমি হালকা কথাবার্তা বলার চেষ্টা করবো, এবং সেখান থেকে আমি রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করব। আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আর্গুমেন্ট সেন্ট্রিক, প্রিপারেশন টাইম সেন্ট্রিক, যেটি আপনার বাংলা ডিবেট এবং ইংরেজি ডিবেটের জন্য আলাদা কিছুই নয়। অর্থাৎ আপনি ডিবেটের আগে প্রিপারেশন যেটা নেবেন সেটি বাংলাতে যেমন নিতে হবে, আপনাকে ইংরেজিতেও ঠিক প্রিপারেশনটাই নিতে হবে। সুতরাং বাংলার প্রিপারেশন এবং ইংরেজির প্রিপারেশনে কিন্তু আলাদা কিছু নেই। আপনার ডিবেটে গিয়ে ডিবেটের রুলস ডিফারেন্ট, সেটার জন্য আপনাকে ডিবেটের ডাইনামিক অনুযায়ী নিজেকে একটু অ্যাডাপ্ট করে নিতে হবে। অলরাইট, আমরা স্লাইডে যাই। আমরা প্রথম স্লাইডটাতে গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আজকে আমাদের যে তিনটা কন্টেন্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো, তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের প্রিপারেশন টাইম। মোস্টলি আমি এই প্রিপারেশন টাইম নিয়ে কথা বলবো, কারণ প্রিপারেশন টাইমটাই হচ্ছে আলটিমেটলি, প্রিপারেশন টাইমের মধ্যে আপনাকে আলটিমেটলি ডিসাইড করতে হবে ডিবেটটা আপনি কিভাবে করবেন, এবং আপনার ওই প্রিপারেশন টাইমটা আপনি কিভাবে কাজে লাগিয়েছেন সেটি ডিসাইড করবে আপনার ডিবেটের রেজাল্ট কি হবে আলটিমেটলি। সুতরাং প্রিপারেশন টাইমের আমরা ফার্স্ট স্লাইডে যাই, এরপরে আমরা ডিউরিং ডিবেটস এন্ড ইন টুর্নামেন্ট এই কথাগুলো আমরা পরে আলাপ করবো। আচ্ছা, প্রথম স্লাইডে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটি হচ্ছে রিড দ্য মোশন থ্রোলি। এইটা বলার রিজন কি? আপনাদের আপনাদের তো মনে হতে পারে যে না, ডিবেটে তো একটা মোশন পেলে বা টপিক পেলে তো আমরা এটা সাধারণত পড়বই, এটা নিয়ে তো এত মানে নতুন করে বলার কিছু নাই, একটা মোশন পেলে আমরা পড়বো, এটা স্বাভাবিক কথা। কিন্তু এটা স্বাভাবিক অনেক ক্ষেত্রে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন একটা মোশন দেখেন তখন আপনার হঠাৎ করে মনে হয় যে আমি আগে এই বিতর্কটা হয়তো বা করেছি, বা এই ধরনের মোশন আমি আগে বিতর্ক করেছি। তো আপনি মোশনটি ঠিক মতো করে পুরোটা না পড়ে আপনি কি করেন, আপনি একবার একটু করে চোখ বুলিয়ে নিয়ে মোশনটাতে ডিবেট করতে দৌড়ে চলে যান। তাহলে যেটা হয়, আমরা আমাদের একটা ফাইনাল ডিবেটে দেখেছি আমাদের অপোজিশন টিম, তারা ছিল সরকারি দল, আমরা বিরোধী দল। অপোজিশন টিম এসে বসলো, বসে তারা যখন প্রস্তাব শুনলো বলে আমরা তো বিপরীত প্রিপারেশন নিয়েছি। একটা ফাইনাল ডিবেটে ন্যাশনালে অপোজিশন টিম প্রিপারেশনটা নিয়ে আসছে উল্টা। সুতরাং মোশনটা অবশ্যই আপনারা কমপক্ষে 3 বার ভালো করে পড়বেন, প্রত্যেকটা শব্দ ভালো করে পড়বেন। এরপরে যে আমি ফার্স্ট যে পয়েন্টটা বুলেট পয়েন্টে অ্যাড করেছি সেটা হচ্ছে চেক এভরি পার্ট অফ দ্য মোশন। এটার রিজন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটার কারণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা মোশনে কখনোই কোনো শব্দ অহেতুক যোগ করা হয় না। যারা এই টপিক গুলো সেট করেন, যারা এই প্রস্তাবগুলো সেট করেন, তারা কিন্তু সবগুলাই সিনিয়র বিতার্কিক বা প্রাক্তন বিতার্কিক। এরা সবাই কিন্তু জানে যে এই মোশনের মধ্যে কি চাচ্ছে তারা। তাহলে তারা যেহেতু সেটা জানে এবং তারা যেহেতু ওই মোশন গুলো সেট করে, তারা কিন্তু এটা বুঝেই প্রত্যেকটা ওয়ার্ড সেখানে অ্যাড করে, কোনো ওয়ার্ডে সেখানে অহেতুক দেওয়া হয় না। আমি আপনাদেরকে একটা মোশন বলতে পারি, আপনাদেরকে আমি যে মোশন গুলোর কথা বলবো সেই মোশন গুলো স্লাইডের শেষে দিয়ে দেওয়া হবে। দিস হাউস উড strictly limit the replacement of workers with technology by companies। অর্থাৎ কোম্পানিগুলো তাদের টেকনোলজি দ্বারা কি পরিমাণে কর্মচারীদেরকে কি করতে পারবে, টেকনোলজি দ্বারা কি পরিমাণে কর্মচারীদেরকে তারা প্রতিস্থাপিত করতে পারবে সেটার উপর একটা লিমিট দেওয়া হবে। এখন এই লিমিট দেওয়া হবে, এই কথাটা এখানেই শেষ করে নাই, তারা বলেছে স্ট্রিক্টলি লিমিট করা হবে। তাহলে কেন স্ট্রিক্টলি টার্মটা ডিবেটে বা মোশনে অ্যাড করা হলো, এটা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। যে কোনো মোশনে, যেমন আরেকটা মোশন এরকম আছে যে এক্সট্রিমলি ওয়েলদি যে মানুষগুলো আছে
তারা চ্যারিটিতে টাকা না দিয়ে গভর্নমেন্টকে সরাসরি ওই টাকাগুলো ডোনেট করতে হবে, এরকম একটা মোশন আছে। তাহলে এই মোশনটাতে কেন এক্সট্রিমলি ওয়েলদির কথা বললো, শুধু ওয়েলদি বলা নাই, এটার কিন্তু একটা রিজন আলাদাভাবে আছে, যেটা ডিবেটে চাচ্ছে জাজরা, যারা মোশনটা সেট করেছে তারা চাচ্ছে এখানে এক্সট্রিমলি ওয়েলদি নিয়ে আলাদা করে একটা ডিবেট হোক, যে এক্সট্রিমলি ওয়েলদিদেরকে কেন এটা বাধ্য করবো, কেন জাস্ট যারা একটু সচ্ছল তারা নয়, যারা এক্সট্রিমলি ওয়েলদি লাইক বিল গেটস বা ইলন মাস্ক, যাদের প্রচুর পরিমাণে লেজি মানি পড়ে আছে ব্যাংকের মধ্যে, এই মানুষজনগুলোর এখানে স্পেসিফিক্যালি বলতেছে, কেন একজন মধ্যবিত্ত নর্মালি যে সচ্ছল তাকে বলতেছে না। তাহলে এই মোশনে কিন্তু এই ক্যাটাগরাইজ যেগুলো করা হয় বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে, সেই ওয়ার্ড গুলো বোঝার জন্য মোশনের প্রত্যেকটা পার্ট পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা মোশন আছে এরকম, সেটা হচ্ছে এই সংসদ আহ, আপনার প্রত্যেকটা বিল যেগুলো আছে সেই বিলগুলো পাশ করার জন্য জনগণের থেকে প্রত্যেকের থেকে আলাদা আলাদা করে ভোট নিবে, গণভোট হবে। প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকটা বিল পাশ করার ক্ষেত্রেই একটা করে গণভোট হবে, এবং যেই মানুষগুলো ভোট দিবে না তাদের ভোটটি সেখানকার যে রিপ্রেজেন্টেটিভ থাকবে সেই রিপ্রেজেন্টেটিভ দিবে। তার মানে কি, মানে 5 বছরের নির্বাচন হবে, নির্বাচনে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, কিন্তু বিলগুলো পাশ হবে জনগণের সরাসরি ভোটে, অর্থাৎ গণভোটের মাধ্যমে। কিন্তু যে মানুষগুলো ভোট দিবে না, যে মানুষগুলো ভোট দিবে না তাদের ভোটটা দিবে কে, যে রিপ্রেজেন্টেটিভ থাকবে সে। তাহলে এই প্রস্তাবের মধ্যে দেখেন, একটা সাধারণ বিতর্ক হচ্ছে আমাদের প্রত্যেকটা বিল গণভোটের মাধ্যমে পাশ হওয়া উচিত কিনা, এটা কিন্তু একটা সাধারণ বিতর্ক, এটা আমরা সবাই জানি। মোশনের প্রথম অংশে কিন্তু এটাই বলতেছে, যে এই মোশনে আপনার বলা হচ্ছে জনগণ প্রত্যেকটা বিলের ক্ষেত্রে ভোট দিবে কিনা। কিন্তু পরে যে পার্টটা অ্যাড করা হলো, যে যদি জনগণ ভোট না দেয় তাহলে ভোটটি কে দিবে, সেখানকার যে রিপ্রেজেন্টেটিভ থাকবে সে দিবে। তাহলে এটা কিন্তু যারা ভোট দিতে যায় না, যারা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এপিয়ার হয় না, তাদেরকে কিন্তু আরো বেশি কি করা হলো, একটু ইনসেন্টিভাইজ করা হলো, বা তাদেরকে আর একটু ডিসকারেজ করা হলো, যাতে তারা এতদিন ধরে যেটা করতেছিল সেই কাজটা না করে, তারা ভোট দিতে আসে। তো এই ধরনের মোশনের মধ্যে যে এক্সট্রা পার্ট অ্যাড করা হয় বা এক্সট্রা একটা শব্দ অ্যাড করা হয়, এই জিনিসগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় ওই গুরুত্বপূর্ণ শব্দটার উপরে ডিবেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, যে শব্দটা আপনি মিস করেছেন, বা যে সাধারণ একটা মোশনের সাথে যে শব্দটি অ্যাড করা হয়েছে সেই শব্দটিতেই হয়তো বা জাজরা চাচ্ছে যে বিতর্কটা হোক। তো এই জিনিসটা যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি বিতর্ক থেকে অনেক পিছিয়ে পড়ে যাবেন। এরপর আসতেছে মোশনের প্রত্যেকটা কন্ডিশনও বললাম, প্রত্যেকটা পার্টও বললাম, এরপর হচ্ছে আপনার চেক এভরি স্টেক হোল্ডার। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার যখন একটা মোশন দেখবেন সেই মোশনের মধ্যে এই মোশনটা কাদের উপরে আপনার প্রভাব ফেলবে, অর্থাৎ এই মোশনটা যদি পাস হয় বা এই মোশনটাতে যদি আমরা সমর্থন দেই, তাহলে এটার ফলাফল কার কার উপরে গিয়ে পড়বে, বা এটা দ্বারা কার লাভ হবে কার ক্ষতি হবে। এই যে মানুষগুলো বা এই যে গ্রুপ অফ আপনার এন্টিটিস থাকবে, সেটা আপনার সরকার, জনগণ, জনগণের মধ্যে বিভিন্ন গ্রুপ, আবার সেই গ্রুপের বাইরে আবার কর্পোরেশন থাকতে পারে। স্টেক হোল্ডার কিন্তু শুধুমাত্র মানুষ, ব্যাপারটা এরকম না। স্টেক হোল্ডার রাষ্ট্র হতে পারে, স্টেক হোল্ডার একজন ব্যক্তিগত ব্যক্তি হতে পারে, একজন সরাসরি একটি গ্রুপ হতে পারে। যেমন ধরেন আপনার যদি প্রস্তাবনাটি হয় ইউএসএ তে যেই ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে যে মুভমেন্ট গুলো হয় সেটা নিয়ে যদি আপনার একটা প্রস্তাব হয়, এই প্রস্তাবে কিন্তু কৃষ্ণাঙ্গর একটা 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 স্টেক হোল্ডার, আপনার শ্বেতাঙ্গর একটা স্টেক হোল্ডার, এখানে অন্যান্য যে মাইনরিটি আছে তারা একটা স্টেক হোল্ডার। তাহলে এক এক বিতর্কের ক্ষেত্রে আপনার স্টেক হোল্ডারের কি, স্টেক হোল্ডার কিন্তু আপনার ভ্যারি করবে। যে যে ডিবেটটাতে মনে করেন আপনারা বাংলাদেশ নিয়ে ডিবেট করছেন, ফরেন পলিসি নিয়ে, সেখানে কিন্তু ইউএসএ অ্যাজ এ হোল আপনি ট্রিট করবেন, আপনি এখানে ইউএস এর বিভিন্ন ইন্টারসেকশন যারা আছে তাদেরকে কিন্তু আলাদা করে ট্রিট করবেন না। কিন্তু ইউএস এর ইন্টারনাল ইস্যুতে যখন যাবেন তখন কিন্তু আপনি সেখানে আরো অনেকগুলো ভাগ পাবেন, যে ভাগগুলো আলাদা আলাদা স্টেক হোল্ডার। সো ওই স্টেক হোল্ডার কারা এবং ওই ডিবেটের জন্য কারা কারা এখানে আপনার পার্টিসিপেট করতেছে এই ডিসকাশনে, এবং কাদেরকে পার্টিসিপেট করানোটা ইম্পর্টেন্ট এই ডিসকাশনে, এই জিনিসটা খুঁজে বের করাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন যদি বলি আপনার ইসরায়েল নিয়ে একটা ইসরায়েল এবং প্যালেস্তাইন নিয়ে একটা ডিবেট ধরেন আপনার মোশন দিল, যে হামাস হামাস যে এরিয়াটা অকুপাই করে আছে বা যেই এরিয়াটা হামাসের নিয়ন্ত্রণ আছে, সেখানকার একজন হোমোসেক্সুয়াল পার্সন, সে ইসরায়েল ডিফেন্স ফোর্স যারা আছে যারা ওখানে কাজ করতেছে ওদের সাথে সহায়তা করে কাজ করবে, এটা হচ্ছে প্রস্তাবনা। অর্থাৎ হামাসের নিয়ন্ত্রিত এরিয়াতে যে প্যালেস্তাইনের একজন হোমোসেক্সুয়াল, সে ইসরায়েল ডিফেন্স ফোর্সকে হেল্প করবে, এটা হচ্ছে প্রস্তাবনা। তাহলে কেন করবে? বিকজ হামাস তো তার হোমোসেক্সুয়ালিটিকে কখনো অ্যাপ্রুভ করবে না, এবং অন্যদিকে সে ইসরায়েল তো আবার তার দেশের স্বাধীনতা চাচ্ছে না, তাহলে এখানে একটা ডিলেমা আছে। তাহলে এই ডিলেমার মধ্যে হামাস একটা পার্টি, সে ব্যক্তি একটা পার্টি,
তার অন্যান্য যে হোমোসেক্সুয়াল আরো তার কমিউনিটির মানুষ আছে তারা একটা স্টেক হোল্ডার, এবং ইসরায়েলের ডিফেন্স ফোর্স ওরা তো একটা স্টেক হোল্ডার আছে। এরপরে আরো কারা আছে আপনার, সেখানে হিজবুল্লাহ আছে, সেখানে আরো অন্যান্য যে গ্রুপগুলো আছে তারা আছে। তাহলে এই ধরনের ট্রিটমেন্ট, এই জিনিসগুলো কিভাবে কিভাবে ফুয়েল করবে, কিভাবে এটারে কিভাবে ক্যাপিটালাইজ করবে, এই জিনিসগুলো সবগুলো আপনার ডিবেটে আনতে হলে স্টেক হোল্ডার কারা কারা আছে সবগুলো আপনাকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। এরপরে লাস্ট যে অপশনটা বলেছে, আইডেন্টিফাই দ্য কি স্টেক হোল্ডার। এই কি স্টেক হোল্ডার জিনিসটা কি? এই যে যারা যারা ডিবেটে আপনার পার্টিসিপেট করতেছে, সেই পার্টিসিপেন্টদের মধ্যে কার স্বার্থটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা কার স্বার্থটা রক্ষা করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বোঝানোটা হচ্ছে আপনার। এটা না বুঝলে আপনি ডিবেটে আপনি যে আর্গুমেন্ট দিবেন, সেই আর্গুমেন্টের কিন্তু গুরুত্বটা যাদের কাছে কখনোই স্পষ্ট হবে না। যেমন ধরেন আপনার যদি একটা প্রস্তাব থাকে, আহ, এই সংসদ আপনার এই সংসদ একজন আহ, ব্যক্তি হিসেবে তার যেই রাষ্ট্রের প্রতি তার যেই দায়িত্ব আছে সেটা হচ্ছে আপনার তার ল এন্ড অর্ডার সবসময় ফলো করা। কিন্তু সে পার্টিকুলার মোমেন্টে যদি সে দেখে যে তার বাক স্বাধীনতা বা কোনো একটা কিছু ক্ষুণ্ণ হচ্ছে, তখন সে সিভিল ডিসঅবিডিয়েন্টের মাধ্যমে সেটার প্রোটেস্ট করতে পারবে। অর্থাৎ সিভিল ডিসঅবিডিয়েন্স যেটা আছে সেটাকে একটা লেজিটিমেট ফোর্স অফ প্রোটেস্ট হিসেবে আমরা অ্যাপ্রুভ করবো নাকি করবো না, সেটার ক্ষেত্রে ভায়োলেন্স ব্যবহার করতে দিব কি দিব না, এই ধরনের একটা মোশন। ঠিক আছে, একদম স্পষ্টতই যাই যে আসলে সিভিল ডিসঅবিডিয়েন্স এর ক্ষেত্রে ভায়োলেন্স ইউজ করা যাবে কি যাবে না, যেটা ইউএসএ তে কিছুদিন আগে হইলো। তাহলে এই ধরনের একটা মোশন যদি আসে, তাহলে সেই মোশনের মধ্যে আপনার রাষ্ট্র একটা স্টেক হোল্ডার, এবং রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ আছে যারা এই অপারেশন গুলোতে পার্টিসিপেট করতেছে, তারা একটা স্টেক হোল্ডার। যে মানুষগুলো বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে তারা একটা স্টেক হোল্ডার, এবং যারা মুভমেন্টটা করতেছে তারা একটা স্টেক হোল্ডার। এই মুভমেন্টের বাইরে যে সাধারণ জনগণ আছে তারাও স্টেক হোল্ডার। তাহলে কোন একটা প্রস্তাব নিয়ে যখন আপনি আলোচনা করতেছেন, সেই আলোচনার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, বা ডিবেটে আপনি জাজদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটাতে কিন্তু অনেক বেশি ডিপেন্ড করবে আপনার রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। কেন? আপনি ধরেন ফোকাস করলেন যে সাধারণ যে আমেরিকার জনগণ সেটা হচ্ছে আপনার কাছে কি স্টেক হোল্ডার। তাহলে সাধারণ আমেরিকার জনগণ যদি আপনার কাছে কি স্টেক হোল্ডার হয়, তো আপনি তাদের স্বার্থ রক্ষা করে দেখালেন। কিন্তু আপনার অপোজিশন সাইড এসে বললো যে না, সাধারণ আমেরিকান জনগণের যে স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেটা তেমন কিছু নয়, বরঞ্চ স্পেসিফিক্যালি যে কৃষ্ণাঙ্গ আমেরিকানরা আছে যারা অত্যাচারিত হচ্ছে, তাদের স্বার্থ রক্ষাটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এবং তাদের স্বার্থটা কিভাবে রক্ষা হচ্ছে সেটা আমরা দেখাবো। তাহলে জাজ যখন দেখে যে সাধারণ আমেরিকান হিসেবে আমি যদি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মিলিয়ে সবার কথাই বলি, সেখানে অনেকেই অনেক দিক দিয়ে প্রিভিলেজড আছে, অনেক অনেক দিক দিয়ে সুবিধা আছে, স্পেসিফিক্যালি সবাই ওভারঅল হার্মের মধ্যে নাই। কিন্তু আপনার স্পেসিফিক্যালি যখন আমি কৃষ্ণাঙ্গদের কথা ভাবি, তখন তাদের অত্যাচারটা হচ্ছে বেশি স্পষ্ট, বেশি ভিজিবল। তাহলে স্টেক হোল্ডারের আইডেন্টিফাই করার ক্ষেত্রে কি কি মেট্রিক আমরা ইউজ করব? প্রথম হচ্ছে তাদের সাফারিংটা কতটুকু ভিজিবল, তাদের যে সাফারিং সেটা কতটুকু ভিজিবল, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের কি পরিমাণের টুল আছে যে অপারেশনটা হচ্ছে সেটা ফাইট ব্যাক করার। অর্থাৎ যখন যখন কারো অপারেশনের এগেনস্টে বা কারো এগেনস্টে যখন কোনো একটা কি ইনজাস্টিস হয়, সেটার এগেনস্টে যদি তার ফাইট ব্যাক করার ক্যাপাসিটিটা খুবই কম থাকে, তখন সে খুবই ভালনারেবল স্টেক হোল্ডার। তাহলে ভালনারেবল স্টেক হোল্ডার কোনটা, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এই জিনিসগুলো যদি আমি জাজকে দেখাতে পারি যে আমার স্টেক হোল্ডারটা হচ্ছে সবচেয়ে বেশি অপ্রেসড এবং সবচেয়ে বেশি ভালনারেবল, এবং এই স্টেক হোল্ডারকে প্রোটেক্ট করাটাই হচ্ছে স্টেটের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি, স্টেট বলি বা আমরা অ্যাজ এ কমিউনিটি বলি, তাহলে কিন্তু জাজ কনভিন্সড হওয়ার সম্ভাবনাটা বেশি। অন্য যে কোনো স্টেক হোল্ডার যারা অলরেডি একটু প্রিভিলেজড আছে তাদেরকে আপনি কেটার করাচ্ছে, যারা একটু বেশি কষ্টে আছে তাদেরকে কেটার করাটা অনেক বেশি জাজের কাছে আপনার কাছে মনে হবে যে কনভিন্সিং বা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্যই কি স্টেক হোল্ডারটা খুঁজে বের করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ডিবেটের ক্ষেত্রে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের মোশন রিড করা। এবার আসি প্রিপারেশন টাইমের ক্ষেত্রে কেস অ্যাপ্রোচ জিনিসটা কিভাবে আমরা নিব। আমরা একটা মোশন যখন দেখি, সেই মোশনটা দেখার পরে আমরা আমাদের টিমমেটের সাথে ফার্স্ট যে ডিসকাশনটা করি, সেখানেই কিন্তু আমরা সেট করে ফেলি আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে। অ্যাপ্রোচটা বলতে কি বুঝাই আমরা? অ্যাপ্রোচটা হচ্ছে যেমন ধরেন একটা মোশনে যে যতটুকু আপনাকে করতে বললো, যতটুকু আপনাকে করতে বললো সেটা আপনি মানে ততটুকুই করবেন নাকি আরো বেশি করবেন, এটা হচ্ছে আপনার আমি যদি দেখাই,
ধরেন ইয়া নিয়ে, দিস হাউস উইল লিগালাইজ অর্গান মার্কেট, ঠিক আছে, যে আপনার বডি যে অর্গান সেলিং যে মার্কেটটা আছে সেটাকে লিগালাইজ করে দিবে। এটা যদি একটা মোশন হয় এবং সেই ক্ষেত্রে আপনি একটা সরকারি দল থেকে আপনি যদি বলেন যে আমি কোনো ধরনের রেগুলেশন কোনো কিছু দরকার নেই, এটা একদমই একটা ফ্রি মার্কেটের মতো করে যার যেখানে যখন খুশি সে অর্গান সেল করতে পারবে, এটা হচ্ছে গোয়িং টু হার্ড। অর্থাৎ আপনি কেস নিয়ে একেবারে একদম মানে সর্বোচ্চ লিবার্টি দেওয়ার চেষ্টা করতেছেন মানুষকে, যে আপনি যখন সর্বোচ্চ লিবার্টি দেওয়ার চেষ্টা করতেছেন, যে সেইং এখানে রাষ্ট্র ইন্টারভেন করার কিছু নাই, ব্যক্তির স্বাধীনতা, তার শরীরের অংশ নিয়ে কি করবে, ব্যক্তির স্বাধীনতা, সে তার শরীরের অংশ বিক্রি করবে নাকি সেটা দিয়ে অন্য কিছু করবে, এটা হচ্ছে আপনি গোয়িং টু হার্ড, আপনি একদম সিরিয়াসলি কি বলতেছেন। ও আচ্ছা, না ইটস ওকে, আমার নোটিফিকেশন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, ভাইয়ার কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছে। সো আমরা নিয়ারলি 1 মিনিটের মধ্যে হচ্ছে শুরু করব। আর ক্লাসের মধ্যে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন বিতর্ক রিলেটেড বা ভাইয়া যে সকল জিনিসপত্র আপনাদেরকে জানাচ্ছে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন। আমি ক্লাসের লাস্ট সেকশনটাতে আপনাদের আহ, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য হচ্ছে ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, এবং ভাইয়া হচ্ছে আজকে আপনাদের যত প্রশ্ন আছে বিতর্ক রিলেটেড, সেটি বাংলা বিতর্ক হোক বা ইংরেজি বিতর্ক হোক, প্রত্যেকটা প্রশ্নেরই আপনাদের উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এবং আবারও বলছি, যারা এখন পর্যন্ত ক্লাসটি করছেন না তাদেরকে মেনশন করার চেষ্টা করুন, বিকজ অলরেডি যারা ক্লাসগুলি করছেন তারা দেখতে পাচ্ছেন যে কি কি থাকছে। ভাইয়া চলে এসেছে আই গেস। ভাই ক্যামেরাটা আরেকটু পজিশন করলে আই গেস বেটার হবে। ওকে, দ্যাটস বেটার। আমি তাহলে হচ্ছে ভাইয়ের কাছে আবার ফ্লোর দিয়ে দিচ্ছি আর স্লাইড অন করে দিচ্ছি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হাসিব একটু কনফার্ম কর। হাসিব, আমি টেক্সট চেক করতে গেলে এখান থেকে বেড়ে যাচ্ছে ওটা। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, আমি দুঃখিত আমাদের কানেকশনটি একটু ঝামেলা করছিল। আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই সংসদ অর্গান সেলিং যেটা আছে সেটাকে লিগালাইজ করবে। মানে এরকম একটা প্রস্তাবে যখন একটা সরকারি দল এসে বলে যে আমরা কোনো রেগুলেশন রাখবো না, সরকারের এখানে ইন্টারভেন করার কিছু নাই, ব্যক্তির যেই শরীরের উপরে যে অটোনমি আছে সেটা প্র্যাকটিস করতে দেওয়া উচিত, এটা হচ্ছে বেশি হার্ড চলে যাওয়া। এটা আপনার ডিফেন্ড করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। যে পরিমাণে সমস্যা আছে, যে অর্গান মার্কেটটা যদি এরকম ওপেন করে দেন, তাহলে যে পরিমাণে সমস্যা, যে পরিমাণে চ্যালেঞ্জ আপনি ফেস করবেন, সেটার তুলনায় কিন্তু আপনি যেগুলো বলতেছেন এগুলো তখন মনে হবে যে খুবই ইনকনসিকুয়েন্সিয়াল বা খুব বেশি আপনার কি কথা, অবাস্তব কথাবার্তা। আবার গোয়িং টু সফট, টু সফটটা কিরকম? আমরা অর্গান সেলিং বলতে মাননীয় স্পিকার মনে করতেছি যে আমরা কিছু স্পেসিফিক ক্ষেত্রে যখন ডোনর ডোনেশন করতে রাজি হয় তখন তাকে কিছু টাকা দেওয়াটা সাপোর্ট করতেছি। সে ডোনেট এমনি এমনি তার বডির অর্গান সে ডোনেট করার ইয়ে ছিল, ডোনেশনের অনুযায়ী লিস্ট অনুযায়ী সে সিলেক্টেড হয়েছে, তাকে আমরা টাকা দেওয়াটা সমর্থন করি। এটা কিন্তু আবার গোয়িং টু সফট। এখানে যদি কোনো ফ্রি মার্কেট না থাকে যেখান থেকে আপনি একজন বায়ার থাকবে এবং সেলার থাকবে, তারা ক্রয় বিক্রয়ের কাজ করবে, সেরকম যদি না হয়, যেটা যদি জাস্ট একটা বর্তমানে যেভাবে ডোনেশন চলতেছে সেভাবে হয়, তাহলে কিন্তু আপনি কোনো চ্যালেঞ্জ নিলেন না। তাহলে কি হলো, একটা সাইড একজন চেষ্টা করলো যে একদম চ্যালেঞ্জ না নিয়ে ডিবেট করতে,
আরেকজন চেষ্টা করলো যে দুনিয়ার সবগুলো চ্যালেঞ্জ নিয়ে ডিবেট করতে। তাহলে গোয়িং টু হার্ড এবং গোয়িং টু সফট, এই দুটার কোনোটাই করা যাবে না। তাহলে এই দুটার কোনোটাই করা যাবে না, এবং পরের অংশটা বলে এরপর আমি আপনাদেরকে কিরকম করে করতে হবে সেটা বলবো। তাহলে পরের যে অংশটা আসছে সেটা হচ্ছে অ্যাভয়েড কনভেনিয়েন্ট কন্টেক্সচুয়ালাইজিং। সেটা কিরকম? কন্টেক্সচুয়ালাইজেশনটা কিরকম? আমি একটা প্রস্তাব যখন পাই, সে প্রস্তাবটা কোথায়, আপনার ঘটনাটা কোথায় ঘটতেছে এবং কেন আপনি সেটা নিয়ে আলোচনা করতেছেন, এটা নিয়ে আমরা কি করি? বিতর্ক করি। এখন বিতর্ক শুরু করার সময় যখন আপনি একটা প্রস্তাব দেখে আপনার কনটেক্সটটা ব্যাখ্যা করেন, সেই কনটেক্সটটা যদি আপনি আপনার সুবিধাজনক জায়গায় ব্যবহার করেন, যে আমাদের এই জায়গাতে এক্সট্রিম একটা সিচুয়েশন চলতেছে, তা আপনি মোশনটাকে এনে সেখানে এক্সট্রিম জায়গাটাতে বসাই দিলেন। অপোজিশন সাইড থেকে একজন এসে যদি বলে, ভাই সব ক্ষেত্রে তো এরকম হয় না, এই যে দেখেন এখানে এরকম আছে, এখানে এরকম আছে, এখানে এরকম আছে। ধরেন আপনার মাইনরিটি ভার্সেস মেজরিটি নিয়ে একটা ডিবেট হচ্ছে, সেখানে আপনি স্পেসিফিক্যালি একটা মাইনরিটির এক্সাম্পল তুলে আনলেন, তুলে এনে বললেন যে ভাই দেখেন মাইনরিটির অনেক শান্তিতে আছে, মাইনরিটির অনেক অনেক শান্তিতে আছে। ধরেন কোটা নিয়ে বলি, যেই পার্লামেন্টে ফিমেলদের জন্য যেই এমপিদের জন্য যে কোটাটা আছে সেটা নিয়ে একটা ডিবেট হচ্ছে। তাহলে এক সাইড থেকে একজন এসে বললো যে ভাই দেখেন অনেক এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে, এম্পাওয়ারমেন্ট আর দরকার নেই। এই যে যে এক্সাম্পল এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে। তাহলে সে তার কনভিনিয়েন্ট কিছু সেই চেরি পিকড এক্সাম্পল নিয়ে সে বললো যে অনেক এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে। কিন্তু অপোজিশন সাইড থেকে এসে যখন অন্য ফ্যাক্ট গুলো দেখাবে যে এম্পাওয়ারমেন্ট কোথায় এখনো হওয়া বাকি আছে, কেন স্টিল ফিমেল যে আপনার লিডারশিপে যে তাদের পার্টিসিপেশন সেটাকে এনকারেজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তখন কিন্তু কনটেক্সটের দিক বিবেচনা করলে যাদের কাছে মনে হবে আপনি অনেক কনভিনিয়েন্ট একটা কনটেক্সট দেওয়ার চেষ্টা করছেন, যেটা জাজ আইডেন্টিফাই করে ফেললে আপনার ব্যাপারে কিন্তু জাজের মধ্যে একটা খারাপ ইমপ্রেশন চলে আসবে, যেটা হঠাৎ ডিবেটের রেজাল্টে কিরকম ইম্প্যাক্ট করবে সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে মোশনে আপনার একটা মোশন পাওয়ার পরে সেই মোশনটাকে আপনারা কিভাবে অ্যাপ্রোচটা কিভাবে নেবেন, সেই অ্যাপ্রোচটা হতে হবে যেভাবে সমস্যাটা সমাধান আনাটা মোর লাইকলি, যেটা বাস্তবে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, এই ধরনের একটা রাস্তা আপনাকে পিক করতে হবে, যেটা খুব বেশি কাল্পনিক এমনও না, আবার যেটা খুব সহজে হয়ে যায় এরকমও না। আপনার জন্য চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারলে আপনি কাজটা করতে পারবেন, আপনার সমাধানটা চলে আসবে। তাহলে আমরা যখন বলতেছিলাম যে আমাদের যে মোশনটা ছিল, দিস হাউস প্রিফার, হ্যাঁ, দিস হাউস উইল স্ট্রিক্টলি লিমিট দ্য রিপ্লেসমেন্ট অফ ওয়ার্কার্স উইথ টেকনোলজি বাই কোম্পানিজ। তাহলে কোম্পানিগুলোকে আমরা তাদের যে ওয়ার্কাররা আছে তাদেরকে যে রিপ্লেস করার যে পলিসিগুলো, সেই পলিসিগুলো অ্যাপ্লাই করতে অনেক বেশি স্ট্রিক্ট রেগুলেশন দিব। তাহলে এই মোশনটাকে আপনি কিভাবে কনটেক্সচুয়ালাইজ করবেন, সেটা বাংলা ইংরেজি যে কোনো ক্ষেত্রে আপনাকে আগে কনটেক্সটটা দিতে হবে। বাংলায় বলবে সংজ্ঞায়ন, বাংলায় যদিও বা সংজ্ঞায়নের কথা এখনো বলে, কিন্তু শাব্দিক প্রত্যেকটা শব্দের সংজ্ঞায়নকে কিন্তু আগের মতো এত গুরুত্ব এখন আর দেওয়া হয় না। এখন সবাই কিন্তু আপনি ক্যারেক্টারাইজেশনটা কিভাবে করতেছেন সেটাই দেখেন, যে বিতর্কে এই শব্দগুলো বলতে আপনি কি বোঝাচ্ছেন, এটা বুঝতে পারলে জাজরা ওকে, এই শব্দের অর্থ আপনি এটা বলছিলেন, আপনি এসে এটা কেন বলতেছেন, এই ধরনের পয়েন্ট অফ অর্ডার রেজাল্ট এখন খুব বেশি ভ্যালু রাখে না, কারণ জাজরা চায় ভালো যুক্তি শুনতে, যুক্তির একটা ভালো খেলা হোক এটাই সবাই চায়। তো যুক্তিতে ফোকাস করার জন্য এই ধরনের সংজ্ঞায়নের মারপ্যাচ এই ধরনের ব্যাপারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা এখন সব জাজই করে, মডারেট সব জাজই এটাই করে। তাহলে যেটা দাঁড়াবে, আপনার যখন আপনি বলতেছেন যে আপনি স্ট্রিক্টলি রেগুলেট করবেন বা আপনি স্ট্রিক্টলি তাদেরকে নিষেধ করবেন তাদের কর্মচারীদেরকে রিপ্লেস করে নিতে টেকনোলজির মাধ্যমে, তাহলে আপনি কি বুঝাচ্ছেন? তাহলে স্ট্রিক্টলি লিমিট করার মানেটা আপনি কি বুঝাচ্ছেন সেটা আপনার একটা আইডিয়া দিতে হবে হাউসে। এটাকে বলা হয় মেকানিজম, অনেকে এটাকে পলিসি বলে। আসলে পলিসি বলেন, মেকানিজম বলেন, মডেল বলেন, আপনি যদি একটা আইডিয়া না দেন যে আপনার জিনিসটা কিভাবে কাজ করবে, সেটা কিন্তু জাজ কখনোই নিজে নিজে বুঝে নিবে না। অপোজিশন মনের মতো একটা ধরে নিয়ে আপনাকে ধরে আপনার কেসটাকে ধুয়ে দিবে। সুতরাং আপনাকে নিজেকেই বলতে হবে আপনারা কি ধরনের স্ট্রিক্ট রেগুলেশনের কথা বলতেছেন, যে এত বছরের টাইম লিমিটের মধ্যে তারা 10% বেশি রিপ্লেস করতে পারবে না। ঠিক আছে, এই 3 বছর বা 4 বছরের লিমিটে তারা 10% বেশি পারবে না, এটা 10 বছরের লিমিটে এত বেশি পারবে না, এরকম একটা লিমিট আমরা দিয়ে দিচ্ছি, এর বেশি করলে সেটার জন্য তাকে এক্সট্রিমলি পেনালাইজ করা হবে। তাহলে এইটা আমরা কেন করতেছি সেটার পিছনে এবার আমি জাস্টিফিকেশন দিব। তাহলে আমি যদি পার্সেন্টেজটাকে অনেক লো রাখি, যে একদম তার মানে 50% করলে তখন আমি তাকে বার দিব, অথবা একদমই বেশি করে দিই যে 1% হলে তখনও দিব, এই ধরনের এক্সট্রিম এবং তার কি বলে একদম মাইনর রিপ্লেসমেন্টের জন্য যদি আমি পানিশমেন্ট অনেক হাই দিই, তাহলে আমার কেসটা আবার কিন্তু কি শোনাবে, ঠিকই ঘোলাটে শোনাবে।
যে আমি 1% সে চেঞ্জ করলো সেটার জন্য অনেক শাস্তি দিব, আবার সে 50 থেকে 60% চেঞ্জ করলে তখন গিয়ে তাকে শাস্তি দিব। দুটাই কিন্তু এক্সট্রিম। আপনাকে একটু মিডলে খুঁজতে হবে যে আমি ঠিক আছে 15%, 20% এর দূর যদি সে রিপ্লেস করে তাও তার আমি করতে দিব না, বিকজ এখানে একটা ডিবেট শুরু হওয়ার জায়গা আছে। তখন এসে অপোজিশন বলতে বলবে যে না, এর দূর তো করতে দেওয়া উচিত। যদি আপনি একদম কম দেন, ডিবেট করার জায়গা নেই অপোজিশনের, আবার একদম বেশি লিমিট দিলে অপোজিশন তো ডিবেট করার দরকারই না, আপনি এমনি হেরে যাবেন। সো ব্যালেন্স করে আপনাকে মোশনের সেই জায়গাটা সেট করতে হবে যে আপনি কতদূর চ্যালেঞ্জ আসলে নিচ্ছেন। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি কেস বিল্ডিং এর ব্যাপারে, হ্যাঁ, কেস বিল্ডিং এর ব্যাপারে কথা বলতেছিলাম এতক্ষণ ধরে। এবার আমরা আর্গুমেন্টের দিকে আসি। তাহলে আমি বেসিক কথাবার্তাগুলো কিন্তু অ্যাভয়েড করতেছি, আপনারা হয়তো বা খেয়াল করবেন। আমি সরাসরি কিন্তু আর্গুমেন্টের স্ট্রাকচার কি, সংজ্ঞায়ন কেমনে করবেন, আপনি একটা মোশন পাওয়ার পরে সংজ্ঞায়নের স্টেপ বাই স্টেপ কাজগুলো, আমি এগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করতেছি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ডিবেটে, আপনি ডিবেটের বেসিক রুলস জানার পরে সেটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি জিনিস অ্যাভয়েড করবেন, এবং হচ্ছে কোন জিনিসগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার আউটকামটা একটু বেটার হবে অন্য যে কোনো সিনারিও চেয়ে, সেটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। সো আমি আর্গুমেন্টের স্ট্রাকচার, আর্গুমেন্ট কিভাবে এক্সপ্লেন করতে হয়, এই অ্যাসারশন, এক্সাম্পল, অ্যানালিসিস, আমি ওইসব ব্যাখ্যা এখন করবো না। আমি আপনাদেরকে বলবো যে আর্গুমেন্ট আপনি একটা কেসে কিভাবে প্রপারলি ইউজ করতে পারবেন, বা আপনার আর্গুমেন্টটা কিরকম হলে আপনি সেটা দিয়ে একটা বেটার রেজাল্ট পাবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেচার অফ ইউর আর্গুমেন্টটা আপনাকে স্টেট করতে হবে। তাহলে এই পার্টটা একটু একটু অ্যাডভান্সড, অবশ্যই একটু অ্যাডভান্সড। এটা মোটেও একদম নতুন যে আসছে তার জন্য এটা খুব বেশি সহজ হওয়ার কথা না। কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি বিকজ আমাদের যেই ডিবেটররা এই ক্লাসগুলো এতদিন ধরে করলো এবং তারা বিতর্ক সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছে, তারা যদি এই বিষয়গুলো শুরু থেকে জানে তাহলে তারা অ্যাপ্লাই করতে গেলে শুরু থেকে এই জিনিসগুলো মাথায় থাকলে তারা ডিবেট গুলোতে গিয়ে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে বা এটার ফলাফলটা যদি নিজের চোখের সামনে দেখে, তাদের শেখার কাজটা অনেক দ্রুত হবে। আদারওয়াইজ কিন্তু এই জিনিসগুলো অনেক পরে ডিসকাস করা হয়, একজন ডিবেটারের সাথে বা একজন ডিবেটার অনেক পরে বুঝতে পারে। আমি চেষ্টা করতেছি শুরুতে আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দিলে হয়তো বা আপনারা এটা ইউটিলাইজ করতে পারবেন। সেটা হচ্ছে কিরকম, আর্গুমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা আর্গুমেন্ট হয় কনসিকুয়েন্সিয়াল, আর একটা হচ্ছে নন কনসিকুয়েন্সিয়াল। তাহলে কনসিকুয়েন্সিয়াল এবং নন কনসিকুয়েন্সিয়ালের সাধারণ অর্থ আমরা বুঝি। একটা হচ্ছে এই 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 দুটা কিন্তু আবার খুবই মানে বড় দুটা ফিলোসফির ব্রাঞ্চ। আপনার মোরালিটি, রাইট অর রং বিবেচনা করার ক্ষেত্রে আপনার কনসিকুয়েন্স দেখবো নাকি কনসিকুয়েন্স না দেখে শুধুমাত্র ওই এথিক্যাল যে ইম্পেরিক্যাল জাজমেন্ট আছে সেখান থেকে আমরা ফলো করবো, এই দুটা কিন্তু আমাদের ফিলোসফির একদম পুরাতন দুটা ব্রাঞ্চ। যে দুটা ব্রাঞ্চ সেই এরিস্টটল থেকে আপনার প্লেটো থেকে শুরু হয়ে আমার ইমানুয়েল কান্ট, এখানে এসে বেন্থাম, এই 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 মানে জন স্টুয়ার্ট মিল, এই এই ব্রাঞ্চটা কিন্তু এখনো চলছে। আপনার এই যে এখন কর্সগার্ড আসছে, আবার এই জিনিসটাকে রিভাইভ করার চেষ্টা করতেছে, পিটার সিঙ্গার আসছে। আমি যে নামগুলো বললাম এই নামগুলো যদি আপনারা পরে লাইভ শেষ হওয়ার পরেও আপনারা যে নামগুলো জাস্ট একটু সার্চ দেন এবং জানার চেষ্টা করেন, আপনাদের অনেক উপকার হবে। এই মানুষগুলো কয়েকটা নাম আমি আবার বলি। পিটার সিঙ্গার, পিটার সিঙ্গারের বইগুলো হচ্ছে আপনার অ্যানিমাল রাইটস বলেন বা বা এই ধরনের যে ইস্যুগুলো আছে যেগুলোতে আপনার ফিলোসফি সম্পর্কে একেবারে কম্পারেটিভলি জিনিসপত্র জানা, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু মানে পিটার সিঙ্গারের বই অনেক বেশি আপনার ইফেক্টিভ। তার একটা বই আছে দ্য লাইফস ইউ ক্যান সেভ, এই বইটা অনেক বেশি মানে আপনার নাড়া দিবে আপনার ফিলোসফিকে, আপনার জ্ঞানকে। তারপরে এই যে বললাম কসগার্ড, ক্রিস্টিয়ান কসগার্ড, সে কিন্তু এখন নতুন ভাবে ওই যে আপনার প্রিন্সিপাল বেসড যে একটা মোরালিটি সেটাকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু পড়েন তাহলে দেখবেন যে মানে মানুষ অনেক গোছানো এবং সুন্দরভাবে জিনিসপত্রগুলো চিন্তা করে। আর স্টুয়ার্ট মিল, তারপরে আপনার ইমানুয়েল কান্ট তো ফিলোসফির একদম বেসিক মানুষজন, তাদের সম্পর্কে না জানে তো আসলে ডিবেট করতে যাওয়াটা খুবই সমস্যা সংকুল হয়ে উঠবে আপনার জন্য যদি একটু সামনে আগান। তাহলে তাদের দুজনের আইডিয়াটা কিরকম, প্রথম জন বলে যে আপনার কোনো একটা জিনিস সঠিক নাকি ভুল সেটা আগে থেকে ডিসাইড করা আছে, সেই অনুযায়ী সঠিক নাকি ভুল সেটা হবে, এটার মাধ্যমে ফলাফলে কি পরিবর্তন হবে সেটা আমরা দেখবো না। তাহলে এটা হচ্ছে নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট, যে কনসিকুয়েন্সে গিয়ে দিন শেষে অনেক বেশি লাভ, অনেক মানুষের লাভ, তারপরেও আমরা এই কাজটা করবো না কারণ কাজটা প্রিন্সিপালি রং। যেমন কোন একটা এরিয়াতে পুরো যতগুলো মাইনরিটি আছে সবাই মারি ফেলবো, কেন? কারণ মেজরিটি খুশি হবে। কিন্তু এটা করা যাবে না, কেন করা যাবে না? এটা হচ্ছে খুবই নন কনসিকুয়েন্সিয়ালি, একদম কনসিকুয়েন্সে কে ভালো খারাপ এটা দেখার কোনো সুযোগই নেই। এতগুলো মানুষকে এভাবে ক্লিনজিং করাটা কোনোভাবেই রাইট না, এটা টোটালি রং, কারণ কিলিং এ হিউম্যান বিং ইজ অলওয়েজ রং। তাহলে একটা হচ্ছে
নন কনসিকুয়েন্সিয়াল সে পরের লাভ দেখবে না। আবার কনসিকুয়েন্সিয়াল যে আর্গুমেন্ট সেও বলবে না, এইভাবে ক্লিনজিং আমরা করতে দিতে পারি না, কারণ দিন শেষে একটা হিউম্যানের লাইফকে যদি আপনি কি করেন, হার্ম করেন, সেটা কিন্তু পজেস হার্ম অর থ্রেট টু লাইফ ইন সামহার এলস। যখন আরেকজন মানুষ তাকে যখন কোথাও মাইনরিটি পাবে, তারও জীবনে নিরাপত্তা থাকবে না। তো আমাদের সবার ওয়েলবিং এর জন্য আমরা একজন আরেকজনকে মারবো না। সো এটা আমাদের বেনিফিটের চিন্তা করে আমরা একজন আরেকজনকে মারবো না, নট বিকজ অফ আমরা কোনো ধরনের পুরাতন ইয়াতে ফিলোসফিতে বিশ্বাস করি। সো এই ধরনের দুটার যে ইয়া আছে, ক্ল্যাশটা আছে, এটা চিরস্থায়ী একটা ক্ল্যাশ। যে আসলে আমরা কোনটাতে বেশি ফোকাস করি, আমরা কি কনসিকুয়েন্সে ফোকাস করি, নাকি আমরা নন কনসিকুয়েন্সিয়াল মোরালিটিতে বেশি ফোকাস করি। সো এই ইস্যুটা কিন্তু সবসময় জীবিত থাকবে। তো আপনি যখন একটা আর্গুমেন্ট দিবেন, আপনার আর্গুমেন্টটা কি কনসিকুয়েন্সিয়াল নাকি নন কনসিকুয়েন্সিয়াল, সেটা আপনি একটু বলে দিলে আপনার ডিবেটের জন্যই ভালো হয়। কেন? কারণ জাজ সে অনুযায়ী ওই আর্গুমেন্টটাকে বুঝবে। সেটা কিরকম? যে মাননীয় স্পিকার, প্রিন্সিপালি আমরা মনে করি এই জিনিসটা একদমই করা উচিত না। তো আমি যখন বলতেছি প্রিন্সিপালি একটা জিনিস উচিত না, একটা প্রিন্সিপাল থেকে এটা জিনিস উচিত না, তখন আমি জাজকে বুঝাবো না এই প্রিন্সিপালটার অনেকগুলো আফটারম্যাথ আছে। আমি জাজকে জাস্ট এটাই বুঝাবো, একজন মানুষ হিসেবে আমাদের যে জ্ঞান, আমাদের যে একটা প্রজ্ঞা আছে, এই সেইখান থেকে আমরা এই কাজটা করতে দিতে পারি না। আমরা ভালো খারাপের যে জাজমেন্টটা করি নিজেদের মনের মধ্যে, সেখান থেকে এটাকে আমরা খারাপ বলে জাস্ট বাদ দিয়ে দিব। আমরা এটার ফার্দার কনসিকুয়েন্সে গিয়ে এত মানুষের লাভ এগুলো হিসাব করে সে অনুযায়ী করলে আমরা নিজেরা খুব ইমোরাল বিইং হিসেবে নিজেদেরকে পরিচয় দেব। তাহলে এই আর্গুমেন্টের আপনার, যেটাতে আমি নন কনসিকুয়েন্সিয়াল, আমি কিন্তু প্রথমে নন কনসিকুয়েন্সিয়ালের কথা বলছি, যেখানে আমি কনসিকুয়েন্স আফটারম্যাথে অনেক বেশি লাভ এটা দেখাবো না। আমি জাস্ট বলবো যে মানুষ হিসেবে আমাদের এটা করা উচিত না। সেটা জাজকে আমি সেটা হিসেবে বুঝাবো যে এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটা মানুষ হিসেবে করা উচিত না, এটা আমি পরিষ্কার করে বলতেছি। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন প্রিন্সিপালের এগেনস্টে ডিবেট করবো, সেটা কিরকম হতে পারে? যেমন অনেক ক্ষেত্রে একটু এক্সট্রিম মোশন দেয়, যে আপনার ওই যে আফ্রিকান যে দেশগুলো আছে সেখানে কিন্তু বেশিরভাগই ইংরেজি শেখা শুরু করছে, এবং যারা ইংরেজি শেখা শুরু করছে তাদের ইকোনমিক ইমানসিপেশনটা খুবই ফাস্ট হলো। তো এইটার কারণে একটা মোশন দিল যে যে আপনার নেটিভ যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা শেখার চেয়ে যে ইংলিশ শেখাটা মোর ইম্পর্টেন্ট স্কুলগুলোতে। সো ওই এরিয়াগুলোতে যেখানে আসলে জবের অপরচুনিটি অনেক কম, ইংলিশ শিখলেই শুধুমাত্র জবের অপরচুনিটি আসতেছে, অ্যাজ দে ক্যান গো আউটসাইড অথবা অন্য যে কোনো ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে কাজ করতে পারতেছে। সো ওই এরিয়াগুলোতে স্টেটের উচিত নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে জিনিসপত্র না শিখিয়ে সরাসরি ইংরেজি শেখানো। সো এরকম একটা প্রস্তাবনা চলে আসছে। এই জায়গায় কিন্তু আপনি যখন গভর্নমেন্টে আছেন, আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে মাতৃভাষা না শিখিয়ে ইংরেজি শেখানোর জন্য। এটা এবিপির ফাইনালের একটা মোশন, এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট 2017 ফাইনাল, যেটাতে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি আইবিএ চ্যাম্পিয়ন হয়েছিল, ওই ফাইনালটার মোশন এটা। তাহলে ওইটাতে কিন্তু ওই যে আইবি এর সাজিদ খন্দকার সে কিন্তু দাঁড়ায় প্রথমে বলে যে কি, বা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা টুল, এটা হচ্ছে কমিউনিকেশন করার জন্য একটা টুল, এটার এত বেশি গ্লোরিফাই করে আপনার মাতৃভাষা বলে শিখতেই হবে, এইরকম করে গ্লোরিফাই করেছি আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের জাতীয়তাবোধের প্রয়োজনে। কিন্তু যখন মানুষ খাইতে পারতেছে না, যখন মানুষ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের কারণে জব পাচ্ছে না, অপরচুনিটি পাচ্ছে না, মানুষ ম্যাল নিউট্রিশন এবং সার্ভিং এ মারা যাচ্ছে, সেখানে ল্যাঙ্গুয়েজটাকে একটু হলেও সাইডে রেখে আমরা আগে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। তো সে কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ কালচারের যেই আপনার প্রিন্সিপাল আর্গুমেন্ট আছে সেগুলাকে সরাসরি কি করে দিল, চ্যালেঞ্জ ছুড়ে দিল। তো এই ধরনের কেসে আপনি খেয়াল করতে হবে আপনার ডিবেটে আপনি যে আর্গুমেন্টটা দিচ্ছেন সেটা কোন সেন্ট্রিক। আপনি কি বলছেন যে ভাই এটা করা উচিত না বিকজ এটা করলে মানুষ হিসেবে আমাদের যে সম্মানের জায়গা সেটা নষ্ট হয়, নাকি আপনি লাভ ক্ষতি বুঝাবেন যে ভাই এটার আউটকাম দেখেন, আউটকাম এই সবগুলো লাভ, এতগুলো লাভের জন্য আমরা এটা করব। তখন কিন্তু আপনি কনসিকুয়েন্সের দিকে গিয়েছেন। তাহলে কনসিকুয়েন্সের দিকে গেলে আপনাকে কি করতে হবে? ইম্প্যাক্ট দেখাতে হবে। আপনি এই কাজটা করলে আর্গুমেন্টের কারণে পরিবর্তন হবে। আজকে যদি আমরা এই জায়গায় মাননীয় স্পিকার এত লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে সেটার কারণে এইভাবে পরিবর্তন হবে। এখানে একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলি, এলাকার মানুষের এই পরিবর্তন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা যাবে তারা এলাকার মধ্যে এক ধরনের কসমোপলিটন ভাব আনবে। অনেক ব্যাপার স্যাপার যেগুলো হচ্ছে আফটার ম্যাথ বা পরবর্তীতে যে আউটকাম গুলো আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা সেই আলোচনাটা গেলে সেটাকে আমরা কি বলবো, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের মাধ্যমে আমরা আলোচনা করতেছি। সো কনসিকুয়েন্সিয়াল এবং নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট নিয়ে সাধারণত ইনিশিয়াল ফেজে ডিসকাশন খুবই কম হয়। বাট আপনারা যদি দেখেন ওই যে
অস্ট্রেলিয়ার যে মোনাশ ইউনিভার্সিটির যে তাদের যে ডিবেট ওয়ার্কশপ, তাদের নভিসদের যে ওয়ার্কশপ করায়, সেখানে তারা কিন্তু এই জিনিসগুলো একদম শুরুতেই শেখায়। বিকজ দে এক্সপেক্ট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতে আসছে তারা যেহেতু একটা কমন আন্ডারস্ট্যান্ডিং অলরেডি আছে, তাদেরকে যদি আমরা শুরুতে জিনিসগুলো দেই, তারা এইখান থেকে জানার চেষ্টা করলে ভালো কিছু আনতে পারবে। যাদের আগ্রহ আছে তারা আনতে পারবে। আজকে ক্লাসটার পরে যদি আপনাদের মধ্যে থেকে যারা আগ্রহী হয়ে ওঠেন, তারা যদি কয়েকজন এই কনসিকুয়েন্সিয়াল এবং নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, এবং এটা থেকে যদি আপনারা কয়েকটা বই পড়ে ফেলেন, আপনাদের জন্য এটা অনেক লাভবান হবে। মানে আপনারা অনেক লাভবান হবেন, আপনাদের ডিবেট ক্যারিয়ারে বলেন বা আপনাদের নিজেদের ব্যক্তিগত জীবনেই বলেন। সো আমি এই জন্যই এই টার্গেট করে এই জিনিসগুলো রেখেছি। আমি শিওর না যে আসলে কতজন এখনই এই কথাগুলো বুঝতে পারবে, কিন্তু আপনারা যদি একটু ঘেটে ঘুরে দেখেন, কয়েকটা আপনার ইয়াতে গিয়ে, অনলাইনে গিয়ে সার্চ করে যদি আপনারা কয়েকটা ফোরাম টোরামে আপনার রেসপন্স দেখেন, জবাব পাল্টা জবাব, যে কেন প্রিন্সিপাল নিয়ে বেঁচে থাকা ভালো, কেন কনসিকুয়েন্স নিয়ে বেঁচে থাকা ভালো, ইউটিলিটারিয়ান বলে আর কি এটারে। কনসিকুয়েন্সিয়ালটা ডিবেটে আমরা ইউজ করি, এটা ইউটিলিটারিয়ানিজম যেটা আছে ওটাই আর কি। তো এই দুটার মধ্যে যে ডিবেটটা, এই দুটার মধ্যে যে ডিলেমাটা, এটা কিন্তু একদম এই সেই থেকে এখন পর্যন্ত চলছে এরকম একটা ডিলেমা। সো আপনারা এটা নিয়ে একটু জানার চেষ্টা করেন, এটাই আপনাকে ডিবেটে অনেক বেশি রিসোর্স দিয়ে হেল্প করবে। সো আমরা লাস্ট একটা লাইন খেয়াল করেন, ইন দি এন্ড এভরিওয়ান গোস ফর দ্য ইম্প্যাক্ট। এটা কেন বললাম? এটা বলার রিজনটা হচ্ছে আপনার নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট গুলো কিন্তু ডিবেটে প্রয়োগ করাটা অনেক ডিফিকাল্ট। আপনি ডিবেটে এক লাইন বলতে পারেন যে মাননীয় স্পিকার, এটা করাটা প্রিন্সিপালি উচিত না, কিন্তু প্রিন্সিপালি কেন উচিত না, ওই ডিবেটে স্পেসিফিক্যালি কোন প্রিন্সিপালটা কাজে লাগতেছে, এই জিনিসগুলো বেশিরভাগ ডিবেটারই ইউজ করতে জানে না। দ্বিতীয়ত, জাজ যিনি থাকেন তিনিও মুশকিলে পড়ে যান। এই সাইড থেকে একটা প্রিন্সিপাল দিল, এই সাইড থেকে একটা প্রিন্সিপাল দিল, আমি কোন প্রিন্সিপালটাকে আগায় রাখবো? আপনার আউটকাম কিন্তু সহজেই বিচার করা যায়। এরা এতজনের লাভ দেখাচ্ছে, এরা এতজনের লাভ দেখাচ্ছে, কোনটা আমি নিব সহজেই বুঝে। কিন্তু প্রিন্সিপাল যখন দেয়, ও বলতেছে এই কারণে এটা মোরাল, ধরেন অ্যাবর্শনের ক্ষেত্রে নারীর শরীর, নারীর স্বাধীনতা, এই জন্য অ্যাবর্শন লিগাল, এটা প্রিন্সিপাল শেষ। অন্য দিক দিয়ে বলতেছে যে কোনো স্টেজে লাইফ কিলিংটা হচ্ছে, যে কোনো একটা লাইফ কিল করাটা হচ্ছে মোরালে, কখনো মোরাল হতে পারে না। অপোজিশন সাইডের প্রিন্সিপাল, সেটাও আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। সো প্রিন্সিপালের জায়গাতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুই সাইডের এক্সপ্লেনেশন অনেক বেশি ম্যাটার করে, এবং ওই এক্সপ্লেনেশন অনুযায়ী জাজমেন্ট দিতে জাজেরা অনেক সময় কষ্ট করে যায়। তখন দেখা যায় যারা সিম্পল কাজটা করে বলে কি, এই সাইডে একটা ভালো প্রিন্সিপাল ছিল, এই সাইডে একটা ভালো প্রিন্সিপাল ছিল, রেজাল্টটা আমরা ডিসাইড করছি ইম্প্যাক্ট দিয়া। সো এই জন্যই ইম্প্যাক্টে ফোকাস করে সবাই বেশি, ডিবেটে ম্যাক্সিমাম টাইম সবাই ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করে। কারণ দেখা যায় কি, প্রিন্সিপালের ডিবেটটা সবসময় জাজরা টাই দিয়ে দেয়, এই পাশে একটা ভালো প্রিন্সিপাল ছিল, এই পাশে একটা ভালো প্রিন্সিপাল ছিল, আমরা দুটাই দেখেছি, বিবেচনা করে দুটাই সত্য আছে, কিন্তু আমরা রেজাল্ট ঠিক করেছি আউটকাম দিয়ে। সো এই জন্য অবশ্যই প্রিন্সিপাল থাকলে আপনার পাশাপাশি, যদি আপনি আউটকামের কনসিকুয়েন্সের কম্প্যারিজনও যান, সেখানেও কেন আমরা আগে থাকি, ওই ডিবেটটা তো অবশ্যই নামতে হয়। এবং এটা কেন আসলে আমাদের ডিবেটের স্ট্র্যাটেজি হিসেবে খুব বেশি সমস্যা সংকুল, সেটা আমাদেরকে ওই আশিস কুমার নামে একজন আছেন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, আশিস কুমারের দুটা লেকচার আছে, সে এখানে বলছে যে আসলে প্রিন্সিপাল ডিবেট করলে ইম্প্যাক্ট বোঝাটা খুবই স্টুপিডিটি, বাট আমরা ডিবেটে এটা হার হামেশা করি। কারণ দুইটাই না দিলে জাজদের জন্য জাজিং করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, এবং ইন দি এন্ড ডিবেটাররাও চায় তার পক্ষে যা কন্টেন্ট আছে সবকিছু ইউজ করতে, এই জন্যই সেটা ব্যবহার করে। সো এই জন্যই ইম্প্যাক্টের দিকে ফোকাসটা সবসময় রাখতে হয়, এবং ইম্প্যাক্ট গুলো ভালো মতো করে দেখাতে হয় যে এখানে এই ইম্প্যাক্ট, এখানে এই আউটকাম আসবে, এরা এরা এভাবে উপকৃত হবে। এই তাদের মানে একদম ব্যক্তিগত পর্যায়ে গিয়ে গিয়ে ব্যাখ্যাগুলো দিতে হবে যে এই যে ব্যক্তিগুলো এরকম উন্নয়ন হলে সে তার ফ্যামিলিতে এই চেঞ্জ আনতে পারবে, তার বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে পারবে, একেবারে ওই লেভেলে পর্যন্ত গিয়ে ইম্প্যাক্ট দেখাইতে হবে। যত ভালো ইম্প্যাক্ট করতে পারবেন, যত ভালো ইম্প্যাক্টের গ্রাউন্ডিং করতে পারবেন, আপনার ডিবেটের রেজাল্ট তত বেশি আপনার দিকে আসার সম্ভাবনা থাকবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। অলরাইট, এবার আমরা টিম গেমে যাই। আমি এতক্ষণ ধরে অনেক কিছুই বললাম, তাহলে আমাদের প্যাকেজিং ইউর আর্গুমেন্ট। অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো টিম, তাদের ভালো ভালো আইডিয়া থাকে, কিন্তু ডিবেটে সেটা বলার পরও জাজ খুব বেশি গুরুত্ব দিল না। কিরকম, একটা উদাহরণ দেই। একজন কথা বলছে কথা বলছে কথা বলছে, হঠাৎ করে একজন অপোজিশন থেকে একটা প্রশ্ন করলো। তাহলে সে যখন একটা প্রশ্ন করলো, তখন প্রশ্নটাতে সে একটু নার্ভাস হয়ে গেল। সাপোজ এমন কিছু বললো যেটা সে এক্সপেক্ট করে নাই। তো নার্ভাস হয়ে এরপরে সে কি করলো, সে নার্ভাস মুভমেন্টে সে তার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আর্গুমেন্ট, সে আর্গুমেন্টে স্টার্ট করে দিল। এটার ফলাফল কি? এটার ফলাফল হচ্ছে যখন তার কনফিডেন্স লো এবং জাজ অলরেডি তার ব্যাপারে একটু
ইমপ্রেশন নিয়ে একটু কনফিউশন আছে। ওই সময় সে তার সবচেয়ে ইম্পর্টেন্ট আর্গুমেন্টটা যখন এক লাইন বললো, দেখতেছে জাজ খুব বেশি কানে নিচ্ছে না, তখন সে আরো নার্ভাস হয়ে গেল। আরো নার্ভাস হয়ে সে আরেকটা আর্গুমেন্টে জাম্প করলো। সে মনে করছে যে ওই যে আর্গুমেন্টটা বলতেছিল সেটা ইম্পর্টেন্ট না। ফলাফল কি, গুরুত্বপূর্ণ একটা আর্গুমেন্ট তার ব্যাগে ছিল, সেটা এক লাইন বলেছে, মনে হয়েছে যে জাজ স্টিল নিচ্ছে না, সে স্কিপ করে গেল। ভালো একটা আর্গুমেন্ট, ডিবেটে ইউজ হলো না। এরকম কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যে আপনার খুব ভালো একটা আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্ট আপনি কখন ইউজ করবেন সেটা আপনি বুঝে উঠতে পারতেছেন না। সো প্যাকেজিং আর্গুমেন্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের জন্য সেটা একরকম, অপোজিশনের জন্য সেটা ভিন্ন রকম। তাহলে গভর্নমেন্টের স্টাইলটা কিরকম হওয়া উচিত? আমার কাছে মনে হয় আপনার নিজস্ব স্টাইল, আপনারা কিছু ডিবেট করার পরে দেখবেন যে আপনার নিজস্ব একটা কমফোর্টিং একটা স্টাইল, কমফোর্টেবল একটা স্টাইল আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আমার কাছে যেটা সবার মানে এ পর্যন্ত যাদের ডিবেট দেখেছি, যাদের ডিবেট মোটামুটি ভালো লেগেছে, তাদের যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ফার্স্ট স্পিকারের রুলটা সবসময় আপনার এই এক্সপ্লেনেশন এবং হচ্ছে এক্সটেনশনে ফোকাসড থাকাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ফার্স্ট স্পিকারে তিনি যাবেন যার এক্সপ্লেনেশন এবং আপনার এলাবোরেশন ভালো হয়। সেটা বিপির ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে ফার্স্ট স্পিকার অবশ্যই ভালো এক্সপ্লেনেশন দিতে পারে, সেরকম মানুষ হওয়াটা বেটার। এবং আপনার ফার্স্ট স্পিকারকে আপনার গুরুত্বপূর্ণ যে আর্গুমেন্টটা থাকবে, প্রথমে আপনারা ডিবেটের কন্টেক্সচুয়ালাইজেশন করলেন, এবং আপনার ডিবেটের কিছু প্রাইমারি লেভেলের আর্গুমেন্ট থাকে, যে আর্গুমেন্টটা অবভিয়াস হিসেবে সবাই জানে। যে যে কোনো একটা ডিবেট যখন মোশন যখন আসে, জাজরা জানে যে এই আর্গুমেন্টটা ডিবেটে সবাই এমনি বলবে। ধরেন বাক স্বাধীনতা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, মাননীয় স্পিকার এক লাইনের আর্গুমেন্ট এটা সবাই বলবে। অথবা মানুষের যখন আপনি বলেন আহ, মানুষের চলাফেরার স্বাধীনতা, যে কোনো একটা স্বাধীনতা যেটা নিয়ে ডিবেটটা হচ্ছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা এক লাইনে সবাই বলবে। কিন্তু যে আর্গুমেন্টটা আপনার ডিবেটটাকে ইউনিকলি অন্য সাইডের থেকে আগায় রাখবে, ওই আর্গুমেন্টটা আপনি দিবেন ওই প্রাইমারি আর্গুমেন্ট গুলোর পরপরই। অর্থাৎ যে প্রাইমারি বা অবভিয়াস আর্গুমেন্টটা শোনার জন্য জাজরা অলরেডি রেডি ছিল, সেটা আপনি বলবেন। এটা বলে আপনার গ্রাউন্ড সেট, আপনি এখন ইম্পর্টেন্ট স্টাফের দিকে ঢুকবেন। এটা জাজদেরকে একটা মেসেজ দেওয়া যে ঠিক আছে, আমি প্রথমে একটু বলি এটা, তারপর হচ্ছে এবার আমি ইম্পর্টেন্ট আর্গুমেন্টটা দিব। এইবার আপনি ইম্পর্টেন্ট আর্গুমেন্টটা ধরে সেটা আপনি ভালো মতো করে এক্সপ্লেনেশন দিবেন। এক্সপ্লেনেশন দিয়ে সেটা শেষ করে এরপর আপনি একটা পিওয়াই নেবেন। প্রশ্ন প্রশ্ন নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন না নিলে কিন্তু জাজরা খুবই মানে কি বলতাম এটা, আপনার কেসের প্রতি কিন্তু জাজদের একটা সন্দেহ হয়ে থেকে যায় যে আপনি প্রশ্ন কেন নিলেন না। সো একটা প্রশ্ন নিবেন। প্রশ্ন নিলে সে দেখবেন যে সে তার প্রশ্নটা হলো একটা সম্পূরক প্রশ্ন। আপনি যেটা এক্সপ্লেনেশন দিচ্ছিলেন সেটা নিয়ে একটা প্রশ্ন। তো সেটাতে যখন সে একটা প্রশ্ন করে, আপনি বুঝলেন যে আপনার এই এক্সপ্লেনেশনে সে কোথায় ভুল ধরার চেষ্টা করেছে। ওই পয়েন্টটা যখন আপনি এক্সপ্লেন করে দেন, তখন আপনার যে আর্গুমেন্ট আপনি ব্যাখ্যা করছিলেন সেটা আরো সুন্দর মতো এক্সপ্লেন হলো যাদের সামনে। যেহেতু আপনি আর্গুমেন্টের সম্পর্কে অলরেডি জানেন এবং সেটা আপনি ভালো মতো এক্সপ্লেন করতে প্রিপেয়ার্ড, এই মুমেন্টে আপনি একটা পিওয়াই নিয়ে সেটার ভালো মতো অ্যান্সার দিয়ে শেষ করে ওই আর্গুমেন্ট আপনি ক্লোজ করে দিবেন। কখনোই হ্যাঙ্গিং আর্গুমেন্ট রেখে যাবেন না, যে আপনি একটা আর্গুমেন্ট ওপেন করছিলেন, অর্ধেকে ছেড়ে দিয়ে আরেকটাতে জাম্প করলেন, অথবা অর্ধেকে ছেড়ে দিয়ে পিওয়াই নিলেন। অর্ধেকে ছেড়ে দিয়ে মানে আপনি দেখতেছেন যে লাস্ট মিনিটে চলে আসছে, 30 সেকেন্ড সময় আছে, তখন আপনি জাস্ট এক লাইনে বলবেন যে মাননীয় স্পিকার, আমার পরের স্পিকার এসে এটা বলে যাবে। কখনোই নিজে আর্গুমেন্টে স্টার্ট করে 10 সেকেন্ড 15 সেকেন্ডে জকাখিচুড়ি পাকাবেন না। ঠিক আছে, লাস্ট 5 মিনিটের ধরেন 30 সেকেন্ড বাকি আছে, ওই সময় একটা ইম্পর্টেন্ট আর্গুমেন্ট ওপেন করবেন না কখনোই। কারণ ওই সময় জাজ এমনি কলম ফেলে দেয় যে ঠিক আছে, টাইম তো শেষ। ওই সময় যখন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা আর্গুমেন্ট বলেন এবং এটা যখন আপনি জকাখিচুড়ি করে 2 লাইন বলে 4 লাইন বলে চলে যান, এক, আপনি কি আর্গুমেন্ট আনতেছেন সেটা, কি এক্সপ্লেনেশন দিচ্ছেন সেটা অপোজিশন অলরেডি দেখে ফেললো। সেটার উপর বেসিস করে অপোজিশন একটা রেসপন্স আপনাকে দিয়ে দিবে। ওই রেসপন্সের উপরে ড্যামেজ আপনাকে কি করতে হবে তখন, আপনার কি বলা যায়, ড্যামেজ কন্ট্রোল করতে হবে আপনার পরের স্পিকারকে এসে। তো এই ধরনের ক্ষেত্রে আর্গুমেন্টটা কোন টাইমে ফিট হয় সেটা আপনাকে নিজে সেট করতে হবে। এরপর সেকেন্ড যেটা বলতেছিলাম, যেটা এখানে আছে, ইউজ ইউর ইম্পর্টেন্ট রিভার্টাল এফিসিয়েন্টলি। সেটা কিরকম? আপনার, আপনি জানেন যে ধরেন আমি একটা কেসের কথা বলি, সেটা ছিল ইউএসএ নিয়ে। ইউএসএ নিয়ে ডিবেটে খুব বেশি ইমোশন আসে। ইউএসএ নিয়ে এটা ছিল যে এডওয়ার্ড স্নোডেনের সময়ের কথা। এডওয়ার্ড স্নোডেন যখন তার এনএসএ থেকে ডকুমেন্ট গুলো লিক করে দিল, তখনকার সময়ের কথা আর কি। তো এটা লিক করার পুরো মোশনটা ছিল কিরকম, যে এই সংসদ এডওয়ার্ড স্নোডেনকে হিরো মনে করবে কি করবে না, এই টাইপের। অর্থাৎ এডওয়ার্ড স্নোডেনের কাজটাকে সমর্থন করবে। ইউএসএ, এই সংসদ ইউএসএ এডওয়ার্ড স্নোডেনের কাজকে সমর্থন করে। সো গভর্নমেন্ট সাইড থেকে বলতেছে সে আলটিমেটলি মানুষের অধিকার রক্ষা করার চেষ্টা করছে, এই জন্য তাকে
সাপোর্ট করা উচিত। এটা বলে গভর্নমেন্ট স্যার প্রথমে এক্সপ্লেনেশন দিয়ে গেল যে আসলে কেন ক্লাসিফিকেশন খুবই খারাপ জিনিস, এবং সরকারকে এরকম লিমিটলেস ক্লাসিফিকেশন করার, ক্লাসিফিকেশন মানে হচ্ছে গোপনীয় রাখার কি, এটা আবার যেন কারো বুঝতে ভুল না হয়। ক্লাসিফিকেশনটা হচ্ছে মানে কি, ক্লাসিফাইড ইনফরমেশন যারা রাখে আর কি। গভর্নমেন্ট যে ইনফরমেশন গুলো মনে করে সেন্সিটিভ সেগুলোকে ক্লাসিফাইড বলে দিয়ে একটা ক্যাটাগরিতে ফেলে দেয় যেটা সবার অ্যাক্সেসের জন্য আর থাকে না। সো ক্লাসিফাইড ইনফরমেশন রাখার সুযোগটা গভর্নমেন্টকে দিলে গভর্নমেন্ট কিভাবে ইনফরমেশনের উপর একটা মনোপলি তৈরি করে এবং ওইটা দিয়ে মানুষকে জানতে না দিয়ে গভর্নমেন্ট অনেক ধরনের খারাপ কাজ করতে পারে, এই যে একটা পুরো এরানা, এই জিনিসটা নিয়ে গভর্নমেন্ট স্যার প্রথমে একটু কি দিল, আইডিয়া দিল। তো অপোজিশন এসে বলতেছে যে আমার অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যেগুলো আমি সবসময় জনগণকে সেন্সিটিভ ইস্যু জানতে দিলে জনগণ এটা নিয়ে উল্টাপাল্টা রিয়েক্ট করবে, এক দ্বিতীয়ত আমার শত্রুদের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে যাবে। তাহলে অপোজিশন এই জিনিসগুলো বিল্ড আপ দিল ভালো মতো। এরপরে এসে আপনার গভর্নমেন্ট সাইড থেকে খুব ভালো মতো একটা ব্রহ্মাস্ত্র মেরে দিল। সেটা হচ্ছে কি, ইরাক ওয়ারের পরে নিউ ইয়র্ক টাইমস বলছে যদি আমাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়া হইতো, লিস্ট বর্তমানে যে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তার যদি 10 to 15% মোর ইনফরমেশন দেওয়া হইতো আসলে ইরাকে কি পাওয়া যাচ্ছে যাচ্ছে না, তাহলে আমরা ইরাক ওয়ারটা থামাতে পারতাম। এটা ছিল নিউ ইয়র্ক টাইমস এর মানে ওর পর একটা বিবৃতি আর কি, যে আসলে যে পরিমাণে ইনফরমেশন ক্লাসিফাইড রাখা হয়েছিল পুরা ইরাক সাদ্দাম হোসেন পুরো অ্যাফেয়ার গুলা, সেখান থেকে যদি আর কিছু জিনিস আমরা জানতাম তাহলে আমরা বুঝতাম যে এখানে আসলে ওয়েপন ফর মাস ডিস্ট্রাকশন আসলে ছিল না ওদের কাছে। সো এইটা যখন এক সাইড থেকে আসে তখন কিন্তু অপোজিশন পুরা কি, অপোজিশন সাইড পুরো এক সাইডে মানে ধসে গেছে, বিকজ তারা এমন একটা ইনফরমেশন, ক্রুশাল ইনফরমেশন দিয়ে দিয়েছে যেটা ক্লাসিফিকেশনের পুরো ডিবেটটাকে ধ্বংস করে দেয়। So, এরকম কিন্তু গভর্নমেন্ট যদি এই জিনিসটারে প্রপার টাইমে ইউজ না করে একটা এক্সাম্পল হিসেবে বলে দিত, সেটা কিন্তু কি হইতো না, আপনার ডিবেট অত বেশি ইম্প্যাক্ট ফেলতো না। গভর্নমেন্ট ওয়েট করছে সেকেন্ড স্পিকারের একদম মাঝামাঝি টাইম পর্যন্ত, যে অপোজিশনের রেসপন্স গুলো দেখলো দেখলো দেখলো, এইবার আমি আমার মুখ্যম রিবাটলটা জায়গা মতো বসাই দিলাম। এটা দেওয়ার পরে জাস্ট দেখতেছে যে এটার ইম্প্যাক্টের সামনে অন্যগুলো সবগুলো ছোট হয়ে গেছে। সেটা যদি অন্য একটা সাইড আপনারা সিনারিও চিন্তা করে দেখেন, গভর্নমেন্ট যদি দাঁড়ায় বলতো আমরা দেখেছি কিভাবে মিথ্যা কথা বলে ইরাক ওয়ারে গেছে মাননীয় স্পিকার, মিথ্যা কথা বলে এগুলো এগুলো করছে মাননীয় স্পিকার, গভর্নমেন্ট সবসময় মিথ্যা কথা বলে, তো আমাদের উচিত গভর্নমেন্টকে চেক এন্ড ব্যালেন্সে রাখা। এটা কিন্তু অত বেশি তখন ইম্পর্টেন্ট শোনায় না। সো আপনার রিবাটলটাকে এফিসিয়েন্টলি এবং মোর ইফেক্টিভলি ইউজ করাটা হচ্ছে ডিবেটে খুবই ক্রুশাল। এবং রাইট ইনফরমেশনটা, একটা ইনফরমেশন একটা ডিবেটের রেজাল্ট কিন্তু ঘুরে দিতে পারে। একটা ইনফরমেশন প্রপারলি আপনি রাইট আর্গুমেন্টের সাথে যদি রাইট প্যাকেজিং দিয়ে আপনি বসাইতে পারেন, সেটা একটা ডিবেটের রেজাল্ট ঘুরে দিতে পারে। তার একটা প্রপার এক্সাম্পল হচ্ছে আপনার এই ইরাক ওয়ারের এক্সাম্পলটা। এটার একটা খুবই সুন্দর একটা ইয়ে আছে, যখন মানুষ মানে একজন অপোজিশন থেকে একজন প্রশ্ন করছিল আর কি, এটা এটা ইন্টেলিজেন্স স্কোয়াডের মধ্যে একটা ডিবেট ছিল। এটা ইন্টেলিজেন্স স্কোয়াড, ইউটিউবে অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে, দেখবেন সব স্পেশালিস্টরা এসে দুই পাশে যে বিষয়ে তারা জানে সেই রকমই মানুষজন এসে তারা ডিবেট করে। ইন্টেলিজেন্স স্কোয়াড, এটা আপনারা আপনাদের যে ম্যানুয়ালটা আছে ম্যানুয়ালেও এটার ইয়ে দেওয়া আছে, ইউটিউব লিংক দেওয়া আছে, আপনারা এটা সার্চ করে দেখবেন। তো ওইখানে একটা ডিবেটে একজন বলছিল আর কি যে আসলে স্নোডেন তো কন্ট্রাক্টেড ছিল এনএস এর সাথে, তাদের যে চুক্তিটা ছিল সেখানে সে বলছিল যে অনেক ইনফরমেশন সে দেখবে যেটা সেন্সিটিভ, জনগণের রাইট অনেক ক্ষেত্রে হার্ম হবে, সেটা জেনেও সে কন্ট্রাক্টে সাইন করছিল। তার মানে সে এইগুলা লিক করাটা জাস্টিফাইড হয় নাই। অপোজিশন থেকে একজন ভদ্রলোক এসে বলছে সে এইসব এনএস এর কন্ট্রাক্টে যাওয়ার আগে গেছিল কোন কন্ট্রাক্টে, সেটা হচ্ছে ইউএস এর কনস্টিটিউশন। তাহলে ইউএস এর কনস্টিটিউশনে সে সাইন করে বলছে যে জনগণের অধিকার যখন এরকম ম্যাসিভ লেভেলে হার্ম হয়, জনগণকে এভাবে মাস লেভেলে সরকার সার্ভেলেন্স করতেছে, এই জিনিসটা তাদের প্রাইভেসি এভাবে মানে নষ্ট হচ্ছে, সেই জিনিসটা মানুষকে জানতে দেওয়া লিস্ট, এটা তখন তার নাগরিক হিসেবে প্রথম দায়িত্ব অন্য যে কোনো দায়িত্বের চেয়ে। তো এই ধরনের ব্যাপারগুলো যে আপনার আর্গুমেন্ট, রিবাটল, সেগুলোকে প্রপারলি প্রপার টাইমে ইউজ করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইনফরমেশন যেটা আপনি একটা প্যাকেজিং করে আর্গুমেন্ট হিসেবে ভালো মতো ইউজ করতে পারেন, সেটাকে যদি আপনি জাস্ট একটা মানে শুরুতে এক লাইন বলে শেষ করে দেন, অথবা একটা আর্গুমেন্টের সাথে এক লাইন বলে শেষ করে দেন, সেটা কিন্তু আপনি রিসোর্স ওয়েস্ট করলেন একটা ডিবেটে। তো ডিবেটে কিন্তু রিসোর্সকে প্রপারলি ইউটিলাইজ করাটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে হ্যাঁ, এরপরে যেটা তিন নম্বরটা আমি আগে যেগুলো বলছি এখানে হয়তো বা এক্সপ্লেনেশনে চলে আসছে, যে ইম্প্যাক্টটাকে অ্যাজ লাইকলি অ্যাজ ইউ ক্যান, যেটা হওয়ার সম্ভাবনা আছে এরকম ইম্প্যাক্ট দিবেন। দুনিয়াদারি পাল্টায় ফেলবো কিন্তু এটা আসলে সম্ভব না, এরকম ইম্প্যাক্ট দিয়ে লাভ নেই। যে এটা জাজও বুঝবে যে আপনি হুদাই বলতেছেন, অপোজিশন এসে দেখা দিবে কেন হুদাই এটা। সো আপনাকে দেখাইতে হবে যেটা হওয়া সম্ভব, যেটা করা সম্ভব। যেই ধরেন আপনি ইউনাইটেড নেশনস থেকে আমরা একটা মোশন দিলাম যে এই সংসদ ইউনাইটেড নেশনস হিসেবে ইরানকে সামথিং করতে বাধ্য করবে বা নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ করতে বাধ্য করবে।
তাহলে এইরকম, অথবা তাদেরকে এটার জন্য ব্যবস্থা নেবে, এরকম একটা প্রস্তাব দিলাম। তাহলে ইউএন এর পক্ষে কি সম্ভব? সে স্যাংশন দিতে পারে, সে অন্যান্য রাষ্ট্রগুলোরে পুশ করতে পারে তারা যেন সবাই মিলে তারা কি দেয়, ইকোনমিক বয়কট করে। ওয়ার্স্ট কেসে সবার কাছ থেকে ভোট চাইতে পারে যে তোমরা ইরানকে অ্যাটাক করো, সবাই মিলে যদি সম্মতি দেয় তখন এটা পারে। এবং সেটাও একটা ম্যাসিভ লেভেলের ভায়োলেশনের পর্যায়ে, সে কিন্তু বাধ্য করতে পারে না ইরানকে অন্য কোনো ভাবে। সো একটা সাইড যদি তারা এমনি বলে আমি ইরানকে বাধ্য করবো, ইরানকে বাধ্য করবো, এটা কিন্তু মানে এটা করার এখতিয়ারই নাই। একটা সময় পর্যন্ত ইউএনের ডিবেট গুলো সবগুলো এক লাইনে শেষ দিত। আমি যখন 2013-14 যখন আমি বাংলা ডিবেটের কয়েকটা ডিবেট আমি দেখছি এরকম সরাসরি চাক্ষুষ, যেখানে হচ্ছে একটা সাইড গভর্নমেন্ট থেকে সেই ইউএন এ করবে বলছে, অপোজিশন দাঁড়ায় শুধু একটা কথাই বলে গেছে তিনজন মিলে, যে ভাই ইউএন কোনো কিছুর জন্য বাধ্য করতে পারে না। সো যতক্ষণ পর্যন্ত সে বাধ্য করতে পারে না, কান্ট্রি যদি দাঁড়ায় বলে যে আমি এটা করুম না, তাহলে তোমার কিচ্ছু করার নেই। এটা তিনজনের দাঁড়ায় দাঁড়ায় শুধু এটাই বলছে, শেষ। সো যখন একটা সাইড এসে এরকম বার্ডেন নিয়ে নেয় যেটা তার পক্ষে টেকনিক্যালি করা পসিবল না, সো এটা অপোজিশনের জন্য ইজি গ্রাউন্ড হয়ে যায় যে ভাই তুমি তো এটা পারবাই না, তোমার জন্য টেকনিক্যালি তোমার কাছে রাইট নাই, সো তুমি এটা করবা বললে হবে না। সো থিংস দ্যাট ক্যান বি ডান, থিংস দ্যাট আর লাইকলি টু হ্যাপেন, এই দুটো টার্ম সবসময় মনে রাখবেন। এক, থিংস দ্যাট ক্যান বি ডান, যেটা করা সম্ভব। থিংস দ্যাট আর লাইকলি টু হ্যাপেন, যেটা হওয়ার সম্ভাবনা বেশি, যেটা হওয়ার সম্ভাব্যতা বেশি, এই ধরনের মোস্ট প্রবেবল অকারেন্স, এই ধরনের ব্যাপারগুলো আমরা ডিবেটে ক্লেম করবো। আমরা আমাদের ডিবেটের মাধ্যমে এগুলাই অ্যাচিভ করার চেষ্টা করব। কখনোই মাননীয় স্পিকার আমরা জানি দুনিয়ার কোথাও এটা হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে হবে মাননীয় স্পিকার, কারণ আমি বলতেছি এটা হবে, ডাজন্ট হ্যাপেন, এবং মাননীয় স্পিকার এটা শুনে বিশ্বাস করতে বাধ্য না। এরপরে ডিস্ট্রিবিউট দ্য আর্গুমেন্ট উইথ কিপিং ইন মাইন্ড, এখানে ইনের আগে একটা স্পেস মিস গেছে, আমি খুব ফাস্ট এগুলো বানাইছি, আমার সময় ছিল না। কিপিং ইন মাইন্ড দ্য স্ট্রং অ্যান্ড উইক জোনস অফ ইউর টিম, সেটা কিরকম? আমি যখন ডিবেট শিখতেছিলাম একদম শুরুর দিকেই, তখন আমাকে বদরুদ্দোজা জুয়েল ভাই নামে একজন আছে, ওনারা সিউডিএস এর জুয়েল ভাই বললে সবাই চিনতো এক সময়, ক্যাম্পাসের যেখানে যান সিউডিএস এর জুয়েল ভাই বললে সবাই চিনতো ওনারা। আমি যখন ডিবেট শুরু করি তখন আমি ওনারা জিজ্ঞেস করছিলাম ডিবেটের জন্য আমি কি পড়াশোনা করতে পারি। তখন উনি আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিলেন, সেটা হচ্ছে একজন ডিবেটারের সবকিছুই জানা লাগে, সবকিছু সম্পর্কে আইডিয়া থাকা লাগে। সেই আইডিয়াটা কখনোই একদম ইনডেপথ হবে না, বিকজ কোনো একজন ব্যক্তির পক্ষে সব বিষয়ে ইনডেপথ আইডিয়া থাকা সম্ভব টেকনিক্যালি না, সেটা যদি একজন সাধারণ আমাদের মতো মানুষ হয়, আর কি ছাপোষা মানুষ, আমি কোনো মহামানব নিয়ে কথা বলতেছি না। সো এরকম ছাপোষা মানুষের পক্ষে সব বিষয় নিয়ে একেবারে টোটাল ইন ডেপথ নলেজ থাকা সম্ভব না। যেমন ধরেন নম চমস্কি, সে অনেক কিছু জানে কিন্তু সে পপ কালচার নিয়ে কিছু জানে না, ব্যাপারটা এরকমই। তারা যদি আপনি এখন যাই বলেন যে এখন ব্ল্যাক ডেটের মধ্যে কি ধরনের গান বাজনা চলতেছে, সে জানবে না, কিন্তু ডিবেটে এগুলো থেকে টপিক আসে। ঠিক আছে, ইন্ডিয়ার গালি বয় নিয়ে ডিবেটে টপিক আসে। তো সব বিষয়ে আপনি ডিবেটে যা যা কিছু আসে সব বিষয়ে আপনি ইন ডেপথ টোটালি জানা সম্ভবই না, এটা কারো পক্ষে সম্ভব না। তো আপনাকে চেষ্টা করতে হবে ডিবেটের মধ্যে যে ইস্যুগুলোতে রিপিটিং টপিক আসে সেই ইস্যুগুলোর মধ্যে একটাকে পিক করে সেখানে আপনার স্ট্রং জোন তৈরি করতে হবে। এই যে যেমন ধরেন আপনি দেখতেছেন যে ফিলোসফিটা অনেক বেশি ক্রুশাল ডিবেটের জন্য, তো ফিলোসফিতে ফোকাস করে আপনি অনেক পড়াশোনা করলেন, যে কোন ধরনের ফিলোসফিক্যাল ডিলেমা গুলো নিয়ে ডিবেট বেশি আমি সেখানে বেশি পড়াশোনা করলাম। তা আপনার টিমের একজন আছে যার আবার আইআর ভালো লাগে, তার ইন্টারন্যাশনাল রিলেশনস এর দেশগুলোর গুথাগুতি এগুলো বেশি ভালো লাগে, তো সে আইআর নিয়ে বেশি পড়াশোনা করলো। যেমন আমাদের জাওয়াদ ভাই, কাজী জাওয়াদ হোসেন, আমাদের এখন উনি ইংল্যান্ডে আছেন। তো ওই জাওয়াদ ভাইয়ের কিন্তু এই ব্যাপারে নলেজ অনেক বেশি। কোন একটা আইআর এর মোশন পেলে উনি যদি টিমমেট থাকে, আমি লিটারালি বসে থাকি, বলে যে ভাই বলেন কোথায় 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 আমার কাছে এক্সাম্পল আছে যে এগুলো হয় না, আমি জাস্ট এগুলোই বলে আসবো। মানে আমার কেস বানানোই লাগে না, আমি জাস্ট ওনার কাছ থেকে এমন দুইটা ক্রুশাল এক্সাম্পল পাবো যে এক্সাম্পল গুলা অপোজিশন যা কিছু বলবে সবকিছুকে কন্ট্রাডিক্ট করে দিবে, আমার কাছে এরকম এক্সাম্পল থাকবে, বিকজ উনি ওই লেভেলের জিনিসপত্র জেনে সবসময় মানে মাথায় ধারণ করতো। সো এটা ইম্পর্টেন্ট যে আপনার টিমের কার স্ট্রং জোন কোনটা সেটা জানা ইম্পর্টেন্ট, এবং সে অনুযায়ী আর্গুমেন্ট ডিস্ট্রিবিউট করাটা ইম্পর্টেন্ট। দেখতেছেন যে আপনার কাছে আপনি অ্যানালাইসিস ভালো দিতে পারেন, আপনি ব্যাখ্যা ভালো দিতে পারেন, তাইলে আপনি যে আর্গুমেন্টটাতে ব্যাখ্যা বেশি দরকার সেটা আপনার দায়িত্বে নেবেন। আর আপনি একটা দেখতেছেন যে এখানে যুক্তি খণ্ডনের দরকার আছে, তাহলে আপনার টিমের মধ্যে কম কথায় যে ভালো যুক্তি খণ্ডন করতে পারে তার দিবেন রিভার্টাল, ক্রুশাল রিভার্টাল গুলোর দায়িত্বে। সেরকম তিনজনের টিমের মধ্যে অবশ্যই আপনার এই ডিস্ট্রিবিউশন গুলা করবে। এইবার আমি একটা জিনিস এখানে মিস করে গেছি, যেটা স্লাইডে আমার অ্যাড হয় না, সেজন্য আমি বলতে ভুলে গেছিলাম, বলবো বলে বলি নাই। সেটা হচ্ছে অপোজিশনের ক্ষেত্রে ওই প্যাকেজিং আর্গুমেন্ট এবং হচ্ছে আমার কেস বিল্ডিং এর ক্ষেত্রে অপোজিশনের কেসটা কিরকম হওয়া উচিত, অপোজিশন লিডার, অপোজিশনের যে সেকেন্ড স্পিকার তারা কিভাবে কেসটাকে বিল্ড করবে, এটা একটু বলে দিই, কারণ এটা অনেক ক্ষেত্রেই আমার বাংলা ডিবেটে বিশেষ করে মিসিং হয়। বাংলা ডিবেটে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে অপোজিশন টিম
মানে কি এই চেঞ্জটা বোধহয় আমাদের আমাদের জেনারেশনই আসছে। আমাদের জেনারেশনের আগে মানে অপোজিশন লিডার জাস্ট দাঁড়ায় বলতো যে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী সব ভুল, প্রধানমন্ত্রী সব মিথ্যা কথা বলতেছে, এগুলো বলেই বোঝা যেত। যারা 2009, 10, 11, 12 ডিবেট দেখছে তারা মোটামুটি এগুলো জানবে যে যারা মানে মোট কথা অপোজিশন লিডারের কাজ হলো দাঁড়ায় প্রধানমন্ত্রীর ভুল ত্রুটি বের করা এবং দিন শেষে মানে তার ভুল ত্রুটি দেখে বলে যে ভাই এই প্রস্তাবটা পাস হওয়া উচিত, শেষ। কিন্তু এখনকার সময়ে অপোজিশন লিডারকে কিন্তু কনস্ট্রাকটিভ দিতে হয়, অর্থাৎ গঠনমূলক আলোচনাও করতে হয় যে কেন তার সাইডটা রাইট। শুধু গভর্নমেন্টের সাইডটা ভুল এটা বললে হয় না, তাকে নিজের সাইডটা কেন রাইট সেটাও ডিফেন্ড করা লাগে, সেটাও প্রুফ করা লাগে। সো এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যেরকম একটা আর্গুমেন্ট দিয়ে কেস রান করতেছে, অপোজিশনকেও এরকম আর্গুমেন্ট দিয়ে একটা কেস রান করতে হয়। এবং সেই ক্ষেত্রে অন্য যে স্ট্র্যাটেজি গুলো বললাম, বেস্ট আর্গুমেন্টটাকে ফিটেস্ট টাইমে ইউজ করা, তারপর আপনার ইম্পর্টেন্ট রিভার্টাল গুলো দেওয়া, এই জিনিসগুলো কিন্তু প্রপারলি ফলো করতে হবে। তবে 3 ভার্সেস 3 ডিবেট গুলোতে, 3 জন ভার্সেস 3 জনের যে ডিবেট গুলো, সেগুলোতে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম সেটা হচ্ছে আমার ফার্স্ট স্পিকার যে থাকবে তাকে অনেক বেশি এক্সপ্লেনেশন দেওয়াইতাম, অর্থাৎ সে দাঁড়িয়ে যে ভুলটা ম্যাক্সিমামে করে কি, যে দাঁড়িয়ে 3-4 মিনিট ধরে যুক্তি খণ্ডন করে, যে গভর্নমেন্ট সাইড যা বলছে সব ভুল প্রমাণ করার জন্য 3-4 মিনিট দাঁড়িয়ে যুক্তি খণ্ডন করে, যেটার কোনো দরকার নাই। সে অপোজিশন লিডার, অপোজিশনের ফার্স্ট কনস্ট্রাকটিভ স্পিকার। তোমার আরো অনেক স্পিকার আছে যারা যুক্তি খণ্ডন করবে, তুমি যুক্তি খণ্ডন করে সব সময় নষ্ট করে ফেলে প্রথম দিকের যে সময়টা সেটা কিন্তু জাজদের কনসেন্ট্রেশনটা একটু ফোকাসটা একটু ঠিক জায়গায় থাকে, আস্তে আস্তে কিন্তু জাজদেরও মাথায় ঝিমিয়ে চলে আসে। তো প্রথম দিকের সময়টা ইউটিলাইজ করাটা ইম্পর্টেন্ট। তো প্রথম দিকে দাঁড়ায় আসে 1-2টা গুরুত্বপূর্ণ রিবাটল দিবে, 2টা গুরুত্বপূর্ণ যুক্তি খণ্ডন করবে, যে প্রথম মাননীয় স্পিকার তারা এটা যে ক্লেম করে যাচ্ছে এগুলো ভুল, দ্বিতীয়ত তারা এগুলো যে অনেক কিছু করবে বলতেছে এগুলো ভুল, তাদের এই কথাটাতে একটু মেরিট আছে, সেটা আমি দূর ভাঙতেছি, বাকিটা আমি আমার কনস্ট্রাকটিভ আলোচনা করে বলে দিব। এটা কেন ইম্পর্টেন্ট, সে যখন তার 2-3টা আর্গুমেন্ট দিবে জাজের মাথায় কিন্তু ওই আর্গুমেন্ট গুলো সেটল, যে ঠিক আছে অপোজিশন এই 2-3টা আর্গুমেন্ট দিছে, এরপরে গিয়ে লাস্ট মিনিটে বা 3 মিনিট 30-40 সেকেন্ডের দিকে গিয়ে তার 2-3টা আর্গুমেন্ট সে মোটামুটি বলার পরে সে এবার তার আর্গুমেন্টের রেশ ধরে কিছু যুক্তি খণ্ডন টানবে অপোজিশনের যে কথাটা সে ধরে বলছিল। এখন অপোজিশনের জন্য সেটা সিনারিওটা কিরকম দাঁড়ায়, অপোজিশন বলতে সরকারি দলের মন্ত্রী, মন্ত্রী যখন এসে দাঁড়ায় তখন তার সামনে থাকে 2টা কেস, তার নিজের কেস যেটাতে অপোজিশন লিডার হালকা বাড়ি মেরে গেছে, এবং তার প্রাইম মিনিস্টার যে জিনিসগুলো এক্সপ্লেন করে নাই তার জন্য রেখে গেছে, এবং তার অপোজিশন থেকে একটা বিশাল বড় কেস আসছে উইথ 2 or 3 প্রপারলি অ্যানালাইজড আর্গুমেন্ট। মন্ত্রীর কাজটা তখন খুবই ডিফিকাল্ট হয়ে যায়। মন্ত্রী যদি এখন অপোজিশন লিডারের পুরো কেসটাকে টুকরা টুকরা করতে চায়, তাহলে তার ফার্স্ট স্পিকারের অ্যানালাইসিসের পরে তাদের কেসটা খুব বেশি আর এক্সটেন্ডেড হইলো না। এই সুযোগটা নিয়ে অপোজিশন ইজিলি তাদের কেসটাকে শেষ করে দিবে, কারণ থার্ড স্পিকার গিয়ে বেশি অ্যানালাইসিস আসলে জাজ গুরুত্ব কম দিবে। সো সেকেন্ড স্পিকার তার কেসে ফোকাস করবে নাকি অপোজিশন লিডারের কেসে ফোকাস করবে, এই জায়গাতে একটা ডিলেমাতে করে দেখা যায় যাওয়া কিছু পাকায় ফেলে, এবং মোস্ট অফ দ্য কেসেই সে ইদার বেশি ডিফেন্সিভ হয়ে নিজের কেস ডিফেন্ড করা শুরু করে, অথবা দেখা যায় কি বেশি অফেন্সিভে গিয়ে নিজের কেসের কথা ভুলে যায়। দুইটার যে কোনো একটাই আপনি যদি ডেপুটি লিডার থাকেন আপনার জন্য খুবই সুবিধা, তখন আপনি এসে জাস্ট দেখাই দিয়ে যাবেন যে আপনার যুক্তিগুলোর মধ্যে কোনটা কোনটা তারা ভাঙতে পারেনি, দ্বিতীয়ত তাদের যে যুক্তিগুলো ছিল সেটা কতদূর পর্যন্ত এখনো আছে সেটা একটু জাস্ট দাঁড়াই দিলেই আপনার পরের স্পিকার এসে ডিবেটটা আপনার ঘরে নিয়ে চলে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমি বলি যে আসলে খেলাটা কার মাঠে হচ্ছে। আপনি যদি ডিবেটে আপনার প্রপোজালটা যে দিল সরকারি দল, সে একটা প্রবলেম দেখায়, সে প্রবলেমটার একটা সলিউশন তার কাছে আছে সেটা বোঝানোর চেষ্টা করে, আপনি অপোজিশন লিডার এসে যখন প্রবলেমটা তারা যেটা বলতেছে সেটার চেয়ে বড় একটা প্রবলেম আইডেন্টিফাই করে দেখান, অথবা তারা যে প্রবলেমটা সলিউশন দিচ্ছে সেটা সলিউশন না, রাদার নতুন প্রবলেম ক্রিয়েট করার একটা মাধ্যম হিসেবে আপনি যদি প্রেজেন্ট করে দেন, তাহলে কিন্তু সরকারি দল ডিফেন্সিভে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার অপোনেন্টকে ডিফেন্সিভ সাউন্ড করাতে পারেন ডিবেটে, এইটা ইন অন ইটসেলফ আপনার জন্য ভিক্টোরি। আপনার জাজের যখন মনে হবে যে আপনার অপোজিশন অলরেডি ডিফেন্সে চলে গেছে, তারা তাদের কেসের বিভিন্ন অংশ ডিফেন্ড করার চেষ্টা করতেছে, আপনি এগ্রেসিভ মুডে আছেন, আপনি তাদের এখানে এখানে ভুল ধরে দিচ্ছেন, আর নিজেরটা নিয়ে আপনি শক্ত হয়ে বসে আছেন, মাননীয় স্পিকার আমার এগুলো এগুলো বলছে, এগুলোতে সে কোনো রেসপন্স দেয় নাই, কিন্তু তার এখানে এখানে ভুল, এটা আপনি যদি প্রপারলি আসলেই বলতে পারেন তাহলে জাজের কনভিন্স না হওয়ার কোনো রিজন নেই। সো এই ধরনের সিনারিও তৈরি করার জন্য অবশ্যই ক্যালকুলেটিভলি আগাইতে হবে, এবং সেটা ওই যে বললাম আর্গুমেন্টের
প্রপার ইউটিলাইজেশন এবং আপনার টাইমিং অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আমাদের পরের স্লাইডে যাই। আর কিছু আছে? আচ্ছা, আমরা আমাদের প্রিপারেশন টাইমের অংশটা শেষ করেছি। প্রিপারেশন টাইমের অংশটাকে আমি বলি এটাকে আমি বলি অপারেটিং সিস্টেম। অর্থাৎ একজন ডিবেটার সে যখন ডিবেট করতে যায় তার অপারেটিং সিস্টেমের মতোই এই জিনিসটা কাজ করে। কেন বলতেছি? যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস, আপনার প্রপারলি আর্গুমেন্টের ফ্রেমিং, প্রপারলি কন্টেক্সচুয়ালাইজেশন, এই প্রত্যেকটা জিনিস আপনি পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে কাজ করার সময় আপনি পাবেন না। আপনি 15 মিনিট সময়ের মধ্যে আপনি এগুলো লিখে লিখে করার কোনো সুযোগ নেই। এটা আপনি একটা মোশন দেখলে মোশনটা দেখার সাথে সাথে আমি 3 বার করবো। এটা অপারেটিং সিস্টেম। এটা আমি কোথাও লিখে আছে এরকম না, এটা আমার মাইন্ডে সেট হয়ে যেতে হবে। মোশনটা দেখলাম, একবার পড়ে না শেষ করবো, আমি তাড়াতাড়ি করে মোশনটা 3 বারই পড়ে ফেলবো। মোশনের প্রত্যেকটা ওয়ার্ডটা আমি যখন পড়েছি তখনই বোঝার চেষ্টা করবো এখানে কোন ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছে, এখানে স্টেক হোল্ডার কারা কারা আসতেছে সাথে সাথে। এই সবগুলো বিষয় আপনাকে সিমুলটেনিয়াসলি মাথার মধ্যে চালাতে হবে। এগুলো আলাদা আলাদা করে লিখতে গেলে, আলাদা আলাদা করে বুঝতে গেলে আর্গুমেন্ট খোঁজার টাইম পাবেন না। ডিবেট রুমে ডাক দিবে, আপনাকে জাজ বলবে যে কথা বলেন। সো এই এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সিমultaneously কাজ করতে হবে। মোশন পেলাম, সাথে সাথে মোশনটা পড়বো, এই পড়ার সময়ের মধ্যে আমি স্টেক হোল্ডার খুঁজে বের করে ফেলবো এবং সেখানে আমি কোন কেস অ্যাপ্রোচ নিবো সেটা তখন আমি মাথার মধ্যে নিয়ে আসবো। একই সময় হয়ে যাবে। আমি আমার টিমমেটের সাথে এরপর কথা বলে নিব, আমরা এইভাবে তাহলে যাচ্ছি। ওকে, এবার আমরা আর্গুমেন্ট ভাবি দুজনে 4-5 মিনিট নিজেরা নিজেরা ভাবলাম, এরপর আমরা আলোচনা শুরু করলাম। এরপর কোন আর্গুমেন্ট প্রথমে দিব, কোন আর্গুমেন্ট সেকেন্ডে দিব, সেগুলো দিয়ে সেট করে ডিবেট করতে চলে যাবো। সো এখানে আমি যে কথাগুলো বলেছি তার অনেকটুকুই কিন্তু আপনার নিজের মাথার মধ্যে একদম ফার্স্ট মিনিটেই চলে যেতে হবে। সেগুলোর জন্য আপনি আলাদা আলাদা করে লিখে লিখে ভেবে ভেবে কাজ করার টাইম পাবেন না। ভাবতে হবে বেশি আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট গুলো কোনটা কোন জায়গায় ইউজ করবেন সেটা নিয়ে। অলরাইট, প্রিপারেশন টাইমের বা আমাদের প্রিপারেশন টাইমের স্ট্র্যাটেজি নিয়ে আমি যতদূর বললাম, আপনাদের প্রশ্ন থাকলে সেটা আমরা উত্তর দিব পরে। এবার আমরা ডিবেট রুমে কি কি আপনারা করবেন বা করবেন না সেটা নিয়ে একটু কথা বলবো, এগুলো আমি ব্রিফলি শেষ করে দিব। আর প্রথমে হচ্ছে লিসেন টু ইউর অপোজিশন। আপনারা মানে আমি আমি অনেককে দেখছি, অনেক এক্সপিরিয়েন্স ডিবেটারও দেখছি 3 জন মিলে কথা বলতেছে। এগুলো আপনারা নিজেরাও ডিবেট করতে গেলে দেখবেন। আপনার যদি ফিজিক্যাল কোনো টুর্নামেন্ট আপনারা যান দেখবেন যে অপোজিশন স্পিকার স্পিচ দিচ্ছে একজন, এরা 3 জন, এদের কমন পড়ে না প্রশ্ন, এরা এটা এক্সপেক্ট করে নাই অপোজিশন থেকে এরকম কিছু বলবে। তো এরা 3 জন মিলে একজন আরেকজনের সাথে কথা বলা শুরু করছে। তো সে যেগুলো এতক্ষণ ধরে বলতেছে এগুলো কিন্তু এরা 3জনের একজনও শুনতেছে না। তারা এগুলোতে কি রেসপন্স করবে? রেসপন্স করলে ভুলভাল রেসপন্স করবে, ভুলভাল রেসপন্স করলে ওরা দাঁড়ায় পয়েন্ট আউট তুলবে, স্যার এগুলা আমরা বলি নাই কিন্তু আমরা বলছি বলে আমাদেরকে হুদাহুদি মিথ্যা খবর দিচ্ছে। হ্যাঁ, এটা এটা করে ডিবেটটা ইজিলি হেরে যাবে। তো অপোজিশনের আর্গুমেন্ট শোনাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমটাতে বললাম একদম রুকি মিস্টেক, মানে মানে একদম কি বলা যায়, নতুনরা এই ধরনের ভুল করে থাকে। অনেক ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স ডিবেটার এই ভুলটা করে থাকে। কিন্তু যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার অপোজিশনের স্পিচ যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে শুনেন তখন আপনি তাদের স্পিচের ফল্ট গুলো ভালো মতো বের করতে পারবেন। কারণ অনেক সময় অপোজিশনের স্পিকার, অনেক ভালো স্পিকারও আছে, আর্গুমেন্টটা পুরোটা এক্সপ্লেনেশন দেয় না। অনেক সময় স্টেপ কি করে, স্কিপ করে। আপনি যখন দেখবেন এক্সপ্লেনেশন তারা দিচ্ছে, এক স্টেপ থেকে আরেক স্টেপে কিভাবে আসলো এটা বুঝায় নাই জাজকে। সে জাস্ট বললো যে মাননীয় স্পিকার এখানে অনেক পরিমাণ মানুষের উপরে এটার প্রভাব পড়তেছে, সুতরাং আমরা মনে করি যে দেশের ইকোনমিতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। এক লাইনে বলে দিছে। মাঝখানে যে কয়েকটা স্টেপ মিসিং, সে মানুষগুলো কিভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে বর্তমানে এবং আমাদের পলিসিটা সেখানে কিভাবে বাধা দিচ্ছে, এটা তো ওকে এক্সপ্লেন করতে হবে। না করে এখানে অনেক মানুষের উপর প্রভাব পড়বে সো এটা ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে বলে দিলে তো হইলো না। সো সে আর্গুমেন্ট গুলো এক্সপ্লেন করার সময় কোন স্টেপ সে স্কিপ করতেছে কিনা এটা আপনি কখন ধরতে পারবেন? সেটা আপনি তখনই করতে পারবেন যদি আপনি নিজে শোনেন। আপনি স্পিচটা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি বুঝবেন, নাহলে বুঝবেন। সো আর্গুমেন্টের সেই প্রপারলি স্টেপ গুলো এক্সপ্লেন করতেছে কিনা সেটা বুঝার অবশ্যই চেষ্টা করবেন। এই জন্যই লিসেনিং টু ইউর অপোজিশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমি এরকম অনেক ডিবেট মানে জিতছি, যে ডিবেটটা তো হচ্ছে আমার নিজের কাছে আইডিয়া নাই আমি এই ডিবেটটা কিভাবে ডিফেন্ড করবো। আমার কাছে মনে হচ্ছে খুবই আমি ডিফিকাল্ট পজিশনে আছি গভর্নমেন্ট থেকে। আমার ফার্স্ট স্পিকার রফিকুল হাসান শান্ত বা রাফি ভাই বেঞ্জাম যে কোনো একজন ফার্স্ট স্পিকার থাকলো, ওরা গেল, তখন আমার মাথার মধ্যে আমি আসলে কনফিউজড যে আসলে আমি এটা ডিফেন্ড করতে পারবো কিনা, কেসটা খুবই উইক, খুবই শেকি। কিন্তু অপোজিশন লিডারের স্পিচ দেখে আমি দেখতেছি তারা যে রেসপন্স গুলা করছে সেগুলো মোটেও খুব বেশি শক্ত কিছু না। আমার কেসকে ভাঙার অনেকগুলো জায়গা আমার মাথায় আছে কিন্তু অপোজিশন এগুলোতে হিট করে নাই। সো অ্যাজ লং এস অপোজিশন এগুলো মেনশন করতেছে না, আমার ওগুলো নিয়ে আর ওয়ারি করার দরকার নেই। আমি ওগুলো মাথা থেকে ফেলে দিয়ে অপোজিশন যা যা বলছে ওয়ার্ড ফর ওয়ার্ড নিয়ে আমি ওদের কেসটা যাদের সঙ্গে বললাম যে ভাই ওরা বলছে এগুলো এগুলো হচ্ছে রেসপন্স, এখন এই রেসপন্স গুলোর পরে আমার কেসটা কেন দাঁড়ায় থাকে আমি একটু দেখাই। কারণ ডিবেটে
স্পিকার যা বলবে তার বাইরে কিন্তু কিছুই জাজ নিজে নিজে ধরে নিবে না। সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, অপোজিশনের ক্ষেত্রে প্রযোজ্য। অপোজিশন যেটা বলে নাই সেটার জন্য সে ক্রেডিট পাবে না। সুতরাং অপোজিশন যেটা বলছে, যদ্দূর বলছে, ওইটা কদ্দূর বলছে সেটা জানাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। কারণ ও ততটুকুই ক্রেডিট সে পাবে, এবং ততটুকু ক্রেডিট সে কেন কিভাবে না পায় সেটা ইনশিওর করতে আপনাকে তার যদ্দূর বলছে সেটা প্রপারলি নোট করে সেই অনুযায়ী রেসপন্স করতে হবে। এখানে আপনার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এটার সাথে মানে পাশাপাশি আসবে, সেটা টেক অ্যাজ মেনি নোটস অ্যাজ ইউ ক্যান। একটা ডিবেট চলাকালীন সময়ে যত পরিমাণে সম্ভব নোট নেবেন, বিকজ নোট না নিলে কথা ছুটে যায়। অনেক সময় আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে বলার জন্য আপনি অপেক্ষা করতেছেন যে এটা আমি বলবো, এটা আমি আমার স্পিচে বলবো, এটা আমার স্পিচে বলবো, তো ও এটা বলছে আমি এটা মাথায় রাখলাম। ঠাস করে আপনার পাশের টিমমেট আপনাকে একটা বললো যে ব্রো এটা বলিস, শেষ। আপনার মাথায় যেটা চিন্তা ছিল এটা একটুর জন্য হলো পেপার ছেড়ে গেছেন, স্পিচ দিলেন, স্পিচ দিয়ে বসে গেলেন, তারপর মাথায় আসলো যে আপনি এটা বলবেন বলছিলেন। এই জন্য নোট নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আপনার নিজের স্পিচের জন্য তো একটা নোট থাকবে, পাশাপাশি অপোজিশন কি কি বলছে সেগুলো নোটগুলো ভালো মতো নেবেন, সো দ্যাট রেসপন্স গুলা করতে পারেন যেখানে নেসেসারি। ওকে, সো এরপরে কি বললাম, হ্যাঁ, ডু নট ট্রাই টু হিট এভরি বল কামিং ইন ইউর ডিরেকশন। এই মিস্টেকটা অনেক সময় নতুনরা করে, এটা আস্তে আস্তে করে না, কারণ যখনই দেখা যায় নিজের সময়ের গুরুত্বটা কিরকম তখন আর সব বল হিট করার চেষ্টা করে না। কারণ অপোজিশন তার 5 মিনিটে যা বলবে সেটা তো আপনি 5 মিনিটে ভাঙতে পারবেন না। অ্যাসারশন 5 মিনিট আর রিভার্টাল 5 মিনিট কিন্তু একরকম না। একজন বললো যে মাননীয় স্পিকার আমি এখন মরে যাবো, অপোজিশনে এসে তুমি কেন মরবা না সেটা বোঝানোর জন্য কমপক্ষে 2 মিনিট লাগবে। সো অ্যাসারশন দেওয়াটা যত সহজ, কোন একটা জিনিস অ্যাসার্ট করে যাওয়াটা যত সহজ, সেটা কিন্তু ভেঙে দেওয়াটা তত সহজ না। ভাঙতে হলে তাকে স্ট্রাকচারালি বুঝাইতে হবে যে ভাই কেন এটা হচ্ছে না, কেন এটা হবে না। ধরেন বললো মাননীয় স্পিকার এর ফলে আমরা দেখবো কি গরিবদের অবস্থা আরো খারাপ হবে, কিভাবে গরিবদের অবস্থা খারাপ হবে না বুঝাতে অনেকক্ষণ লাগবে। সো আপনি রিভার্টাল বা এঙ্গেজমেন্টের জন্য যে পয়েন্ট গুলো পিক করবেন সেটা হবে ডিবেটের জন্য যেটা ইম্পর্টেন্ট, ডিবেটের রেজাল্টের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো ধরে ধরে বেছে বেছে আপনি হিট করবেন। একদম র্যান্ডমলি ও যা বলছে সবগুলোর প্রত্যেক পয়েন্ট ধরে ধরে, অনেক সময় দেখা যায় মাননীয় স্পিকার আমি 12টা রিভার্টাল দেবো, আমি 14টা রিভার্টাল দেবো। ও যা বলছে প্রত্যেক লাইনে একটা একটা আর্গুমেন্ট, তুমি প্রত্যেক লাইনের একটা একটা করে রেসপন্স দিচ্ছ সবগুলো রিবাটাম। যাদের কিরকম লাগতেছে মনে হচ্ছে এখানে কি আদমশুমারি করতে বসছে, সবগুলো নাম্বারিং করবে, এরকম কিছু ন্যাশনাল লেভেলের ডিবেটার আছে। মাননীয় স্পিকার আমি 25টা আর্গুমেন্ট দিই, ওরে বাপ রে বাপ। তো এখন এই ধরনের মানুষজন কিন্তু খুবই অ্যানোয়িং, যা যেগুলো নিয়ে পরে হাসাহাসি করবে, এতে কিন্তু কোনো ইয়ে দিবে না। আপনার প্রপারলি আপনি কি করবেন, ডিবেটের জন্য যে আর্গুমেন্ট গুলো ইম্পর্টেন্ট সেগুলো আইডেন্টিফাই করবেন, সেরকম ইম্পর্টেন্ট আর্গুমেন্ট গুলোকে আপনি বাড়াবেন। অর্থাৎ একটা ডিবেটে কেউ যদি 10-12টা আর্গুমেন্ট পায় তার মানে হচ্ছে সে আর্গুমেন্ট কি জিনিস বুঝে না, বিকজ আর্গুমেন্ট এত বেশি হয় না, আর্গুমেন্ট খুব কমই হয়। আর্গুমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার থাকে, সাব লেয়ার থাকে, মেজর একটা আর্গুমেন্টের আন্ডারে অনেকগুলো আর্গুমেন্ট হয়। তা আমি একটা আর্গুমেন্ট দিয়ে যদি সবগুলোর সাব লেয়ার নিয়ে আসতে পারি, কি দরকার আমার এগুলোর আলাদা আলাদা পয়েন্ট দিয়ে আলাদা আলাদা অ্যানালিসিস তৈরি করার, আলাদা আলাদা অ্যানালিসিসের প্রয়োজনীয়তা তৈরি করার। আর্গুমেন্ট একটা বললেই কিন্তু আপনাকে সেটার প্রপার অ্যানালিসিস দিতে হবে। আপনি মাননীয় স্পিকার আগে এক্সপ্লেনেশন দিচ্ছি সেই অনুযায়ী এটা একটা আর্গুমেন্ট, আগে এক্সপ্লেনেশন দিচ্ছি সেই অনুযায়ী এটা আরেকটা আর্গুমেন্ট, এইগুলা কোন আর্গুমেন্ট না, এটা তো একটা এক্সাম্পল দিলেন আপনি, এটা আপনি একটা নতুন ইয়ে দিলেন, কি বলে ডাইমের কি বলা যায়, একই অ্যানালিসিস এর আন্ডারে আপনি ভিন্ন ভিন্ন এক্সাম্পল দিচ্ছেন, ভিন্ন ভিন্ন প্রয়োগের ক্ষেত্র দিচ্ছেন। সো দ্যাটস অল। আপনি সব বল হিট করার চেষ্টা করবেন না এবং অপ্রয়োজনীয় অনেক বেশি আর্গুমেন্ট বানানোর চেষ্টা করবেন না। ডিবেটের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা দেখার চেষ্টা করুন। ডিবেটের জন্য বলতে আগেই বলছি, ভালনারেবল স্টেক হোল্ডার, কি স্টেক হোল্ডার, তাদের রেজাল্ট চেঞ্জ করতে কোনটা ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে ডিবেটের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ডো নট রাশ উইথ ইউর পিওয়াই, এইটা খুবই জরুরি ভাই। আপনি যদি ডিবেটে, কারণ এটার রিজনটা নিচের লাইনে দেওয়া আছে আপনার হচ্ছে, সরি এটা আমি পরে বলবো। ডো নট রাশ উইথ ইউর পিওয়াই মানে হচ্ছে আমরা দেখি ডিবেটে একজন স্পিচ দিতে দাঁড়াইছে, 2 মিনিটের মাথায়, 2 মিনিট না সরি 1 মিনিটের মিনিটের মাথায় ঠাস করে দাঁড়াই গেছে একজন পিওয়াই স্যার। সেই 1 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত পিওয়াই স্যার পিওয়াই স্যার পিওয়াই স্যার করতেছে, কিন্তু সে কি প্রশ্ন করবে সে নিজেও জানে না। অথবা সে ডিবেট শুরুর আগে থেকে একটা প্রশ্ন মাথা নিয়ে বসেছিল, সে ওই প্রশ্নটা করার জন্য এখনো ঘুরতেছে। ডিবেটের বর্তমানে তো ডাইনামিক ওই ওই প্রশ্নটা এখনো ইম্পর্টেন্ট নাও থাকতে পারে। সো আপনি এবং পিওয়াই কিন্তু সে নিবে একটা, একজন 5 মিনিটের স্পিচে কিন্তু সে কখনোই 3-4টা 5টা পিওয়াই নিবে না, ম্যাক্সিমাম দুইটা নেয়, কিন্তু দুটাও নেয় না, যারা ভালো স্পিকার তারা দুটাও নেয় না। 5 মিনিটে ভাই দুটো পিওয়াই নিলে এত ইন্টারাকশন কে সহ্য করবে। আবার মাঝে মধ্যে পয়েন্ট অফ অর্ডার তুলে পোলাবেন বেজাল করে। সো পিওয়াই নিবে কিন্তু একটা, ওই একটা পিওয়াই দিয়ে তার স্পেসে যতদূর সম্ভব ড্যামেজ আপনাকে করতে হবে। সো ওই পিওয়াইটা আপনি র্যান্ডম কিছু একটা বলে দিবেন না, কোনো একটা ফ্যাক্ট দিয়ে তাকে সাহায্য করবেন না, যে আপনি বলছিলেন এটা হচ্ছে না, ওই দিনের প্রথম আলোর নিউজে আছে এটা হয়েছে, ডাজন্ট ম্যাটার।
এই ধরনের একটা এক্সাম্পল আপনি তারা দিলেন, সেই এক্সাম্পলটার কোনো অ্যানালাইসিস নেই, কোনো ব্যাখ্যা নেই, সেটা তার ডিবেটে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। রাদার লিখবেন সুন্দর করে যে আপনি বলছেন যে আপনার কেস অনুযায়ী এত পরিমাণে মানুষ এটা দ্বারা উপকৃত হয়, কিন্তু আমাদের কাছে ডেটা আছে ইনক্লুডিং এই যে প্রথম হলো ডেটা যেটা দিয়ে এই পরিমাণ মানুষ ইম্প্যাক্টেড হচ্ছে না, তাহলে আপনার কেসটাকে আপনি কিভাবে ডিফেন্ড করতেছেন ওই গ্রাউন্ডে দাঁড়ায়? অলরাইট, তার কেসের প্রতি প্রশ্ন, ফ্যাক্ট ডেটা নিয়ে প্রশ্ন না। সো এই ধরনের বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি একটা পিওয়াই, সেই পিওয়াইটা অবশ্যই যেন তার কেসকে ড্যামেজ করে। অনেক সময় অনেকে পিওয়াই করে সুইসাইড, সেটা কিরকম? সেটা বাংলাতে এক ধরনের সুইসাইডাল হয়, ইংলিশে আরেক ধরনের সুইসাইডাল হয়। বাংলায় পিওয়াইটা কিরকম করে, যে একটা সাইড সে তার গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সরে গিয়ে আননেসেসারি জিনিসপত্র নিয়ে সময় নষ্ট করতেছে। ধরেন ডিবেটটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার এই লিবারাল আর্টস বা এই ধরনের যে সাবজেক্ট গুলো আছে, যে সাবজেক্ট গুলো থেকে কম জব অপরচুনিটি প্রডিউস হচ্ছে, সেই সাবজেক্ট গুলো বন্ধ করে দিবে সরকার, এই ধরনের একটা ডিবেট হচ্ছে। সেখানে একজন খুব বেশি সময় ধরে, অনেকক্ষণ ধরে বলতেছে যে আসলে এই মানে শিক্ষার পরিবেশ, শিক্ষার এর মধ্যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট কেন দরকার আছে, এই ধরনের ডিপার্টমেন্ট গুলা কেন বিভিন্নভাবে আমাদের এই কসমোপলিটন একটা এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করে। সে অনেক সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। সে অনেক সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরে সে এরপরে নামলো এমন একটা টপিকে, যে টপিকটাতে আসলে কি অত বেশি ডিবেটের ভ্যালু নাই, ডিবেটীয় ভ্যালু অত বেশি না। ওই আর্গুমেন্টটাতে ধরেন সে মানে নতুন নতুন সাহিত্যিক তৈরি হওয়ার কথা বলতেছে, যে আমি যদি লিবারাল আর্টস এর বন্ধ করে দিই তাহলে নতুন নতুন সাহিত্যিক তৈরি হবে না। নতুন নতুন সাহিত্যিক তৈরি হওয়ার জন্য যে লিবারাল আর্টস লাগে না, এটা কিন্তু মানুষজন একটু সহজভাবে বোঝে। কিন্তু লিবারাল আর্টস তো আরো বেশি বিশেষায়িত জ্ঞান অর্জনের জন্য, এটা তো অন্যান্য প্রায়োগিক ব্যাপার স্যাপার আছে। তো এই ধরনের সে যেটা এক্সপ্লেন করতেছে সেটা কিন্তু আসলে এই ডিবেটের সাথে রিলেভেন্ট না। যে লিবারাল আর্টস এর প্রয়োজনীয়তা কিন্তু রবীন্দ্রনাথের কাজী নজরুল তৈরি করার জন্য না, সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞানগুলো, বিশেষায়িত জ্ঞানগুলো অর্জন করার জন্য, চর্চা করার জন্য। তাইলে যে অপোজিশন যদি দাঁড়ায় বলো যে আরো বেশি রবীন্দ্রনাথ এবং শামসুর রহমান তৈরি করবে লিবারাল আর্টস এর মাধ্যমে, এটা যে হয় না সেটা আপনি শিওরলি জানেন, তাহলে সে যতক্ষণ পর্যন্ত সময় এটাতে ব্যয় করবে সে এটা সময় নষ্ট করতেছে। আপনি যদি পিওয়াই তুলে এখন তারা বলে দেন যে ভাই আপনি ওই যে কসমোপলিটন নিয়ে কথা বলতেছিলেন না, ওইখানে একটা ভুল আছে, তাইলে সে কি করলো? সে যে রবীন্দ্রনাথ আর নজরুল পয়দা করতেছিল সেখান থেকে ফিরে গিয়ে কসমোপলিটনে গিয়ে যখন অ্যানালিসিস দেওয়া শুরু করবে, সে আপনার ডিবেট আবার ফিরে আসলো। তাহলে যে ডিরেলড হয়েছিল তারা আপনি টাইনা ট্র্যাকে ফিরে নিয়ে আসলেন, আপনার নিজের টিমের ক্ষতি করতেছেন। দরকার নাই। যদি কেউ ভুল লাইনে ডিবেট করতে থাকে তারা করতে দেন। অপোজিশন ভুল লাইনে ডিবেট করলে তারা কখনো শুধরে দিবেন না, সে তার লাইনে যাক, যদি ঘুরে যাক। আপনি জাস্ট আইসা বলবেন যে মাননীয় স্পিকার হেটা যে বললো এগুলো এগুলো কোনোটা লাইনের ভিতরে না, শেষ। এরপর হচ্ছে বিপিতে যেটা হয়, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে আপনি ধরুন লোয়ার হাউস আছেন, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা আর্গুমেন্ট আছে, যে আর্গুমেন্টটা আপনার আপার হাউস এতক্ষণ ধরে ব্যবহার করে নাই। আপনার কাছে তাৎক্ষণিকভাবে মনে হইলো যে এই আর্গুমেন্টটা যদি আজকে আমি বিতর্কে আসতে না দেই তাহলে তো বোধহয় বড় সমস্যা হয়ে যাবে। তখন আপনি ঠাস করে একটা পিওয়াই তুলে দিলেন আপনার আপার হাউসকে, এই যে ভাই আপনারা এতক্ষণ ধরে কথা বলতেছেন, আপনারা তো কেউ এটা নিয়ে ডিসকাশন করতেছেন না। আপনার আপার হাউস বলবে যে ধন্যবাদ ভাইয়া, পরের স্পিকার এসে আপনি যেটা বলছেন সেটা সুন্দর করে অ্যানালাইসিস দিয়ে চলে যাবে। আপনার যেটা এক্সটেনশন হতে পারতো সেটা সে খেয়ে দিল। এই ধরনের অনেক কেস খেয়ে দেওয়ার কাহিনী হচ্ছে অনেক বেশি, যে আপনার আপার হাউস, এটা কোনো খারাপ মিনিং না, মানে হাইজেক করা বলে আর কি, কেস হাইজেক করে দেয়। আপনার লোয়ার হাউস পিওয়াই যেটা তোলে এটার দিকে কিন্তু আপার হাউস তাকায় থাকে, লোয়ার হাউসের পিওয়াই দিয়ে বোঝার চেষ্টা করা যায় কেসটা কোন দিকে যাচ্ছে। তো ওই দিকে যাতে যাইতে না পারে সেটা কিন্তু আপার হাউস সর্বোচ্চ চেষ্টা করবে। মানে লোয়ার হাউস থেকে যদি আপনি এমন পিওয়াই তুলেন যেটা আপনার কেসটাকে কিরকম হতে যাচ্ছে, আপনার কেসের মেইন আইডিয়াটা কি সেটা যদি আপনার আইডিয়া দিয়ে দেয়, তাইলে আপার হাউস সেটা অবশ্যই এক্সপ্লেনেশন দিয়ে দিবে। বলবে মাননীয় স্পিকার আমাদের কেসের মধ্যে এটাও আছে, কিন্তু সেটা তার কেসের শুরুতে ছিল না, আপনার থেকে শুনে বলে দিছে। যেহেতু স্পিচ স্পিচ সে স্পিচ আগে দিবে, তার ওই অ্যাডভান্টেজটা আছে, সে ওটাকে ইউটিলাইজ করবে। সো পিওয়াই খুবই কি করে হয়, মানে ট্যাকটিক্যালি করতে হয়। আপার হাউস যখন আপনি পিওয়াই করবেন আপনি লোয়ার হাউসে, তখন আপনি অবশ্যই এমন পিওয়াই করবেন যে পিওয়াইটা তাদের ডিবেট থেকে আপনাকে একটু এজ দেয়, অর্থাৎ তারা যে জিনিসটা ডিসকাস করতেছে সেখানে কি ভুল আছে সেটা ধরে দিবে। যে তুমি অনেকক্ষণ ধরে এটা ক্লেম করতেছো, তোমার এটাতে তো এই ভুলটা আছে, এরকম পিওয়াই করবে। কখনোই নিজের কেসের আইডিয়া দিবেন না ওকে, ঠিক আছে? নিজের কেসটা কিরকম হতে হচ্ছে সেই আইডিয়া দিবেন। তুমি যেটা বলতেছো সেটাতে লজিক্যাল ইনকনসিস্টেন্সি আছে, এটা ধরাই দিবেন। তুমি যেটা বলতেছো সেটার মধ্যে এই ধরনের আপনার এভিডেন্সের সাথে কোনো কানেকশন নাই, প্র্যাকটিক্যালিটির সাথে কোনো কানেকশন নাই, এই ধরনের এক্সাম্পল তারে থ্রো করবেন। কখনোই কি করবেন না, নিজের কেসের আইডিয়া দিবেন না। অলওয়েজ রাইট ডাউন দ্য পি ওয়াই ইউ আর গোয়িং টু আস্ক। এটা খুবই ক্রুশাল। অনেকেই দেখা যায় যে পি ওয়াই তুলতে দাঁড়ায়, এক লাইন বলার পরে ভুলে গেছে যে কি পি ওয়াই করতে দাঁড়াইছিল, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকে তো,
মানে পিওয়াই তার নিচে যায় না বলা হয়। তো অপোজিশনের যে স্পিকারের এগেনস্টে পিওয়াই নিতে দাঁড়াইছে, সে 1.5 মিনিট ধরে তার কথা শুনতেছে। তো নিজে যেটা পিওয়াই নিয়ে দাঁড়াইছিল সেই পিওয়াইটা সে ভুলে গেছে। এরকম অনেকেই হয়েছে, আপনারা হয়তো এখন হাসতেছেন যে আমি এগুলো মানে মজা করে বলতেছি, আপনারা নিজেরা ডিবেট করতে গেলে দেখবেন অপোজিশন স্পিকার পিওয়াই পিওয়াই করে করে বারবার দাঁড়াচ্ছে, সে কি প্রশ্নের জন্য দাঁড়াচ্ছিল সেটা ভুলে গেছে। সে দাঁড়ায় অনেক আমি এরকমও দেখছি একদম মানে ভালো ডিবেটে সে পিওয়াই কি করছিল ভুলে গেছে, মানুষ স্পিকার ভুলে গেছি পরে দাঁড়াচ্ছি এরকম করে বসে গেছে। এগুলো ন্যাশনাল হয়েছে, নট জাস্ট আমাদের নবিসে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি পিওয়াই কি করতে যাচ্ছেন সেটা আপনি পিওয়াই লিখবেন। তাইলে কি হবে, আর প্রথম কথা থেকে আপনার একটা প্রশ্ন মাথায় আসছে সেটা আপনি লিখছেন, দ্বিতীয় কথা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে সেটা আপনি লিখছেন, তৃতীয় কথা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে সেটাও আপনি লিখছেন। এই যে 1 2 3, এখান থেকে কোন প্রশ্নটা এখন ডিবেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখন এটা দেখতে পারবেন। তাহলে আপনি এই প্রশ্নটাই করবেন, এটা সিলেক্ট করতে পারবেন। তাহলে কোন পিওয়াইটা এখন আপনি তারা করবেন সেটা আপনি যদি নোট নেন তাইলে আপনি সিলেক্ট করতে পারবেন এবং সে অনুযায়ী তারা আস্ক করতে পারবেন। এই জন্য পিওয়াই অবশ্যই লিখে রাখবেন। অলরাইট, আমরা নেক্সট স্লাইডে যাই। এটা একটু অনেক বেশি আহ কি বলা যায়, এটা এটা অনেক বেশি হচ্ছে আবার দিক নির্দেশনামূলক বলেন বা একটু মোটিভেশনাল পার্ট। প্রথম কথা হচ্ছে টুর্নামেন্টে অবশ্যই যতগুলো রাউন্ড আছে সবগুলো রাউন্ডে ডিবেট করার জন্য মাইন্ডসেট নিয়ে যেতে হবে। আমি একটা ডিবেট হারলাম, দুটা ডিবেট হারলাম, বেশ বাসায় চলে যাই, এই মাইন্ডসেটে যাওয়া যাবে না। অথবা আমি একটা ডিবেট হারছি সে সাথে সাথে, এরকম মাইন্ডসেটে যাওয়া যাবে না। মানে ম্যাক্সিমাম টুর্নামেন্টেই দেখছি আমাদের ব্রেক হয়, মানে একদম যেরকম জিতছি এরকম টুর্নামেন্টও আমরা মানে খুব ভালো ভালো টুর্নামেন্টও দেখছি লাস্ট রাউন্ডে আমাদের 3 পয়েন্টে লাগতো। অর্থাৎ বিপিতে আমি সাইদের টিমের এরকম 2 3টা টুর্নামেন্ট হয়েছে যেখানে আমাদের লাস্ট রাউন্ডে 3 পয়েন্টে লাগতো, নাহলে আমরা ব্রেক করতেছিলাম। এবং ওইটাতে ফার্স্ট হয়ে আমরা 3টা টুর্নামেন্টে ব্রেক করছি। এর আগের রাউন্ড গুলোতে আমাদের খুবই আজে বাজে জাজমেন্ট হয়েছে আমাদের, মানে কি কি অবস্থা হয়েছে সেগুলো কখনো যদি আপনারা সামনাসামনি হয় তাহলে তা আলাপ করা যাবে। তো এই ধরনের অনেক সিনারিও আপনারা ফেস করবেন টুর্নামেন্টে, যেখানে আপনি যেরকম এক্সপেক্ট করতেছিলেন সেরকম আউটকাম আসতেছে না। আপনি ডিবেট ভালো করতেছেন আপনার মনে হচ্ছে, কিন্তু জাজ সামহাউ রিলেট করতে পারতেছে না, এরকম সিনারিও হবে। এটা খুবই স্বাভাবিক, বিকজ জাজ যারা আসতেছে তারা কিন্তু মানে হিউম্যান বিইং এবং তারা নিজেদেরও বিভিন্ন ধরনের হিউম্যান বিইং হিসেবে তাদের এরর আছে। সো তারা তাদের মতো করে জিনিসটা দেখবে, আপনি আপনার মতো করে জিনিসটা দেখতেছেন। আপনি যেভাবে প্রেজেন্ট করবেন সেখান থেকে 100% আপনি যেভাবে পারসিভ করতেছেন সেভাবে সে পারসিভ নাও করতে পারে। সো আপনার প্রথম কথা হচ্ছে টুর্নামেন্টে যদি একটা রাউন্ড রাউন্ড হারেন গিভ আপ করা যাবে না, পুরো টুর্নামেন্ট খেলে যেতে হবে। এটা একটা তো লার্নিং এক্সপিরিয়েন্স, দ্বিতীয়ত হচ্ছে এখানে কামব্যাক করার সুযোগ কিন্তু থাকে। আপনার 4 রাউন্ডের টুর্নামেন্টে কিন্তু আপনার ওরা দুটো জিতলে অবশ্যই কামব্যাক করার চান্সেস থাকে, এটা মাথায় রাখতে হবে। এবং ডো নট ব্যাশ অর হ্যারাস এডজুডিকেটরস, এটাই জন্যই বলতেছি যে জাজদেরও কিন্তু লিমিটেশনস আছে, এটা মাথায় রেখেই নিজের মতো করে ডিবেট করে যেতে হবে। দ্য মোর ইউ ব্লেম দ্য জাজেস, দ্য লেস ইউ ফোকাস অন ইউর ওন ফল্টস। এবং এটা কিন্তু নিজের যে গ্রোথ সেটাকে থামা দিবে। সো অ্যাজ এ ডিবেটার হিসেবে যখন আপনি এনরোল করছেন সিরিয়াসলি, এটা আমরা সিরিয়াসলি এই স্পোর্টসম্যানশিপটা সবসময় আমি কি করি এনকারেজ করি যে যাদের যাদের কার কি সমস্যা আছে এগুলো আমরা ডিবেট ভালো করলে বুঝি। যারা ডিবেট ভালো করে তারা কিন্তু বুঝে যে যাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে না, যাদের এই জাজমেন্টের ফিডব্যাকটা হচ্ছে না। কিন্তু আমি এটাও বুঝি যে সামহাও যাদের কাছে আসলে মনে হয়েছে যে ওই সাইডের কথাগুলো ঠিক, এটা নট লাইক যে সে আমার শত্রুর জন্য হয়েছে, এটা সে নিজের বোঝার থেকে তার তার যে পার্সপেক্টিভ থেকে সে আসছে সেখান থেকে তার মনে হচ্ছে যে ওর কথাগুলো কিছুটা হলেও ঠিক। তা আমাকে ওই পার্সপেক্টিভটা কভার করার চেষ্টা করতে হবে, যে বিভিন্ন জাজ আসবে যারা এইভাবেও চিন্তা করবে, আমি তাদেরকে কিভাবে কেটার করতে পারি, আমার কেসে কিভাবে তাদেরকে আমি কেটার করতে পারি সেটা আমাকে ইমপ্রুভ করতে হবে। সবসময় যাদেরকে গাইলে গাইলে আমি ডিবেট দিতে পারবো না। সো আমাদেরকে অবশ্যই এটা, আমি এটা ন্যাশনাল সেন্সে বলতেছি বিকজ ন্যাশনালে কিন্তু অনেক মানে ডাইভার্স পুল অফ এজেস থাকে। এখানে লোকাল ঘরের টুর্নামেন্টের মধ্যে নবেজ টুর্নামেন্টের মধ্যে তো সব আমাদের আমাদের যা যা আমাদের পোলা পয়েন্ট। এখানেও আপনারা দেখবেন যে আপনাদের যেহেতু নতুন আপনারা রুলস শিখছেন অনেকেই, আপনাদের কিন্তু মনে হবে যে জাজের জাজমেন্টটা অনেক ক্ষেত্রে আপনি যেরকম এক্সপেক্ট করতেছিলেন সেরকম হচ্ছে না। তো আপনি এটা নিয়ে অনেক ফিউরিয়াস হয়ে যেতে পারেন, এটা আমি নিজেও একসময় ফিউরিয়াস হয়েছিলাম, পরে আমার অনেক কিছু বোঝানো হয়েছে আর কি। সো এই ধরনের রিয়েকশনটা না করে বা এই রিয়েকশনটা মাথায় আসলেও সেটা আপনার হজম করে লার্নিং এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা ডিবেট থেকেই, প্রত্যেকটা হার থেকেই ভালো ভালো কিছু শেখার সুযোগ থাকে এবং সেটা আপনাকে পরের টুর্নামেন্টে বা পরের রাউন্ডে এই জিনিসটা না করতে আপনার জন্য ভালো শিক্ষা হয়ে থাকে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, ডু নট ইউর ডু নট ব্লেম ইউর টিমমেটস ফর আ লস, এইটা খুবই ক্রুশাল। এটা ক্রুশাল হয়ে ওঠে কারণ কিছু জাজের ফিডব্যাক আছে। এটা অনেক ক্ষেত্রে হয় যে টিমের একজন মেম্বার একটু খারাপ করতেছে বা একটা রাউন্ডে খারাপ করে ফেললো, এটা অনেক সময় হয়ে যায়।
অথবা অনেক সময় এমনও হয় যে জাজের আমাদের যে টিমের ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন অনুসারে আমরা ফার্স্ট দুজন খুব বেশি এক্সপ্লেনেশন দিছি, থার্ড জনের কথা ছিল সে শুধুমাত্র রিভার্টাল দিবে। জাজ সে বললো যে তোমাদের দুজনের কাছ থেকে খুব নতুন নতুন জিনিস পাইছি, কিন্তু থার্ড জনের কাছ থেকে আমরা সেই রিপিটেটিভ জিনিসপত্র পাইছি, এই কারণে আমরা থার্ড এর কারণে তোমাদের ডিবেট হারাই দিলাম। তো এরকম কথা অনেক সময় হয়, যেটা আমাদের স্ট্র্যাটেজি অনুসারেই থার্ড এ কথাগুলো বলবে এটা আমরা জানতাম। যেহেতু আমরা দুজন অনেক বেশি এক্সপ্লেনেশন শেয়ার করতেছি, আমরা ওরে দিয়েছিলাম বেশি রিভার্টাল। জাজ এসে বলতেছে যে ও কথাবার্তা বলতে সবগুলো আমাদের পুরাতন কথাবার্তা, এই জন্য জাজ ওরে কম মার্ক দিছে, এই জন্য আমরা ডিবেট হারছি, এরকম ডিবেট হারছি এই জন্য বলা। সো এই ধরনের ক্ষেত্রেও মানে টিমমেটের দিকে ব্লেম যাইতে পারে, বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে তোমার মানে আপনাদের টিমের গেম এটা, এবং টিম কখনোই হারলেই একজনকে ব্লেম করাটা কখনোই এটা স্পোর্টসম্যানশিপের পরিচয় না। চেষ্টা করবেন যে ঠিক আছে, অ্যাজ এ টিম আমরা এটা হারছি, আমরা নেক্সট চেষ্টা করবো যে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা। এবং মানে ডিউরিং দ্য টুর্নামেন্ট কখনোই আপনার টিমমেটের সাথে এইসব ব্যাপারে খারাপ ব্যবহার করবেন না, বা কোনো ধরনের আজে বাজে কথাবার্তা বলবেন না যে "ভাই, তোর জন্য হারছি", এগুলো বলবেন না। এটা তো টিমের মনোবল একেবারে শেষ করে দিবে। সো এটা এইসব ব্যাপারে খুবই স্পোর্টসম্যানশিপ দেখাতে হবে যে ঠিক আছে, হারছি হারছি, যাদের যেটা বলার ছিল বলছে, আমরা এবার বেরোই, আমরা এবার লাভ করি। এটা আমাদের আমরা যখন 2015-তে আমি রাফি ভাই এবং ইনজামও, আপনারা যারা চিনেন রাফি ভাই আর ইনজামরে তারা হয়তো বা মানে রিলেট করতে পারবেন, আর যারা চিনেন না এখনো সিডিএস এর সাথে থাকলে অবশ্যই এই নামগুলা চিনে যাবেন, রাফি ভাই ইনজাম। তা আমরা যখন 2015 সালে আমাদের টিমটা যখন build করতেছিলাম, তখন আমরা যখন টুর্নামেন্টে যাচ্ছিলাম, একদম ফার্স্ট দিকে সিডিএস এর বাংলা টিম হিসেবে আমরা যাচ্ছিলাম। মানে সিডিএস এর টিমটা অনেক আগে থেকে আছে, আমরা তিনজনের ফার্স্ট টিম হিসেবে একদম শুরুর দিকে আর কি। আমরা তিনজন যখন যাচ্ছিলাম আমাদেরকে সার্কিটে কেউ চিনতো না। তো দেখা র্যান্ডম ডিবেটে জাজ সরাসরি বলে দিবে যে ওর জন্য হারছে। মানে জাজ সরাসরি বলে দেয় যে ঠিক আছে, তোমাদের রাফি তোমার স্পিচ ভালো ছিল, তোমাদের সেকেন্ড থার্ড এর মধ্যে যে কোনো একজনের নাম ধরে বলবে ও একটু ডিবেট ডাউন গেছে, কিছু করার নাই, ডিবেটটা হারাইছে। তো এখন ডিবেটের জাজমেন্ট তো এভাবে হয় না, ডিবেটের জাজমেন্ট হয় কেস ভার্সেস কেস, অ্যানালিসিস, এক্সপ্লেনেশন, অনেক কিছু ব্যাপার আছে। তো এগুলো না দেখে সরাসরি একজন মেম্বার ধরে বললেন যে ভাই ওর জন্য হারিয়ে গেছে, এটা তো হয় না। এটা আমরা দেখতেছি, কিন্তু আমরা কিছু বলতে পারতেছি না, বিকজ যাদের কাছে আমার মনে হচ্ছে আমরা হারি, সেটা জাস্টিফাই করতেছে নিজের মতো একটা রিজন দিয়ে। ডাজন্ট মিন যে ওই স্পিকারের কারণে আমরা ডিবেটটা হারছি, বা ডিবেটটা আমরা আসলেই অন্য যাদের আন্ডারেও হারতাম। সো এইসব ক্ষেত্রে এই স্পোর্টসম্যানশিপটা মাথায় রাখতে হয়। যেহেতু ডিবেটটা হচ্ছে কি, আপনার এগুলো কথা জাজমেন্ট করতে হয়, এক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিন দিয়ে মেশিন মানে ফ্যাক্ট রিডিং করে বা ফ্যাক্ট ইয়ে করে আপনার এর মাধ্যমে তো জাজমেন্টটা হচ্ছে না, জাজমেন্টটা মানুষের মাধ্যমে হচ্ছে। সো হিউম্যানের যে বায়াস, এই ইমপ্লিসিট বায়াস গুলো কিন্তু থাকবে। এটা মানে অ্যাকসেপ্ট করে ডিবেটটা কন্টিনিউ করতে হবে, টিমের স্পিরিটটা ধরে রাখতে হবে। অলরাইট, আমার রিক্যাপ করার বোধহয় দরকার নেই, কারণ আমি অনেক রিপিটেটিভলি কথাগুলো বারবার বলছি। এবার প্রশ্ন টশ্ন থাকলে বল আসিফ খান। হ্যাঁ, লাস্টে আমি 3টা মোশন দিছি, এই মোশন গুলো স্লাইডে আপনারা দেখে নেবেন। এই মোশন গুলো নিয়ে আমি কিছুটা কথা বলছি আর কি, ডিবেটের জন্যই অ্যাড করে দেওয়া, খেয়াল করলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন এই আর কি। হুম, আসিফ খান। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে ক্লাসের জন্য। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, তো আমি ওখান থেকে কিছু প্রশ্ন সরাসরি রিড আউট করতেছি। আচ্ছা, একজন হচ্ছে আমাদের আপনার ক্লাসের একেবারে ফার্স্ট একটা পার্ট নিয়ে কোশ্চেন করছে, লাইক যে কিভাবে আসলে আমরা ক্যারেক্টারাইজেশনে খুব বেশি হার্ডও হতে পারি না, সফটও হতে পারি না। তো এখান থেকে একটা উদাহরণ চাচ্ছে, লাইক যে অর্গান সেলিং এ মানে খুব বেশি হার্ড না যে বা খুব বেশি সফট না গিয়ে কিরকম টাইপের ক্যারেক্টারাইজেশন করা যায়, মানে কোন একটা উদাহরণ, মানে খুব ছোট করে একটা উদাহরণ চাচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অর্গান সেলিং এর জন্য ইয়ে থাকবে। হ্যাঁ, অর্গান সেলিং এর জন্য আপনার এস্টাবলিশড মার্কেট থাকবে। এস্টাবলিশড মার্কেটটাতে অবশ্যই গভর্নমেন্টের লাইসেন্স দ্বারা বিভিন্ন ইয়ে থাকবে, কোম্পানি থাকবে যারা এগুলো অপারেট করবে, এবং সেই ক্ষেত্রে যারাই অর্গান সেলিং এ পার্টি থাকবে, তাদের এই জিনিসগুলো গভর্নমেন্ট মনিটর করবে। অর্থাৎ তার কনসেন্টটা প্রপারলি নেওয়া হয়েছে কিনা, তারা কেউ ফোর্স করতেছে কিনা, এইসব ব্যাপারগুলো প্রপারলি দেখা হবে। এবং সেই ক্ষেত্রে কাউরে ফোর্সফুলি এগুলো করতে কোন একটা গ্রুপ বা পার্টি ইয়ে করা হচ্ছে কিনা, এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করা হবে। তো এই এক্সপ্লেনেশন গুলো দিয়ে দেওয়া আর কি, অর্থাৎ একটা প্রপার মডেল দেওয়া, যে মডেলটাতে আমরা কি করবো, মানুষকে ফোর্স করা হচ্ছে না কোনোভাবেই। ওই যে মানে অর্গান সেলিং এর সবচেয়ে বড় রিস্কটা কিসের, সবচেয়ে বড় রিস্ক কিন্তু হিউম্যান ট্রাফিকিং। যে অর্গান সেলিং এর মতো জিনিসপত্র চালু করলে যে গরিব দেশ থেকে মানুষজনকে এনে এখানে তাদের অর্গান বেচার একটা ব্যবসা শুরু হয়ে যাবে, এবং এটা আলটিমেটলি গরিবদেরকে খুব বেশি ফোর্স করবে এই ধরনের কাজকর্মগুলোর ক্ষেত্রে। এই ধরনের একটা আর্গুমেন্ট আসবে আর কি। তাহলে এখন একটা বিষয় হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে চায়, সে গরিব হোক ধনী হোক,
তার যে অর্গানটা বিক্রি করে সে বেঁচে থাকতে পারতেছে, স্টিল সে এরকম একটা অর্গান বেচলে কিন্তু সমস্যা নাই। লাইক কেউ কেউ যদি সুইসাইড করতে চায়, আমাদের যে দেশে সুইসাইড লিগাল, সেখানে সুইসাইড পারমিশন দিচ্ছে না ইউথেনেশিয়া। এখন যেসব এরিয়াতে এটা পারমিটেড না, সেখানে তো এটা লিমিটেড রাখতে হবে, সে এটা স্টেটের ল অনুযায়ী যাবে। সো এইভাবেই লিমিটেশনটা দিতে হবে যে আমি টু হার্ড বলতে আমি একেবারে এটাকে ওপেন মার্কেট করে কোনো রেগুলেশন ছাড়া ছেড়ে দিব না। আমি এখানে রেগুলেশন রাখবো কি কি অর্গান সেল করতে পারবে, এবং মানে কোন কোন অথরিটির মাধ্যমে সেল করতে পারবে, কোথায় কোথায় ট্রান্সপ্লান্ট গুলো হওয়া যাবে। এর বাইরে কোথাও হলে এটা কিন্তু ঠিক ইলিগাল। ব্ল্যাক মার্কেটে হলে এটা ইলিগাল, এটা যে কোনো ক্লিনিকে যাই হলে এটা ইলিগাল। আমি স্পেসিফিক এরিয়া রাখবো, সেই এরিয়াতেই শুধুমাত্র এটা কভার করা যাবে। এবং আমার বায়ার এবং সেলার কারা হচ্ছে এটা স্টেটের কাছে অবশ্যই ডকুমেন্টেশন থাকতে হবে, এবং সেখানে কনসেন্টের প্রেজেন্টটা কদ্দূর ছিল এটা অবশ্যই ভেরিফাই করার সুযোগ স্টেটের কাছে থাকবে। এই জিনিসগুলো এনশিওর করে তখনই আমি অর্গান সেলিংটাকে পারমিট করবো। এটা কিন্তু স্টিল মানে ফেয়ার ডিবেট। অপোজিশনের স্টিল বলার সুযোগ আছে এখানে এক্সপ্লোইটেশন হবে কি হবে না এসব ব্যাপারগুলো। এই জন্য এইটাই হচ্ছে একটা মডারেট অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা পেয়েছি, দ্বিতীয় প্রশ্নটিতে হচ্ছে একজন জানতে চেয়েছে যে আহ, আম- আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে চাইলেই যেন সবগুলা আর্গুমেন্ট আমরা খণ্ডন না করি বা সবগুলি ভুল যেন হচ্ছে না করি। তো এই ক্ষেত্রে যদি বিরোধী দল এসে আবার জিজ্ঞেস করে যে তারা আমাদের এই যুক্তিগুলো হচ্ছে খণ্ডন করেনি বা যেগুলোকে আমরা মনে করেছি দুর্বল যুক্তি, কিন্তু সে আসলে ওগুলো আবার দেখাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে মার্কিং কমে যাবে কিনা বা সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। অবশ্যই এটা এটা খুঁটিনাটি নিয়ে অনেক খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে। এটার জন্য আমরা একটা টেকনিক ফলো করি। আমরা বলতে মোটামুটি আমাদের পোলাপান যারা ডিবেট করে এরা প্রায় এটা টেকনিকটা ফলো করে। আসিফ খানরা, অর্জুনরা সবাই করে এটা। সেটা হচ্ছে আমরা যখন দেখি অপোজিশন খুবই খুঁটিনাটি খুঁটিনাটি অনেকগুলো আর্গুমেন্ট নিয়ে আসছে, ওই সবগুলো আর্গুমেন্টকে আমরা একটা মেজর আর্গুমেন্টের পার্ট বানাই ফেলি, একটা মেজর আর্গুমেন্টের আন্ডারে নিয়ে আসি। যে মাননীয় স্পিকার ও এইটা এটা 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 যে বললো, এই সবগুলোর মূল কথাটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে অপোজিশন যে কথাগুলো বলছে, আমি ওই যে বলতেছিলাম 10টা 15টা আর্গুমেন্ট, মানে আর্গুমেন্ট কিন্তু দিন শেষে 3-4টায় থাকে। তো এরকমই ওই যে 4-5-10 4-5-6-7টা কথা বলছে, এখান থেকে আপনি সেগুলোকে টেনে এনে একটা আমব্রেলার নিচে নিয়ে আসবেন। যে মাননীয় স্পিকার ওদের কাছে তাহলে এই হিউম্যানের অটোনমিটা একটা কনসার্ন, তাহলে আমি এই মেজর আর্গুমেন্টটা ভাঙবো। বুঝতে পারছেন? আমি একেবারে সব পয়েন্টে গিয়ে গিয়ে একদম প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট হিসেবে ভাঙতে গেলে অনেক সময় নষ্ট হবে। এত সময় কিন্তু নাই। একদম সোজা সাপটা বলে দিবেন যে মাননীয় স্পিকার আমরা ওদের ওরা এটা বলছে এটা বলছে এটা বলছে এটা বলছে এটা বলছে, এই সবগুলার মূল কথাটা হচ্ছে ওরা এইটা প্রিজার্ভ করতে চাচ্ছে, এই রাইটটা প্রিজার্ভ করতে চাচ্ছে। তো আমি ওই রাইটটা প্রিজার্ভ আমাদের মডেলে কিভাবে বেটার হচ্ছে আমি সেটা দেখাই। দ্যাটস এনাফ। আমি তার আর্গুমেন্টের যে বেসিস, তার আর্গুমেন্টের যেই মানে যেটা দিয়ে তার ওই আর্গুমেন্ট গুলো সাপোর্ট হিসেবে দাঁড়ায় আছে, সেই সাপোর্টটা যদি আমি ভেঙে দিই তাহলে পরের যে কথাগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। এটা হলো এক। দ্বিতীয়ত, যখন আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার অপোজিশনের অনেকগুলো ক্লেম থাকবে খুবই স্টুপিড, এগুলোতে রেসপন্স করতে যাওয়া মানে সময় নষ্ট করবে। তাহলে যেটা স্টুপিড সেটা ডিবেটের স্টুপিড টার্মটা ইউজ করা যায় না, কিন্তু আপনি অবশ্যই বলবেন যে মাননীয় স্পিকার হাস্যকর। ঠিক আছে, যেটা স্টুপিড সেটা হাস্যকর বলবেন, কারণ আমরা খুবই রেসপেক্টেবল পার্লামেন্টারিয়ান। তো এইটা তারা হাস্যকর বলে উড়াই দিবেন। মাননীয় স্পিকার এটা হাস্যকর যুক্তি, এটা কোনো লজিক্যাল ভ্যালিডিটি নেই, এটা বলে উড়াই দিবেন। যেটা এটার আবার ভেঙে ভেঙে দেখানো এটা কেন সঠিক যুক্তি না, দরকার নেই। যেটা আপনার কাছে মনে হচ্ছে রিডিকুলাস, এটা রিডিকুলাস, শেষ। তাহলে এরপরে এসে যখন আপনার কাছে মনে হচ্ছে যে ভালো যুক্তি রয়ে গেছে 6-7টা, 6-7টাকে আপনি ব্রড আমব্রেলার নিচে নিয়ে এসে তখন একটা বা দুইটা যুক্তি বানিয়ে সে অনুযায়ী খণ্ডন করবেন। তাইলে ওটা আপনার নিজের একটা কনস্ট্রাকশন হিসেবে যাদের কাছে সুন্দর লাগবে, এবং হচ্ছে তার যুক্তি যেটা ভাঙা সেটা ভেঙেও যাবে। এবং এবং ওয়ার্স্ট কেসে আমার কাছে যেটা মনে হয়, যখন জাজ এরকম একদম খুঁটিনাটি পয়েন্ট ধরে ধরে হারানোর মতো অবস্থাতে চলে যাবে, সেই সময় আসলে ডিপেন্ড করার কোনো কিছু থাকে না। কারণ জাজ যদি একদম এরকম খুঁটিনাটি জিনিস ধরা শুরু করে, আমি 8-10টা যুক্তি আছে এখান থেকে একটা কেন ভাঙা নাই, তাহলে আমি যে 10টা ভাঙলাম, ঠিক আছে, আমার যেগুলো ছিল সেগুলোর কি কোনো ভ্যালু নাই? কম্পারেটিভই তো যাবে। তার যখন ছোটখাটো এরকম দুইটা যুক্তি আপনার ছুটে যাবে, আপনারও তো কিছু যুক্তি তার ছুটে যাবে। সো আপনাকে মেক শিওর করতে হবে আপনি তার ইম্পর্টেন্ট যুক্তিগুলো ভাঙছেন, এবং আপনার যে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট সেটা আপনি রিবিল্ড করছেন, সেটা শেষ পর্যন্ত হাউসে তাড়া করে রাখতে পারছেন। তাহলে আপনার আর্গুমেন্টটা দাঁড়ায় থাকলে ভালো মতো, এবং যুক্তিখণ্ডন মোটামুটি হইলে ডিবেটটা আপনি জিতবেন। তার দুই একটা পয়েন্ট যদি ছুটে যায় তাও জাজ সেটা ধরে আপনাকে ডিবেটটা একেবারে হারাই দিবে না, বিকজ কম্পারেটিভে স্টিল আপনার সাইডের কথাবার্তা বেশি ভ্যালিড। সো এটাই আপনাকে করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে
ভাই একটা ডিবেটে আর্গুমেন্ট করার সময় কোন দল পক্ষ বা বিপক্ষ সেটি হচ্ছে প্রিন্সিপাল দেওয়ার পরে আউটকাম, এক্সপ্লেনেশন, ইমপ্রেশন, মানে এগুলো আসলে আমরা সিকোয়েন্স গুলো কিভাবে বুঝবো আর কি, কোনটির পরে কোনটা দিব, মানে এই প্রসেসটা একটা বিতর্কে কিভাবে বুঝবো? হুম, আচ্ছা, প্রিন্সিপাল প্রিন্সিপাল দেওয়ার পর সিকোয়েন্স। হ্যাঁ, প্রিন্সিপালের যেটা ব্যাপার, প্রিন্সিপালে কিন্তু আপনার আউটকাম আসবে না, প্রিন্সিপালে থাকবে এক্সপ্লেনেশন। আর একটা জিনিস এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে রিলেভেন্স। এই কথাগুলো একটু ডিফিকাল্ট যারা নতুন তাদের জন্য, আশা করি এই ভাইটা বুঝতে পারবে যারা তিনি যেহেতু সিকোয়েন্সিয়ালিটি নিয়ে প্রশ্ন করছে, সিকোয়েন্সিয়াল কিভাবে দিবে এটা নিয়ে প্রশ্ন করছে, আমি তারা বললে বুঝবে আশা করি। সেটা হচ্ছে আপনার রিলেভেন্সটা দেখাতে হবে, প্রিন্সিপাল আর্গুমেন্টে কিন্তু আউটকাম দেখাবেন না, আপনি দেখাবেন কি প্রিন্সিপালটা বলবেন, মাননীয় স্পিকার এটা প্রিন্সিপালের রং, মাননীয় স্পিকার এটা প্রিন্সিপালের রং বলার পরে কেন প্রিন্সিপালের রং সেটা দেখেন, দেখানোর পরে কেন একটা জিনিস, এই জিনিসটা প্রিন্সিপালের রং দেখানোর পরে আজকের ডিবেটে এই প্রিন্সিপালের রিলেভেন্স কেন এত বেশি, অর্থাৎ ইম্পর্টেন্স। আপনার প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে দেখাতে হয় কি, ইম্পর্টেন্সটা কেন এত বেশি, গুরুত্বটা কেন এত বেশি, এটা দেখাবেন। প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু কি দেখাবেন না, অনেক বেশি বেনিফিট, অনেক বেশি বেনিফিট, অনেক বেশি বেনিফিটের কাজ কিন্তু কাদের, কনসিকুয়েন্সিয়াল যাদের তাদের। আপনি প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা যখন বলতেছেন তখন কিন্তু আপনি কি দেখাবেন, ইম্পর্টেন্স দেখাবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক জরুরি, এটা করতেই হবে, এটা না করা মানে মাননীয় স্পিকার আমরা মানুষ হিসেবে ধ্বংস হয়ে গেছি, মানুষ হিসেবে আমরা আর মানুষ নেই, আমরা অমানুষ হয়ে গেছি। সো প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্লেমটা কিন্তু কোন জায়গাতে, আমরা মানুষ হিসেবে এটা করতে দিতে পারি না, হিউম্যানের যে আমাদের মোরালিটির জায়গা থেকে আমরা এটা হইতে দিতে পারি না। সো এটার ইম্পর্টেন্স বুঝাবেন, এটার মানে গুরুত্ব এবং রিলেভেন্স এগুলো বুঝাবেন, প্রিন্সিপাল এক্সপ্লেনেশন থাকবে। এই প্রিন্সিপাল আর্গুমেন্টের আপনার ইয়েটা হচ্ছে এরকম, সেগমেন্ট গুলো হচ্ছে এরকম, প্রিন্সিপাল থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, সেটার রিলেভেন্ট কিছু এক্সাম্পল দিবেন আপনি, প্রিন্সিপালটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে কোথায় অ্যাপ্লাই হচ্ছে না, এই ধরনের এক্সাম্পল দিয়ে অ্যানালাইসিসটা কমপ্লিট করবেন। অ্যানালাইসিসটা বা এক্সপ্লেনেশনটা কমপ্লিট হওয়ার পরে আপনি যেটা দেখাবেন সেটা হচ্ছে প্রিন্সিপালটার ইম্পর্টেন্স। এখানে আউটকামটা কি দিয়ে রিপ্লেস হবে, ইম্পর্টেন্স দিয়ে রিপ্লেস হবে। আপনার কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে, আপনি যেই অ্যাসারশনটা দিবেন, অ্যাসারশনটা আর্গুমেন্টটা আর কি, সেই অ্যাসারশনটা দেওয়ার পরে অ্যাসারশনের এক্সপ্লেনেশন আসবে, সেই এক্সপ্লেনেশনের ইম্প্যাক্ট আসবে, অর্থাৎ গুরুত্ব ইয়াগুলা মানে বিভিন্ন পর্যায়ে গিয়ে সেটার যে ফলাফল গুলো, আফটার গুলো সেগুলো আসবে। বুঝতে পারছি স্যার? হুম। আচ্ছা, ভাইয়া সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে গিয়ে, আহ, আমরা তো কিছুদিনের মধ্যেই নোভিস টুর্নামেন্টটা আয়োজন করছি, তো অনেকের প্রশ্ন জেগেছে আমরা আসলে বিতার্কিকদের মার্কিং গুলি কিভাবে করি, বা একটা বিতর্কে আসলে একজন বিতার্কিকে কিসের ভিত্তিতে মার্কিং করা হয়, মানে কোন কোন বিষয় লক্ষ্য করে তাকে বিতর্কটি করতে হবে আর কি। ডিবেটের মার্কিংটা খুবই ভ্যারিয়েবল একটা জিনিস, এটা টুর্নামেন্ট টু টুর্নামেন্ট অনেক ভ্যারি করে। এটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা লোকাল টুর্নামেন্টে খুব একটা ফলো হয় না। এটা অনেক ক্ষেত্রে আবার ট্যাবুলেশনের ঝামেলার জন্য অ্যাভয়েড করে অনেকে, লাইক আমাদের যে ট্যাব গুলো রান করে সেখানে দেখা যায় যে ওই 70 থেকে 80 মার্কের মধ্যে রাখতে বলে, যাতে ট্যাবে ঝামেলা না হয়। আবার অনেক ক্ষেত্রে বলে 65 থেকে 80-র মধ্যে রাখতে। আবার কিছু টুর্নামেন্টে দেখা যায় যে এটা রেঞ্জটা 60 থেকে 100 করে দেয়, 60 থেকে 90 করে দেয়। তো মার্ক রেঞ্জটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। মার্ক রেঞ্জটা কিন্তু আপনার ওই এটা বলার রিজনটা হচ্ছে, ধরেন একটা টুর্নামেন্টে মার্ক রেঞ্জ ধরে দিল 70 থেকে 80। 70 থেকে 80 বলার মানে হচ্ছে 70, কেউ যদি ডিবেটে দাঁড়ায় বসে যায় জাস্ট, তারা 70 দিতে হবে, বিকজ টুর্নামেন্টে ওই ট্যাবের সিস্টেমে 70-এর নিচে নাম্বার অ্যাকসেপ্ট করতেছেন। কিন্তু আপনার অন্য টুর্নামেন্টে এটা একদম, কিছু টুর্নামেন্টে 0 দেওয়ার সুযোগ আছে, কিছু টুর্নামেন্টে 50 দেয়, এরকম কম নাম্বার দেওয়ার সুযোগ আছে। তাহলে আমরা যদি ধরে নিই যে 65 থেকে 80 এটা হচ্ছে একটা মার্ক রেঞ্জ, এটা স্ট্যান্ডার্ড হিসেবে বাংলাদেশে মোটামুটি এটাই ফলো করে। 65 থেকে 80 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্ক রেঞ্জ। তাহলে 65 থেকে আপনার 70 রেঞ্জে এটাকে আমরা একদম মানে বিলো অ্যাভারেজ এই ধরনের একটা টুর্নামেন্ট বা খারাপ ডিবেট বলবো। তো এই ধরনের 65 থেকে 70 এটা জাজ কিভাবে ডিসাইড করে, একটা ডিবেট দেখলো, ডিবেটে দেখলো যে যে সাইড নিয়ে আমরা কথা বলতেছি বা যে স্পিকার নিয়ে আমরা কথা বলতেছি সে আসলে ডিবেটের মোশনটা ঠিক মতো বুঝে নাই, সে জাস্ট দাঁড়ায় কথা বলছে, কথা বলে বসে। এখন সে 5 মিনিট যদি কথা বলে জাস্ট, কিন্তু কোনো কাজের কথাবার্তা বলে নাই, সবগুলো হচ্ছে সে আন্দাজে কথাবার্তা বলে গেছে, তখন তার 68-70-র নিচে যে কোনো একটা 67 এরকম একটা মার্ক। 70 খুব জেনারেস জাজ হইলে 5 মিনিট কথা বলছে কিন্তু 70ও দিতে পারে, সেটা আবার জাজের উপরেও ডিপেন্ড করে। কিন্তু এরপরে এসে সে মোশনটা বুঝলো, কিছু মোশনের পক্ষে কথাবার্তা বললো, খুব বেশি ডিবেটের রেজাল্টে ইম্প্যাক্ট ফেলছে এরকম কথাবার্তা বলতে পারে না।
এটা হচ্ছে তার বিলো এভারেজ পারফরমেন্স স্টিল, এটা খারাপ থেকে ব্যাড থেকে একটু ভালো, বিলো এভারেজ। তো তখন তারা আমি 75 এর নিচে মার্ক দিব, 74, 3, 2 এরকম মার্ক দিব। সে মোশনটা বুঝছে, কিন্তু মোশনের পক্ষে যে কথাগুলো বলছে সেগুলা আলটিমেটলি খুব বেশি কিনা রেজাল্ট ডিটারমাইনিং টাইপের কিছু না। সে এমনি কাজের কয়েকটা কথাবার্তা বলতে পারছে দূর। তাহলে রেজাল্টে যেহেতু ইম্প্যাক্ট ফেলতেছে না, সেটা কিন্তু বিলো অ্যাভারেজ। 75 থেকে 78টা হচ্ছে এক্ষেত্রে ওই অ্যাভারেজের রেঞ্জটা। অ্যাভারেজের রেঞ্জটাতে কি হয় আপনার, মানে এটা হচ্ছে আমার এই ভাগটা, এটা কিন্তু ওই যে বললাম লোকাল 65 to 80 টুর্নামেন্টের জন্য, এটা কিন্তু আবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এই মার্ক গুলো আবার ডিফারেন্ট হবে আর কি। আমার রেঞ্জের যে সেট আপটা, এখানে মার্ক গুলো ডিফারেন্ট হবে। লাইক আমি যেটা 65 to 70 বলতেছিলাম, সেটা 55 to 65 এরকম হয়ে যেতে পারে। তো এখন এরপরে যে মোশনটা বুঝছে, ভালো আর্গুমেন্ট দিছে, মোটামুটি এর দূরই, এরপরে সে একেবারে রেজাল্টের মোড় ঘোরা দিতে পারে এরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো আর্গুমেন্ট টার্গুমেন্ট দেয় নাই। কিন্তু সে মোশনটা বুঝে লাইনে ঠিকঠাক মতো পুরোটা সময় ডিবেট করে গেছে, তারে আমরা 77 এর নিচে মার্কটা দিই। বাকি মানে 75 to 7, 75, 76, 77 এই মার্কটা কে পায়? যে ডিবেটের লাইনে করে গেছে পুরোটা সময় ধরে, সে এক্সট্রা অর্ডিনারি কোনো এক্সপ্লেনেশন, এক্সট্রা অর্ডিনারি কোনো আর্গুমেন্টেশন সে করে নাই, ততক্ষণ পর্যন্ত সে 77। 78, 79, 80 এই রেঞ্জটা আমরা যেহেতু এভারেজ বা মোটামুটি বেশ ভালো তার ডিবেটের দিকে যাচ্ছে এরকম ধরতেছি, তার কিন্তু ডিবেটের মোড় ঘুরে দিচ্ছে। অর্থাৎ তার আগের স্পিকার যদি ডিবেটটাকে অপোজিশনের দিকে মুখ ঘুরাই রাখছিল এরকম থাকে, সে এসে ডিবেটটা তার দিকে টেনে নিয়ে আসছে। এরকম করে মানে কি বলা যায়, ডিবেটের রেজাল্টের উপরে ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে এরকম অ্যানালাইসিস দিছে, এরকম একটা নতুন ডিবেটে সে কন্ট্রিবিউশন দিছে। এই কন্ট্রিবিউশনটার মার্ক হিসেবে তাকে 78 থেকে 80 রেঞ্জের এই মার্কগুলো দেওয়া হয়। এরপরে 80+ মার্কটা ওই আমার যে রেঞ্জ, যেটা আপনার ওয়ালস এর রেঞ্জে ধরেন 86 থেকে 90 রেঞ্জ আর কি। এই 80+ রেঞ্জটা হচ্ছে অবশ্যই মানে এটা গডলি লেভেলের স্পিচ। অর্থাৎ এই ডিবেটে যা কথা একজন স্পিকার বলছে, সে কথাগুলা মানে এত বেশি আপনার কাছে মনে হচ্ছে নতুন। একজন জাজ হিসেবে, একজন ডিবেটার হিসেবে নতুন কেউ না, একদম একজন জাজ হিসেবে আপনার কাছে মনে হচ্ছে সেই জিনিসটাকে যে পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছে এটা খুবই নতুন। এবং সেই জিনিসটাকে সে যেভাবে ব্যাখ্যা করতেছে পুরোটা সময় ধরে, যে যে জিনিসটাকে যেভাবে উপস্থাপন করছে, এটা একদমই নতুন। এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা সে সম্পূর্ণ নতুন টাইপের একটা জিনিস দাঁড় করে ফেলছে, নতুন টাইপের একটা লজিক্যাল সিকোয়েন্সিং এর মাধ্যমে সে একটা নতুন টাইপের থিওরি দাঁড় করে ফেলছে। তখন আপনি 81, 82 দেন, যেটা ইয়াতে ওয়ালস এর ক্ষেত্রে সেটা কত, 87 থেকে 90 রেঞ্জের যেটা ওটা আর কি। একদম 87 থেকে দেওয়া হয়। আসিফ খান। হ্যাঁ, এখন মার্ক রেঞ্জটা হ্যাঁ আমি যতদূর মানে আশ্বস্ত করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যখন ডিবেট করবেন আপনাদের মার্ক রেঞ্জটা যেহেতু মানে 70 to 80 মধ্যে দিয়ে হয়তো বা টুর্নামেন্ট করতে রাখা হবে, নবিস টুর্নামেন্টে এরকমের তো রাখা হবে নাকি আছে? হ্যাঁ ভাই, মানে নোভিসের এটা হচ্ছে জাস্ট নর্মাল স্ট্যান্ডার্ডটাই ফলো করা হবে। হ্যাঁ, ওইটাই 70 to 80 যখন ফলো করবে তখন হচ্ছে ওই যে বললাম মার্ক রেঞ্জে 70, তখন কিন্তু ভাগটা একটু ছোট ছোট হবে। 70 থেকে 72 এইটা হবে আপনার একদম যারা যারা জাস্ট কথাবার্তা এমনি বলে বসে যাবে 70, তারপরে একটু কথাবার্তা বলার চেষ্টা করছে 5 মিনিট ধরে, তাদেরকে 72, লাইনে কথাবার্তা বলছে, কিছু মোশনটা বুঝছে, এদেরকে 74, 5 এরকম দিবে। তারপরে কন্ট্রিবিউশন করতে পারছে ভালো, আর্গুমেন্টের এক্সপ্লেনেশন আছে মোটামুটি ভালো, ওদেরকে 76 দিবে, হয়তো 7ও দিবে। আর যে মোটামুটি ডিবেটে বুঝে ভালো, ডিবেটের এক্সপ্লেনেশনও দিছে, ডিবেটের রেজাল্টের ইম্প্যাক্ট ফেলতে পারে এরকম কথাবার্তা বলছে, তারা 78, 9 দিবে। আর কেউ যদি অলরেডি মানে কি বলা যায় ন্যাশনালে কাপ টাপে ফেলবে এরকম হয়, তাহলে তারা 80 দিবে আর কি। ঠিক আছে দাদা ভাই। আচ্ছা, হ্যাঁ। আহ, আমাদের আর তেমন কোনো প্রশ্ন নেই। আমরা মোটামুটি আমাদের ক্লাসের মোস্ট অফ দ্য টপিক এবং সবগুলি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো আজকে আসলে এ পর্যন্তই। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে আসলে মানে এই ওয়ার্কশপের সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বেশি মানে ম্যাটার ডিস্ট্রিক্ট আমাদের ক্লাসটি দেওয়ার জন্য। এবং আমরা আসলে বিটার্কিকের সরাসরি ওয়ার্কশপের পরবর্তীতে অনলাইনে এতগুলি বিষয় একসাথে কাভার করতে পেরেছি, এটার জন্য আসলে আমাদের সবাই হচ্ছে বেশ গর্বিত আর কি। মানে আমরা আজকে যে ক্লাসটি পেয়েছি এটি সাধারণত ওয়ার্কশপের নর্মাল
আমরা যখন ভর্তি হয়েছি বা আমাদের অন্যান্য ব্যাচ যখন ভর্তি হয়েছে তারা সাধারণত শুরুতেই পায় না আরকি। মানে এই ক্লাসগুলি পাওয়ার জন্য বা এতটুকু অ্যাডভান্স টেকনিক জানার জন্য আমাদের প্রত্যেকেরই দেখা যায় ওয়ার্কশপের পরেও ২-৩ মাস অপেক্ষা করতে হয় আরকি। মানে ক্লাবে আসা, রেগুলার সেশন করে এর পরবর্তীতে পেতে হয়। কিন্তু কাইন্ড অফ এই প্যাকেজটা আশা করি যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই পেয়েছেন এবং আজকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, যারা দেখতে পেয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের যারা বন্ধুরা রয়েছে বা টিমমেট যাদেরকে নিয়ে সামনে নভিস করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দেওয়ার জন্য বা ক্লাসটি বারবার দেখার জন্য। এটি দেখলে আশা করি হচ্ছে আপনাদের নভিস যে টুর্নামেন্টটা আসবে টুর্নামেন্টের মধ্যে আপনারা এতদিন যতটুকু প্রিপারেশন নিতে পেরেছেন তার থেকে আরো ভালো বা বেটার পারফরমেন্স করতে পারবেন। তো ভাইয়াকে ধন্যবাদ। আমি শেষ করে দিব। ভাইয়াকে হচ্ছে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং যারা নতুন আছেন তারা সবাই আসলে এই জাস্ট অনলাইনে না, অফলাইনে হচ্ছে ভাইয়ার থেকে অনেক কিছু শিখতে পারবেন বা আরো অনেক বেশি আড্ডা দিতে পারবেন। ব্যাপারগুলি হচ্ছে এরকমই থাকে আরকি। আ আ এ পর্যন্ত ইমতিসার কই? তো ইন্তিসার ভাইয়া আছে। এখন স্ক্রিনে নাই আরকি। মানে দেখতেছে আরকি। সবাই দেখতেছে আমার ক্লাসটা। প্রেসিডেন্ট শালা দেখাও দিবে না আমার, না? আচ্ছা আরেকদিন হয়তো তাইলে ক্লাবের বাকি যারা আছে সবাইকে নিয়ে লাইভে আসা হবে বা অফলাইনে হয়তো মানে একসাথে এই ব্যাচের সবাইকে নিয়ে থাকা হবে। তো এতটুকুই ভাইয়াকে ধন্যবাদ। আর যারা আছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আজকে ৪ তারিখ এবং আমাদের পাবলিক স্পিকিং কম্পিটিশনের যে আপনাদের সাবমিশনের ডেট প্রায় এই চলে কালকে এসেছে। প্রেসিডেন্টের বার্থডে না রে? হ্যাঁ, কালকে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যিনি বর্তমান সভাপতি তার জন্মদিন। ভাইয়াকে আমরা চাইলে এই লাইভ থেকেই আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আ হ্যাঁ, ভাইয়া সাধারণত আমার জন্মদিন বার্থডে প্রেজেন্ট, ইতার বার্থডে প্রেজেন্ট আজকে আমার ক্লাস। হ্যাঁ। ইন্তিসার ভাইয়া যদি থেকে থাকেন আ আশা করি দেখতেছেন। দেখলেও হচ্ছে আমাদের সাথে কমেন্টে এট লিস্ট রিপ্লাই দিবেন যে আমরা তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই 16 সিউডিএস ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ 2020 এর প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকেই আসলে ইন্তিসার ভাইকে আমরা উইশ করে দিলাম। আ যেটি হচ্ছে ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটি হচ্ছে গিয়ে আপনারা আগামীকাল বা আপনাদের যে ডেটটা দেয়া আছে সাবমিশনে এর মধ্যে অবশ্যই আপনাদের পাবলিক স্পিকিং এর ভিডিওটা আমরা যে লিংকটা প্রোভাইড করেছি ওই লিংকে আপলোড করে দিবেন এবং প্রসেসটা খুবই সিম্পল শুধুমাত্র ভিডিওটা করে ওইখানে গিয়ে আপনাদের নিজেদের নাম আইডি দিয়ে আপনারা আপলোড দিলে আপনাদের ফাইলটা আমরা পেয়ে যাব এবং আপনারা সবাই জানেন আগামী 13 এবং 15 তারিখ আমরা আমাদের বাংলা নভিস কম্পিটিশনটা অনলাইনে করছি এবং 20 এবং 21 তারিখ আমরা ইংলিশ নভিস কম্পিটিশনটা অনলাইনে করছি। তো এটি নিয়েও কিভাবে আসলে আমরা টেকনোলজিক্যাল ওয়েতে আগাবো এটিরও আমরা একটা আপডেট ফাইল দিয়ে দিব। সো এই ব্যাপারগুলি সবসময় থাকবে আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন এই ক্লাসের পরবর্তীতেও যদি নিজেদের মধ্যে আসে এই ভিডিওটার কমেন্ট সেকশনে করে দিবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আপনারা আশা করি হচ্ছে আপনারা নিজেরা পুরো ভিডিওটা দেখেছেন এবং আপনাদের বন্ধু বা আপনাদের সাথে যারা টিমমেট আছে তাদেরকেও মেনশন করে দিচ্ছেন এবং লাস্ট যে অ্যানাউন্সমেন্টটা আমরা সবসময় দেই সেটি হচ্ছে আমরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত ৯টা বাজে আমরা অনলাইনে সেশন করে থাকি। গতকালকে আমরা ইংরেজি বিতর্কের সেশন করেছি এবং আগামীকাল রাত ৯টায় হচ্ছে আমরা বাংলা বিতর্কের সেশন করব। তো সবাইকে এই বলেই শেষ করছি। ধন্যবাদ সরাসরি সবাইকে আজকের এই ক্লাসটি করার জন্য। ধন্যবাদ।